হ্যালো স্টুডেন্টস, বাইরে নির্মলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন বা WBSLST বায়োলজিক্যাল সায়েন্সের হিউম্যান ফিজিওলজি নিয়ে আমরা আলোচনা করছিলাম। এর আগে আমি আলোচনা করেছি হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম, একদম ডিটেলসে আলোচনা করেছি। দেখো, ফিজিওলজির বিভিন্ন পোর্শনগুলো আমি এইভাবে আলোচনা করছি। প্রথমে বেসিক আইডিয়া তোমাদেরকে দেব, অর্থাৎ যে কোনো সিস্টেম আমরা যখন পড়বো, যেমন ডাইজেস্টিভ সিস্টেম আগে আমরা পড়েছিলাম, তো ডাইজেস্টিভ সিস্টেমের যে ভিডিওগুলো তোমরা যদি দেখো তাহলে দেখবে যে প্রথমেই বেসিক কনসেপ্ট ডাইজেস্টিভ সিস্টেমে দিয়েছি এবং তারপরে যে সমস্ত পোর্শনগুলো ইম্পর্ট্যান্ট, বিশেষত SLST 9-10 লেভেল এবং পিজি লেভেলের সিলেবাসের যে টপিকগুলো আছে সেগুলো সেপারেটলি আলোচনা করেছি। ঠিক সিমিলারলি এরপরে আমরা শুরু করতে চলেছি রেসপিরেটরি সিস্টেম বা ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস। সুতরাং এই অংশও সেইভাবে আলোচনা করব। আজকের ভিডিও টোটালি বেসিক আইডিয়ার ওপর প্রধানত থাকবে, রেসপিরেটরি সিস্টেমের বেসিক আইডিয়া। তো এই সম্পর্কে যদি তোমরা রেসপিরেটরি সিস্টেমকে একদম গ্রিপের মধ্যে আনতে চাও তাহলে এই বেসিক আইডিয়া কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো বেসিক আইডিয়াতে আমরা প্রধানত যেটা দেখব সেটা হচ্ছে ব্রিদিং অ্যান্ড দ্য সেলুলার রেসপিরেশন, মানে প্রধানত শ্বসন কাকে বলে বা ব্রিদিং কাকে বলে এবং তার সঙ্গে রিলেটেড সেলুলার রেসপিরেশনের মধ্যে কি পার্থক্য। তোমরা জানো যে SSCতে এখান থেকে কোয়েশ্চেন্স এসেছিল যে হোয়াট ইজ সেলুলার রেসপিরেশন, এবং তার সঙ্গে সঙ্গে এই জায়গাতেই আছে যে টাইপস অফ সেলুলার রেসপিরেশন কত রকমের হয়। তারপরেই যেটা আছে সেটা হচ্ছে মেকানিজম অফ গ্যাসেস এক্সচেঞ্জ ইন ইনভার্টিব্রেটস। তার মানে বেশ কতগুলো অর্গানিজমস আছে। দেখো, মানুষের ক্ষেত্রে প্রধানত লাংস গুরুত্বপূর্ণ রেসপিরেটরি অর্গ্যান। লাংসের মধ্য দিয়ে কিভাবে লাংস কিভাবে ফাংশন করে বা ফুসফুস কিভাবে ফাংশন করে সেটা তো আমরা দেখব, কিন্তু তার আগে দেখতে হবে যে অন্যান্য যে সমস্ত অর্গানিজমস আছে, অন্যান্য যে সমস্ত এনিম্যালস আছে, বিভিন্ন ইনভার্টিব্রেট আছে, তারাও কিভাবে পরিবেশ থেকে অক্সিজেন নিচ্ছে এবং CO2 কিভাবে ছাড়ছে, তো সেটাও আমাদেরকে একটু জানতে হবে, কারণ ইনভার্টিব্রেটের রেসপিরেটরি অর্গানস থেকে বিভিন্ন রকমের কোয়েশ্চেন্স দেওয়া হয়। তারপরেই আমরা দেখব যে হিউম্যান রেসপিরেটরি সিস্টেম, মানুষের রেসপিরেটরি সিস্টেমে কি থাকে। তো হিউম্যান রেসপিরেটরি সিস্টেমে কন্ডাক্টিং অ্যান্ড দ্য রেসপিরেটরি পার্ট কোনগুলো, তার সঙ্গে সঙ্গে প্রসেস অফ এক্সচেঞ্জ অফ গ্যাসেস ইন বডি, তার মানে লাংস থেকে কিভাবে টিস্যুতে অক্সিজেন যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে টিস্যু থেকে কিভাবে কার্বন ডাইঅক্সাইড লাংসের মধ্যে চলে যাচ্ছে, তো সেই জায়গাটাও আমাদের জানতে হবে, এবং লোকেশন অফ লাংস, মানে লাংস কোথায় অবস্থান করে। তারপরেই দেখো মেকানিজম অফ ব্রিদিং, মানে ব্রিদিংয়ের যে প্রসেস, যেমন ইন্সপিরেশন এবং এক্সপিরেশন, আমরা কিভাবে অক্সিজেন নিচ্ছি এবং কিভাবে কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, এবং লাং ভলিউমস অ্যান্ড লাং ক্যাপাসিটি। লাং ভলিউমস অ্যান্ড লাং ক্যাপাসিটি বলতে কি, আমরা যে অক্সিজেন নিচ্ছি কতটা পরিমাণে আমরা অক্সিজেন নিচ্ছি, আবার কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি। বিভিন্ন সিচুয়েশনে আমরা বিভিন্ন অ্যামাউন্টের অক্সিজেন নিতে পারি এবং বিভিন্ন অ্যামাউন্টের কার্বন ডাইঅক্সাইড ছাড়তে পারি। যেমন ধরা যাক, এরকম আমরা অক্সিজেন নিলাম, অনেকটা পরিমাণে আমরা অক্সিজেন নিচ্ছি, আবার আমরা যে কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি জোর করে ছাড়ছি। সুতরাং বিভিন্ন সিচুয়েশনে লাংসের মধ্যে বিভিন্ন অ্যামাউন্টের প্রধানত এয়ার থাকে, তো সেটাই লাং ভলিউমস এবং লাং ক্যাপাসিটি। এখানে বেশ কিছু ডেটা আছে, সেগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। এক্সটার্নাল রেসপিরেশন কাকে বলে, ইন্টারনাল রেসপিরেশন কাকে বলে, এবং ট্রান্সপোর্ট অফ দ্য গ্যাসেস ইন ব্লাড, মানে ব্লাডের মধ্য দিয়ে কিভাবে প্রধানত গ্যাসের ট্রান্সপোর্ট হয়, যেমন অক্সিজেন কিভাবে ট্রান্সপোর্টেড হয়, কার্বন ডাইঅক্সাইড কিভাবে ট্রান্সপোর্টেড হয়। তোমরা জানো যে হিমোগ্লোবিন এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই জায়গাতে আমাদের পড়তে হবে বোর এফেক্ট কাকে বলে, হ্যালডেন এফেক্ট কাকে বলে, এই সমস্ত অংশ প্রধানত আমাদেরকে জানতে হবে খুব ভালোভাবে। তারপরে যে পোর্শন আছে আর্টিফিশিয়াল রেসপিরেশন এবং কিছু রেসপিরেটরি ডিসঅর্ডার। তো এই যে ক্লাসগুলো, এই ক্লাস কিন্তু বা আজকের যে ক্লাস সেটা কিন্তু একদম বেসিক আইডিয়া, এটা তোমাদের ফাউন্ডেশন বলতে পারো। রেসপিরেটরি সিস্টেমের একদম বেসিক আইডিয়া প্রধানত এই ক্লাসে আমি দেব। তো এর ওপর বেশ করেই কিন্তু পরবর্তী যে হায়ার লেভেলের রেসপিরেটরি সিস্টেম, এর ওপর বেশ করেই থাকবে, কিন্তু এখান থেকেও তোমাদের অনেকটা পোর্শন কভার হয়ে যাবে। দেখো, প্রথমেই আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ব্রিদিং অ্যান্ড সেলুলার রেসপিরেশন। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ব্রিদিং মানে হচ্ছে এক্সটার্নাল রেসপিরেশন, প্রধানত আমরা কাকে বলবো। দেখো, অক্সিজেন ইজ ইনহেলড অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড ইজ এক্সেলড আউট অফ দ্য লাংস। আমরা যে অক্সিজেন নিচ্ছি, যেটা গ্রহণ করছি, তার মানে সেটাকে আমরা বলছি ইন্সপিরেশন, আর কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছি। তো এই যে প্রসেস, অক্সিজেন নেওয়া পরিবেশ থেকে এবং কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেওয়া পরিবেশে, এনভায়রনমেন্টে, অক্সিজেন আমরা যে নিচ্ছি সেটা লাংসের মধ্যে যাচ্ছে, আবার কার্বন ডাইঅক্সাইড যেটা আমাদের বডিতে তৈরি হচ্ছে সেটা প্রধানত আমাদের এক্সটার্নাল নস্ট্রিল দিয়ে বাইরে বেরিয়ে আসছে। তো এই প্রসেসকেই আমরা বলবো ব্রিদিং। এবং ব্রিদিংয়ে নো এনার্জি ইজ প্রডিউসড ডিউরিং দ্য প্রসেস। এই যে ব্রিদিং আমরা করছি, ইন্সপিরেশন এবং এক্সপিরেশন করছি, এক্ষেত্রে কিন্তু কোনো রকম এনার্জির প্রয়োজন হয় না। টেক্স প্লেস ইন দ্য রেসপিরেটরি অর্গ্যান। এই যে ব্রিদিং প্রসেস প্রধানত রেসপিরেটরি অর্গ্যানে হয়। রেসপিরেটরি অর্গ্যানের সঙ্গে প্রধানত আমাদের এনভায়রনমেন্টের কানেকশন থাকে, এবং এই যে প্রসেস এটা কিন্তু টোটালি ফিজিক্যাল প্রসেস, মানে ভৌত প্রসেস। আর সেলুলার রেসপিরেশন কাকে বলে, আমরা যে অক্সিজেন যেটা আমরা নিচ্ছি, তো সেই অক্সিজেন এবার সেলের মধ্যে চলে যায় এবং সেলের মধ্যে গিয়ে আমরা যে খাবার খাচ্ছি, দেখো সেই খাবারকে ভেঙে দেয়। ব্রেকডাউন অফ দ্য ফুড ইউজিং অক্সিজেন টু প্রডিউস এনার্জি।
হুইচ ইজ ইউজড বাই সেল, তাহলে প্রত্যেকটা সেলের অবশ্যই এনার্জি লাগে। তো সেই এনার্জি তৈরি করার জন্য অবশ্যই ফুডকে কী করতে হবে, অক্সিডেশন হতে হবে। এই অক্সিডেশনের ফলে যে এটিপি তৈরি হয়, তো সেই এটিপি তৈরি হওয়ার প্রসেসকেই আমরা বলবো সেলুলার রেসপিরেশন। এনার্জি ইজ রিলিজড ইন দ্য ফর্ম অফ এটিপি, তাহলে এক্ষেত্রে এনার্জি কিন্তু এটিপি ফর্মে রিলিজড হয়, টেক্স প্লেস ইন সেল। এটা কোথায় ঘটে, এটা সেলের মধ্যে ঘটে। সো দিস ইজ বায়োকেমিক্যাল প্রসেস। নেক্সট দেখো, এই যে সেলুলার রেসপিরেশন যেটা বললাম, যেটা বায়োকেমিক্যাল প্রসেস, যেটা টোটালি সেলের মধ্যে সম্পন্ন হয়। তো সেই সেলুলার রেসপিরেশন প্রধানত দুই ধরনের হয়, একটা এয়ারোবিক রেসপিরেশন এবং আর একটা অ্যানাইরোবিক রেসপিরেশন। এয়ারোবিক রেসপিরেশন মানে কি, এক্ষেত্রে কিন্তু অক্সিজেনের প্রয়োজন হয়। দেখো, ইন দ্য কেস অফ এয়ারোবিক রেসপিরেশন, যেটাকে বলে সবাত শ্বসন, দ্য অক্সিজেন ইনহেলড ডিউরিং ব্রিদিং ইজ ইউটিলাইজড ফর দ্য ব্রেকডাউন অফ দ্য ফুড। তার মানে আমরা যে অক্সিজেন যেটা নিচ্ছি সেটা খাবারকে ভেঙে দিচ্ছে, এবং হোয়াইল দ্য কার্বন ডাইঅক্সাইড দ্যাট ইজ জেনারেটেড ইজ এক্সেলড ডিউরিং দ্য ব্রিদিং। আবার এই কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ খাবারের জারণের ফলে যে কার্বন ডাইঅক্সাইড যেটা তৈরি হচ্ছিল সেটা আবার দেহের বাইরে নির্গত হচ্ছে। আর অ্যানাইরোবিক রেসপিরেশন মানে কি, দ্য ব্রেকডাউন অফ দ্য ফুড অকার্স ইন দ্য অ্যাবসেন্স অফ অক্সিজেন, এবং এক্ষেত্রে যেটা তৈরি হয় সেটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড অর ইথানল ইজ প্রডিউসড। সো দিস ইজ অ্যানাইরোবিক রেসপিরেশন। তাহলে এই জায়গাতে ভালোভাবে বোঝার চেষ্টা করো, এক্সটার্নাল রেসপিরেশন মানে কি, অক্সিজেন আমরা যে নিচ্ছি এবং কার্বন ডাইঅক্সাইড যে ছাড়ছি, অর্থাৎ ইন্সপিরেশন এবং এক্সপিরেশন। সো দিস ইজ কল্ড অ্যাজ এক্সটার্নাল রেসপিরেশন বা বহিঃশ্বসন। আর অন্তঃশ্বসন বা সেলুলার রেসপিরেশন তাহলে কাকে বলছি? সেলুলার রেসপিরেশনে যে ফুড আমরা যে খাচ্ছি, তো সেই ফুডের অক্সিডেশন হয়, তার ফলে এটিপি তৈরি হয়। তো এটাকেই আমরা বলবো ইন্টারনাল রেসপিরেশন বা সেলুলার রেসপিরেশন। এবং এক্সটার্নাল যে রেসপিরেশন সেটা কিন্তু টোটালি ফিজিক্যাল প্রসেস, আর ইন্টারনাল যে রেসপিরেশন এটা কিন্তু বায়োকেমিক্যাল প্রসেস। এখান থেকে প্রশ্ন দিয়েছিল মোস্ট প্রবাবলি এসএসসিতে, সুতরাং এই জায়গাটা আমাদেরকে ভালো করে ফোকাস করতে হবে। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে মেকানিজম অফ গ্যাসাস এক্সচেঞ্জ ইন ভেরিয়াস অর্গানিজমস। যেটা বলছিলাম যে মানুষের ক্ষেত্রে প্রধান যে রেসপিরেটরি অর্গান সেটা লাংস, কিন্তু বিভিন্ন অর্গানিজমসের ক্ষেত্রে বিভিন্ন রকমের রেসপিরেটরি অর্গান থাকে, সেটাও আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। লোয়ার যে সমস্ত ইনভার্টিব্রেট আছে, যেমন পরিফেরা আছে, তার সঙ্গে সঙ্গে নিডারিয়া, টিনোফোরা, প্ল্যাটিহেলমিনথিস, আস্কহেলমিনথিস, তো এদের ক্ষেত্রে যে রেসপিরেশনের যে প্রসেস সেটা কিন্তু সিম্পল ডিফিউশন, একদম সিম্পল ডিফিউশনের মধ্য দিয়ে প্রধানত এটা সম্পন্ন হয় অ্যাক্রস দ্য এন্টায়ার বডি সারফেস। ধরা যাক এরকম একটা লোয়ার অর্গানিজমস আছে, তাহলে সিম্পল ডিফিউশন হয়, মানে এনভায়রনমেন্টে অক্সিজেন বেশি থাকে আর তাদের বডিতে প্রধানত অক্সিজেন কম থাকে, একদম সিম্পল ডিফিউশনের মধ্য দিয়ে অক্সিজেন তাদের মধ্যে প্রবেশ করছে। আর বডিতে সেলুলার রেসপিরেশনের ফলে যে CO2 তৈরি হচ্ছিল, সেই CO2 দেহের বাইরে বেরিয়ে যায়। তাহলে CO2 এর কনসেন্ট্রেশন এদের বডির মধ্যে অনেক বেশি থাকে, এনভায়রনমেন্টে তুলনামূলকভাবে কম থাকে, তো সেইভাবেই প্রধানত রিলিজড হয়। এবং এখানে একটা ইম্পর্ট্যান্ট ছক আমি তোমাদের জন্য দিয়ে দিয়েছি, প্রচুর পরীক্ষাতে কোয়েশ্চেন্স দেয় এবং তোমরা প্রচণ্ড কনফিউশনে থাকো এই সম্বন্ধে। দেখো, সেলুলার গ্রেড অফ অর্গানাইজেশন কোন ক্ষেত্রে দেখা যায়? পরিফেরাতে। টিস্যু গ্রেড অফ অর্গানাইজেশন কোন ক্ষেত্রে দেখা যায়? সিলেন্টারেট এবং টিনোফোরা। অর্গ্যান লেভেল অর্গানাইজেশন কোথায় দেখা যায়? প্ল্যাটিহেলমিনথিস। আর অর্গ্যান সিস্টেম লেভেল অর্গানাইজেশন কোথায় দেখা যায়? আস্কহেলমিনথিস। ফ্রম আস্কহেলমিনথিস টু কর্ডাটা অল দ্য ফাইলাম অর্গ্যান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন আমরা দেখতে পাই। সুতরাং সমস্ত ফাইলামে, সমস্ত পর্বে এরপরে অর্গ্যান সিস্টেম লেভেল অর্গানাইজেশন দেখতে পাই। দেখো, প্রথমেই যেটা আসবে তো সেটা হচ্ছে অ্যানেলিডা। অ্যানেলিডা মানে হচ্ছে আর্থওয়ার্ম, আমরা যে কেঁচো দেখতে পাই, সুতরাং সেটাই আর্থওয়ার্ম। তো আর্থওয়ার্মের রেসপিরেশন কিসের সাহায্য হয়? স্কিন অর দ্য ময়েস্ট স্কিউটিক্যাল, কারণ এদের স্কিনেতে প্রচুর ব্লাড ভেসেলস থাকে। ধরো যাক এটা স্কিন আছে এবং স্কিনেতে ব্লাড ভেসেলস থাকে, তাহলে ব্লাডের এই যে ব্লাড ভেসেলসে যে CO2 থাকে সেটা ডিরেক্টলি এনভায়রনমেন্টে চলে যায়, আবার এনভায়রনমেন্ট থেকে অক্সিজেন আবার এই ব্লাডের মধ্যে প্রবেশ করে। প্রচণ্ড গুরুত্বপূর্ণ যেটা, তো সেটি হলো আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা ফাইলাম, আর্থ্রোপোডার আন্ডারে ডিফারেন্ট টাইপের ক্লাস আছে, যেমন ক্লাস ক্রাস্টাসিয়া। ক্লাস ক্রাস্টাসিয়ার আন্ডারে কি আছে? প্রন এবং ক্রেফিস। ঠিক আছে, প্রন এবং ক্রেফিস। তো প্রন এবং ক্রেফিসের ক্ষেত্রে কি তাদের রেসপিরেটরি অর্গান কোনটা? গিলস অর দ্য ব্রাঙ্কিয়াল রেসপিরেশন প্রধানত এদের হয়। তো গিলস হচ্ছে স্পেশাল ভাস্কুলারাইজড স্ট্রাকচার, এদের যে গিলস থাকে তো সেই গিলসে ব্লাড ভেসেলস থাকে, ঠিক আছে, এবং সেখান দিয়েই প্রধানত এদের রেসপিরেশন হয়। এবং এই ক্রাস্টাসিয়ার যে রেসপিরেশন সেটা অ্যাকুয়াটিক, ঠিক আছে। তাহলে অ্যাকুয়াটিক রেসপিরেশন কিসের সাহায্যে হয়? অবভিয়াসলি গিলসের মধ্য দিয়ে হয়। যেখানেই অ্যাকুয়াটিক অর্গানিজমস জানবে তো তাদের রেসপিরেটরি অর্গান কিন্তু গিলস বা ফুলকা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইনসেক্টা। ইনসেক্টার ক্ষেত্রে প্রধান যে রেসপিরেটরি অর্গান সেটা হচ্ছে ট্রাকিয়া। ট্রাকিয়া আর কিছুই নয়, সেটা হচ্ছে নেটওয়ার্ক অফ টিউব। আমরা যে ককরোচ দেখেছিলাম, তো ককরোচের প্রধান রেসপিরেটরি অর্গান ট্রাকিয়া। তো ট্রাকিয়া হচ্ছে নেটওয়ার্ক অফ টিউব, অনেকগুলো টিউব মিলে প্রধানত ট্রাকিয়া তৈরি হয়। তারপরে যে ক্লাস আছে তো সেটা হচ্ছে ক্লাস অ্যারাকনিডা। অ্যারাকনিডার আন্ডারে কি পড়বে? স্করপিয়ন এবং স্পাইডার।
তো স্করপিয়ন এবং স্পাইডারের যে রেসপিরেটরি অর্গান সেটা কিন্তু বুক লাংস, ভালো করে মাথায় রাখবে, বুক লাংস। এবং কিং ক্র্যাবের যে রেসপিরেটরি অর্গান সেটা হচ্ছে বুক গিলস। মুলাস্কার ক্ষেত্রে চলে এসো, তো মুলাস্কার ক্ষেত্রে ফেদার লাইক গিলস অর্থাৎ পালমোনারি স্যাক। তাহলে মুলাস্কা মানে শামুক, ঝিনুক ইত্যাদির যে রেসপিরেটরি অর্গান সেটা হচ্ছে ফেদার লাইক গিলস এবং পালমোনারি স্যাক। আর একাইনোডার্মাটার ক্ষেত্রে তাদের যে রেসপিরেটরি অর্গান সেটা হলো টিউফিট, একদম আমি ফাইলাম ওয়াইজ কিন্তু সাজিয়ে দিয়েছি। হেমিকর্ডাটার ক্ষেত্রে যে রেসপিরেটরি অর্গান সেটা কিন্তু ফ্যারিঞ্জিয়াল ওয়াল। আর কর্ডাটা যদি আমরা ধরি তাহলে কর্ডাটার ক্ষেত্রে প্রোটোকর্ডেট, দেখো প্রোটোকর্ডেটের রেসপিরেটরি অর্গান কি গিলস, এবং সাইক্লোস্টোমাটা এবং ফিশেরও রেসপিরেটরি অর্গান কিন্তু গিলস, অর্থাৎ এদের ক্ষেত্রে ব্রাঙ্কিয়াল রেসপিরেশন দেখা যায়। অ্যাম্ফিবিয়া, রেপটাইলস, অ্যাভিস এবং ম্যামালস মানে হায়ার যে সমস্ত ক্লাস আছে, তো তাদের ক্ষেত্রে প্রধান যে রেসপিরেটরি অর্গান সেটা কিন্তু লাংস, ফুসফুস। তার মানে অ্যাম্ফিবিয়ার ক্ষেত্রে রেসপিরেটরি অর্গান লাংস, রেপটাইলসেরও রেসপিরেটরি অর্গান লাংস, বার্ডের রেসপিরেটরি অর্গান লাংস বা ফুসফুস, আর ম্যামালসেরও রেসপিরেটরি অর্গান হচ্ছে লাংস। সো দিস ইজ ভাস্কুলারাইজড ব্যাগ। আমরা যদি লাংসকে যদি আমরা দেখি, ধরে যাক এরকম লাংস আছে এবং লাংসে কি থাকে, ব্লাড ভেসেলস থাকে, সেই জন্য বলছে এটা একটা ভাস্কুলারাইজড ব্যাগ লাইক স্ট্রাকচার, এবং একেই আমরা বলবো পালমোনারি রেসপিরেশন। তো এক্ষেত্রে যে অ্যাম্ফিবিয়া থাকে বা ফ্রগ থাকে, তো ফ্রগের ক্ষেত্রে বিভিন্ন স্ট্রাকচার প্রধানত এদের রেসপিরেশনে সাহায্য করে। কারণ এই যে ফ্রগ তারা জীবনের প্রথম অবস্থায় জলে কাটায়, এবং যখন অ্যাডাল্ট মানে যখন তারা লার্ভাল কন্ডিশনে থাকে তখন তো তারা ওয়াটারে থাকে, আর যখন তারা অ্যাডাল্ট হয়ে যায় তখন তারা প্রধানত ল্যান্ডে চলে আসে। তাহলে এদের রেসপিরেশনে প্রধানত বিভিন্ন রকমের ভ্যারিয়েশন আমরা দেখতে পাই। দেখো লাংস প্রধানত পালমোনারি রেসপিরেশন, যখন এরা লাংসের সাহায্যে রেসপিরেশন করতে পারে, অথবা বাক্যোফারেঞ্জিয়াল মেমব্রেন, এদের যে মুখগহ্বর আছে বা এদের যে ডাইজেস্টিভ সিস্টেম আছে, তো সেখানে বাক্যোফ্যারেঞ্জিয়াল মেমব্রেন থাকে। মাউথ ক্যাভিটি এবং ফ্যারিংসের মধ্যে যে মেমব্রেন থাকে, তো সেটাও রেসপিরেশনে সাহায্য করে। এবং ময়েস্ট স্কিন মানে কিউটেনিয়াস রেসপিরেশন। তাহলে আমরা দেখলাম যে কিউটেনিয়াস রেসপিরেশন ফ্রগের ক্ষেত্রেও যেমন দেখা যায়, তার সঙ্গে সঙ্গে আর্থ ওয়ার্মের ক্ষেত্রেও দেখা যায়। ঠিক আছে, তো এগুলোই হচ্ছে প্রধানত রেসপিরেটরি অর্গান। এবার চলে এসো আমাদের মেন জায়গাতে আমরা চলে আসছি, তো সেটা হচ্ছে হিউম্যান যে রেসপিরেশন, হিউম্যান রেসপিরেটরি সিস্টেমে এবার আমরা চলে এসেছি। দেখো হিউম্যান রেসপিরেটরি সিস্টেম জাস্ট একটা পাইপ লাইক স্ট্রাকচার, যে স্ট্রাকচারটা এন্ড হচ্ছে কোথায়, লাংসে এন্ড হচ্ছে। তাহলে শুরু হচ্ছে কোথা থেকে, নোজ বা নাসারন্ধ্র দিয়ে এখানে শুরু হচ্ছে প্রধানত নোজ দিয়ে। তাহলে এখানে নাসারন্ধ্র, তার সঙ্গে সঙ্গে নেজাল ক্যাভিটি আছে, দেখো নেজাল ক্যাভিটি বা নাসারন্ধ্র, এবং নেজাল চেম্বার আছে, আমাদের নাকেতে যে গর্ত থাকে সেটা নেজাল চেম্বার, এবং নেজাল চেম্বার ডিরেক্টলি ওপেন হচ্ছে কোথায়, নেজোফ্যারিংসে। ঠিক আছে, এবং এখানে এপিগ্লটিস আছে, এই এপিগ্লটিস প্রধানত কি সেটা আমরা দেখব, গ্লটিস, এপিগ্লটিস। তারপরেই দেখো এখানে যেটা আছে তো সেটা হচ্ছে ল্যারিংস, এবং ল্যারিংস আবার দেখো এখানে যেটা আছে সেটা হচ্ছে উইন্ড পাইপ বা ট্রাকিয়া, এখানে আমরা ট্রাকিয়া দেখতে পাচ্ছি। এবং ট্রাকিয়া আবার আমাদের যে থোরাসিক ক্যাভিটি আছে, তো সেই থোরাসিক ক্যাভিটিতে দুটো ভাগে ভাগ হয়ে গেছে, তো এটাকেই বলা হয় ব্রঙ্কাস। আবার ব্রঙ্কাসের বিভিন্ন রকমের ব্রাঞ্চিং আছে, তো একদম শেষ যে ব্রাঞ্চিং আছে তো সেটাই হচ্ছে টার্মিনাল ব্রঙ্কিউলস। এবং এই টার্মিনাল ব্রঙ্কিউলসগুলো ওপেন হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ অসংখ্য স্যাক লাইক স্ট্রাকচার আছে। সো দিস স্যাক লাইক স্ট্রাকচার আর কল্ড অ্যাজ অ্যালভিওলি। ঠিক আছে, এর সঙ্গে সঙ্গে রেসপিরেটরি সিস্টেমে হেল্প করছে যেটা, তো সেটা হলো ডায়াফ্রাম। তাহলে দেখো অক্সিজেন পাথওয়ে কিভাবে হচ্ছে, দেখো নোজ, তার সঙ্গে সঙ্গে এই যে নিচের দিকে যেটা নামছে, অক্সিজেন প্রধানত এনভায়রনমেন্ট থেকে এইভাবে ঢুকছে, আর কার্বন ডাইঅক্সাইড কি হচ্ছে, লাংস থেকে একদম নাসারন্ধ্র দিয়ে দেহের বাইরে নির্গত হচ্ছে। এবার হিউম্যান রেসপিরেটরি সিস্টেমে আরেকটু আমরা দেখে নিই। দেখো এখানে নেজাল প্যাসেজ আছে, তার সঙ্গে সঙ্গে নেজাল ক্যাভিটি আছে, এবং নেজোফ্যারিংস আছে। আমাদের এই যে নেজোফ্যারিংস এবং ওরোফ্যারিংসের পার্থক্যটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে। এবং ট্রাকিয়া যেটা বললাম, তো ট্রাকিয়া প্রধানত দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে লাংসের মধ্যে, যেমন এখানে ব্রঙ্কাই আছে, ব্রঙ্কিউলস আছে, এবং সেই ব্রঙ্কিউলসগুলো প্রধানত অ্যালভিওলাইতে এসে ওপেন হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা একটু দেখে নিই যে হিউম্যান যে রেসপিরেটরি সিস্টেম, তো হিউম্যান রেসপিরেটরি সিস্টেমের অ্যানাটমি। দেখো হিউম্যান রেসপিরেটরি সিস্টেমের যদি আমরা অ্যানাটমি দেখি, তাহলে এখানে আমরা দেখতে পাবো রেসপিরেটরি ট্র্যাক্ট, মানে যে লাইন দিয়ে প্রধানত রেসপিরেশন হচ্ছে। প্রথমেই যেটা আছে তো সেটা হচ্ছে নেজাল ক্যাভিটি, তারপরে আছে ফ্যারিংস, ফ্যারিংসের পরে আছে ল্যারিংস, তারপরে ট্রাকিয়া, এবং সব শেষে আছে লাংস। তো এটা হচ্ছে একদম রেসপিরেটরি পাথওয়ে। তো রেসপিরেটরি পাথওয়েকে যদি আমরা দেখি, এক্সটার্নাল নস্ট্রিলস মানে হচ্ছে আমাদের নাসারন্ধ্র, তার সঙ্গে সঙ্গে নেজাল প্যাসেজ মানে নাকের মধ্যে যে গর্ত যেটা আছে, তো সেটাই নেজাল প্যাসেজ, যেটা একটা সেপ্টাম দিয়ে দুটো ভাগে ভাগ হয়ে গেছে। তারপরে নেজাল চেম্বার, এবং নেজাল চেম্বার ওপেন হচ্ছে যেখানে, তো সেটা হচ্ছে ফ্যারিংস। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেজাল চেম্বার কোথায় ওপেন হচ্ছে, ফ্যারিংসে এসেও ওপেন হচ্ছে।
দেখো রেসপিরেটরি সিস্টেমের সঙ্গে কিন্তু ফ্যারিংসের একটা মিল আছে। কেন? কারণ ভার্টিব্রেটসদের যদি আমরা ক্যারেক্টার যদি আমরা দেখি, ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস ভার্টিব্রেটদের দেখা যায় জীবনের কোনো না কোনো অবস্থায়। তার মানে ফ্যারিংস প্রধানত খাবারকে প্রধানত এরা কন্ডাকশানে সাহায্য করে, কিন্তু যেহেতু ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস থাকে তাহলে অবভিয়াসলি এই ফ্যারিংসের সঙ্গে নিশ্চয়ই রেসপিরেটরি সিস্টেমের একটা মিল আছে। সো দিস ফ্যারিংস ইজ দ্য কমন প্যাসেজ ফর ফুড অ্যান্ড এয়ার। ম্যাক্সিমাম স্টুডেন্টসের এই ফ্যারিংসকে কিন্তু একটু অসুবিধা হয়। এখানে আমি একদম সিম্পল ডায়াগ্রাম করে দিয়েছি। এই সিম্পল ডায়াগ্রামে আমরা বুঝবো যে ফ্যারিংস প্রধানত ন্যাজোফ্যারিংস এবং ওরোফ্যারিংসের যে স্ট্রাকচার, তো সেগুলো প্রধানত তাদের মধ্যে কি পার্থক্য আছে সেটা আমরা ভালো করে বুঝবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নেজাল ক্যাভিটি আছে, মানে এক্সটার্নাল নস্ট্রিলস থেকে নেজাল ক্যাভিটি, এবং নেজাল ক্যাভিটি ডিরেক্টলি ওপেন হচ্ছে। দেখো যে ফ্যারিংসের প্রধানত দুটো পার্ট আছে, একটা নেজোফ্যারিংস আর একটা ওরোফ্যারিংস। ফ্যারিংস মানে কি? ফ্যারিংস মানে হচ্ছে একটা লম্বা টিউব লাইক স্ট্রাকচার। তাহলে নেজোফ্যারিংস, নেজাল ক্যাভিটি কোথায় ওপেন হচ্ছে? ফ্যারিংসের উপরের দিকের অংশ যেখানে আমাদের সফট প্যালেট আছে, তো সেই সফট প্যালেটে দেখবে তুমি যদি জিভ দিয়ে দেখো তাহলে নাকের কাছে দেখবে যে একটা গর্ত মতো পাচ্ছে, তুমি আর সেটাকে পাবে না। ঠিক আছে, মানে জিভটাকে যদি আমরা উপরের দিকে যদি আমরা নিয়ে যাই তাহলে আমাদের যে সফট প্যালেট আছে তো সেখানে একটা গর্ত তোমরা পাবে, তো সেটাকেই আমরা বলবো নেজোফ্যারিংস, মানে সেটাই নেজাল ক্যাভিটি ফ্যারিংসে ওপেন হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে ওরাল ক্যাভিটি ওপেন হচ্ছে ওরোফ্যারিংসে। তো নেজোফ্যারিংস এবং ওরোফ্যারিংস দিয়ে যেটা তৈরি হচ্ছে তো সেটাই কিন্তু প্রকৃতপক্ষে ফ্যারিংস। এরপরে যেটা ওরোফ্যারিংস আছে সেটা ইসোফেগাসে গিয়ে উন্মুক্ত হয়। কিন্তু ঘটনা হচ্ছে এই যে নেজোফ্যারিংস এবং ওরোফ্যারিংস, দেখো এখানে একটা প্যাসেজ চলে আসছে, তো সেটাকেই আমরা বলছি ল্যারিংস। ঠিক আছে, তো সেটাকেই আমরা বলছি ল্যারিংস। এই যে অংশটা আছে যেটা নেজোফ্যারিংসের সঙ্গে কানেক্টেড থাকে তো সেটাকেই আমরা বলছি ল্যারিংস। এবং এই ল্যারিংসে বিভিন্ন রকমের কার্টিলেজ থাকে, মানে তরুণাস্থি থাকে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কার্টিলেজ হচ্ছে এপিগ্লটিস। এই ল্যারিংসের সঙ্গে কিন্তু ইসোফেগাসেরও কানেকশান থাকে। এই জায়গাটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে আমাদেরকে। ঠিক আছে, এই যে ল্যারিংস আছে এর সঙ্গে কিন্তু ইসোফেগাসেরও একটা কানেকশান থাকে। কিন্তু ঘটনা হচ্ছে যখন আমরা খাবার খাই তখন এই এপিগ্লটিস কি করে? এপিগ্লটিস তখন যেটা ট্রাকিয়ার সঙ্গে, ল্যারিংসের যে অংশটা ট্রাকিয়ার সঙ্গে কানেক্টেড থাকে সেটাকে বন্ধ করে দেয়, এবং তার ফলে ফুড ডিরেক্টলি ইসোফেগাসের মধ্যে প্রবেশ করে। কিন্তু যখন আমরা অক্সিজেন নিচ্ছি তখন কি হয়? তখন এই এপিগ্লটিস ওপেন হয়ে যায়, এবং তার ফলে অক্সিজেন কি হবে? অক্সিজেন তখন নেজোফ্যারিংস ওরোফ্যারিংস হয়ে একদম ট্রাকিয়ার মধ্যে প্রবেশ করবে, এবং ট্রাকিয়া বা উইন্ড পাইপ যেটা বলছিলাম, তো ট্রাকিয়ার প্রথম যে পোর্শনটা আছে তো সেটাই হচ্ছে গ্লটিস। ঠিক আছে, তাহলে দেখো এই যে ল্যারিংস আমরা যেটা দেখছি, তো ল্যারিংস প্রকৃতপক্ষে আর কিছুই নয়, এটা হচ্ছে একটা কার্টিলেজিনিয়াস বক্স, একটা বক্সের মতো এরকম একটা গঠন, এবং হেল্প সাউন্ড প্রোডাকশান, প্রধানত এটা সাউন্ড প্রোডাকশানে হেল্প করে, সেই জন্য এটাকে সাউন্ড বক্সও বলা হয়। এবং এর মধ্যে যে বিভিন্ন কার্টিলেজ থাকে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কার্টিলেজকে আমরা বলবো এপিগ্লটিস। গুরুত্বপূর্ণ কার্টিলেজকে আমরা কি বলবো? এপিগ্লটিস। এপিগ্লটিস কি করে? ডিউরিং সোয়ালোয়িং, যখন আমরা খাবারকে এইভাবে গিলছি তখন গ্লটিস মানে হচ্ছে ওপেনিং অফ ট্রাকিয়া, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তখন এই গ্লটিসটা কভার্ড বাই এপিগ্লটিস, তখন গ্লটিস কি হয়? এপিগ্লটিস দিয়ে কভার্ড হয়ে যায় এবং প্রিভেন্ট এন্ট্রি অফ ফুড ইনটু দ্য ট্রাকিয়া। তার ফলে খাবার কিন্তু তখন আর ট্রাকিয়ার মধ্যে প্রবেশ করে না। তাহলে এই যে উইন্ড পাইপ যেটা ট্রাকিয়া, এবার ট্রাকিয়া ডিভাইড অ্যাট দ্য লেভেল অফ ফিফথ থোরাসিক ভার্টিব্রা। আমাদের যে বিভিন্ন ভার্টিব্রাল কলাম আছে, তো ভার্টিব্রাল কলামে দেখবে যে বিভিন্ন ভার্টিব্রা আছে, তার মধ্যে 5 নাম্বার ভার্টিব্রাতে এসে, ফিফথ ভার্টিব্রাতে এসে এই ট্রাকিয়া প্রধানত দুটো ভাগে ভাগ হয়ে গেছে। প্রথম যে ভাগ তো তাকেই আমরা বলবো প্রাইমারি ব্রঙ্কাই। প্রথম ভাগটাকে আমরা কি বলবো? প্রাইমারি ব্রঙ্কাই। তাহলে দুদিকে দুটো ভাগে ভাগ হয়ে গেছে, একটা রাইট আর একটা হচ্ছে লেফট। এরপরে এই প্রাইমারি ব্রঙ্কাই আবার সেকেন্ডারি ব্রঙ্কাইয়ে বিভক্ত হয়, এবং সেকেন্ডারি ব্রঙ্কাই দেখো তাহলে এই যে ট্রাকিয়া আছে এই ট্রাকিয়া দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, এই যে দুটো ভাগ আছে তো এটাকেই আমরা বলবো প্রাইমারি ব্রঙ্কাই। ক্লিয়ার? এরপরে এই যে প্রাইমারি ব্রঙ্কাই আছে এই প্রাইমারি ব্রঙ্কাই সেকেন্ডারি ব্রঙ্কাইয়ে বিভক্ত হয়। তাহলে সেকেন্ডারি ব্রঙ্কাই যদি আমরা ধরি, দেখো রাইট সাইডে প্রধানত কতগুলো ব্রাঞ্চ থাকবে? এর 3টে ব্রাঞ্চ থাকবে। ক্লিয়ার? সুতরাং সেকেন্ডারি ব্রঙ্কাই রাইট সাইডে 3টে ব্রাঞ্চ থাকবে, আর লেফট সাইডে কতগুলো ব্রাঞ্চ থাকবে? 2টো ব্রাঞ্চ থাকবে। কারণ লেফট সাইডের লাংসে প্রধানত 2টো খণ্ড থাকে, আর রাইট সাইডের লাংসে 3টে খণ্ড থাকে। তো সেই জন্য রাইট সাইডে এই যে সেকেন্ডারি ব্রঙ্কাই আছে সেটা 3টে ভাগে ভাগ হয়েছে, আর লেফট সাইডে 2টো ভাগে ভাগ হচ্ছে। এরপরে এই যে ব্রঙ্কাই যেগুলো আছে সেগুলো আবার টার্সিয়ারি ব্রঙ্কাইতে বিভক্ত হয়, রাইট অ্যান্ড লেফট টার্সিয়ারি ব্রঙ্কাই। টার্সিয়ারি ব্রঙ্কাই আবার ইনিশিয়াল ব্রঙ্কিউলসে বিভক্ত হয়। ঠিক আছে, ইনিশিয়াল ব্রঙ্কিউলস। তো ইনিশিয়াল ব্রঙ্কিউলস সাপোর্টেড বাই দ্য ইনকমপ্লিট কার্টিলেজিনিয়াস রিং।
এই যে সমস্ত রিং লাইক স্ট্রাকচার, এটা একটা টিউব লাইক স্ট্রাকচার, তাহলে এখানে কার্টিলেজিনিয়াস এরকম রিং থাকে যেগুলো এদেরকে সাপোর্ট দেয়। সো দিস ইনিশিয়াল ব্রঙ্কিউল সাপোর্টেড বাই ইনকমপ্লিট কার্টিলেজিনিয়াস রিং। একদম সবশেষে যেটা আছে তো সেটাই হচ্ছে টার্মিনাল ব্রঙ্কিউল, এবং টার্মিনাল ব্রঙ্কিউলে কিন্তু কোনো রকম রিংস থাকে না। ট্রাকিয়া থেকে ইনিশিয়াল ব্রঙ্কিউলস পর্যন্ত কিন্তু কার্টিলেজিনিয়াস রিং থাকে, কিন্তু টার্মিনাল ব্রঙ্কিউলসে কোনো রকম রিং থাকে না। প্রত্যেকটা টার্মিনাল ব্রঙ্কিউল গিভ ভাস্কুলারাইজড ব্যাগ লাইক স্ট্রাকচার কল দ্য অ্যালভিওলি। সুতরাং টার্মিনাল ব্রঙ্কিউল যেখানে এসে ওপেন হয় তো সেটাকেই আমরা বলবো অ্যালভিওলি। ক্লিয়ার? সুতরাং একটু ছবিটা দেখে নাও। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ওপেনিং অফ গ্লটিস। তাহলে যখন আমরা খাবার খাচ্ছি না, অর্থাৎ যখন আমরা অক্সিজেন নিচ্ছি সেই সময়তে কি হচ্ছে, এপিগ্লটিস এটা হচ্ছে খুলে যাচ্ছে, এটা হচ্ছে এপিগ্লটিস। এপিগ্লটিস যদি খুলে যায় তাহলে ট্রাকিয়ার যে ওপেনিং আছে তো সেটা হচ্ছে গ্লটিস, এবং এখান দিয়ে এয়ার চলে যাচ্ছে। এবং এই যে ট্রাকিয়া আছে তো ট্রাকিয়া দেখো একটা স্ট্রেট টিউব, একটা লম্বা একটা টিউব লাইক স্ট্রাকচার, এক্সটেন্ড আপ টু দ্য মিড থোরাসিক ক্যাভিটি। এই পর্যন্ত যেটা আছে তো সেটা হচ্ছে মিড থোরাসিক ক্যাভিটি, এবং সি শেপেড ইনকমপ্লিট রিং। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইনকমপ্লিট যে রিং আছে এগুলো অনেকটা সি এর মতো দেখতে। ঠিক আছে, এবার এই ট্রাকিয়া দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। দেখো এখানে প্রাইমারি ব্রঙ্কাই, তারপরে এই প্রাইমারি ব্রঙ্কাই সেকেন্ডারি ব্রঙ্কাইতে বিভক্ত হচ্ছে। আগেই বলেছিলাম যে রাইট সেকেন্ডারি ব্রঙ্কাই 3টে আর লেফট সেকেন্ডারি ব্রঙ্কাই হচ্ছে 2টো। সেকেন্ডারি ব্রঙ্কাই আবার কিসে বিভক্ত হচ্ছে, টার্সিয়ারি ব্রঙ্কাইয়ে বিভক্ত হচ্ছে, এবং এই টার্সিয়ারি ব্রঙ্কাইয়ে 23টা ব্রাঞ্চ আছে। তারপরে এই টার্সিয়ারি ব্রঙ্কাই ইনিশিয়াল ব্রঙ্কিউলে বিভক্ত হচ্ছে। কোথায় বিভক্ত হচ্ছে, টার্সিয়ারি ব্রঙ্কাই ইনিশিয়াল ব্রঙ্কিউল, এবং তারপরে যেটাতে বিভক্ত হচ্ছে সেটা হচ্ছে টার্মিনাল ব্রঙ্কিউল। টার্মিনাল ব্রঙ্কিউলগুলো ওপেন ইনটু দ্য অ্যালভিওলি। এবার দেখো দুটো লাংসের মধ্যে অসংখ্য রকম অ্যালভিওলি থাকে, অন্তত 300 মিলিয়নস অফ অ্যালভিওলি দুটো লাংসে আমরা দেখতে পাই। কারণ কি, কারণ গিভ দ্য সারফেস এরিয়া মোর দ্যান 70 স্কোয়ার মিটার। এই যে অ্যালভিওলি আছে, অ্যালভিওলি ব্যাগ লাইক স্ট্রাকচার, এরা লাংসের সারফেস এরিয়া অন্তত 70 স্কোয়ার মিটার প্রধানত সারফেস এরিয়া বাড়িয়ে দেয়। এবং অ্যালভিওলি লাইন বাই টাইপ 1 অ্যান্ড টাইপ 2 অ্যালভিওলার সেল। আমরা পরে পড়বো এই দুটো অ্যালভিওলার সেলের ফাংশন কি, কীভাবে এরা সারফেক্ট্যান্ট তৈরি করে, এবং তার সঙ্গে সঙ্গে কীভাবে এরা কমপ্লায়েন্স তৈরি করে, সেখানে কি ভূমিকা আছে সেগুলো আমরা পড়বো। সুতরাং টাইপ 1 এবং টাইপ 2 অ্যালভিওলার সেল এই অ্যালভিওলে থাকে ক্লোজ প্রক্সিমিটি উইথ দ্য ব্লাড ক্যাপিলারি। এই অ্যালভিওলি প্রধানত ব্লাড ক্যাপিলারির সঙ্গে কানেক্টেড থাকে। এখানে কিছু ইম্পর্টেন্ট নোটস আছে, দেখে নাও। বলা হচ্ছে যে নেজাল ক্যাভিটি উইথ দ্য অলফ্যাক্টরি এপিথেলিয়াম ফর দ্য স্মেল। আমরা যে নেজাল ক্যাভিটি যদি আমরা দেখি তো সেই নেজাল ক্যাভিটিতে কি থাকে, অলফ্যাক্টরি এপিথেলিয়াম থাকে। এখানে কিছু এপিথেলিয়াল সেল থাকে, তো সেগুলো প্রধানত গন্ধ নিতে সাহায্য করে। সিডেরিয়ান এপিথেলিয়াম ইজ ইউনিক। তার মধ্যে গুরুত্বপূর্ণ যেটা তো সেটা হচ্ছে সিডেরিয়ান এপিথেলিয়াম। অলফ্যাক্টরি গ্ল্যান্ড কল দ্য বাউম্যানস গ্ল্যান্ড সিক্রেট দ্য জেল ফর্মিং মিউসিন। আমরা প্রত্যেকেই জানি যে নাকের মধ্যে একটা জেল লাইক স্ট্রাকচার তৈরি হয়, সুতরাং এটা তৈরি করছে কিন্তু অলফ্যাক্টরি গ্ল্যান্ড, তার নাম হচ্ছে বাউম্যানস গ্ল্যান্ড। অনেক সময় প্রশ্ন দিতে পারে যে বাউম্যানস গ্ল্যান্ড কোথায় থাকে। আমরা তো বাউম্যান ক্যাপসুল আমরা জানি যে নেফ্রনের মধ্যে থাকে, সুতরাং বাউম্যান গ্ল্যান্ড কোথায় থাকছে, নেজাল ক্যাভিটিতে থাকছে। ঠিক আছে, তো ল্যারিংস আমরা একটু দেখে নিই। দেখো ফ্যারিংসের যে আপার পার্ট না ন্যাজোফ্যারিংস, ফ্যারিংস যদি আমরা দেখি ফ্যারিংসের আপার পার্ট হচ্ছে ন্যাজোফ্যারিংস, মিডল পার্ট হচ্ছে ওরোফ্যারিংস, এবং লোয়ার পার্ট যেটা তো সেটাই হচ্ছে ল্যারিঙ্গোফ্যারিংস। অ্যাকচুয়ালি দ্য ল্যারিংস ইজ আপার পার্ট অফ ট্রাকিয়া। প্রকৃতপক্ষে ল্যারিংস আর কিছুই না, এটা ট্রাকিয়ার আপার পার্ট, এবং দিস ইজ কল্ড অ্যাজ অ্যাডামস আপেল। ল্যারিংস আর কিছুই নয়, এটা প্রধানত ট্রাকিয়ার আপার পার্ট, এবং এটাকেই আমরা বলবো অ্যাডামস আপেল, হুইচ ইজ প্রমিনেন্ট ইন মেল। ইন মোস্ট অফ দ্য ম্যামালস এক্সেলড এয়ার রাশেস বাই এ পেয়ার অফ ইলাস্টিক ব্যান্ড অফ মাসেল কল দ্য ভোকাল কর্ড। দেখো ল্যারিংস যদি আমরা দেখি তো ল্যারিংসে কি থাকে, ল্যারিংসের মধ্যে একজোড়া ইলাস্টিক ব্যান্ড অফ মাসেল থাকে। ঠিক আছে, আমরা যখন কথা বলছি, কথা বলা মানে কি, এখান থেকে এয়ার বেরিয়ে আসছে, এবার এয়ার বেরিয়ে এসে এই ভোকাল কর্ডের ভাইব্রেশন ঘটাচ্ছে, এবং তার ফলেই কিন্তু আমরা কথা বলতে পারছি। সুতরাং সেই সময় কি হচ্ছে, স্ট্রেচ হয়ে যাচ্ছে এই ভোকাল কর্ড, এবং তার ফলে সাউন্ড প্রোডাকশন হচ্ছে। এবং এই ভোকাল কর্ড ইজ সাপ্লাইড বাই ভেগাস নার্ভ, 10th ক্রেনিয়াল নার্ভ দিয়ে প্রধানত এটা সাপ্লাইড থাকে। এবং ল্যারিংসের মধ্যে 3 জোড়া কার্টিলেজ থাকে, এবং তিনটে পেয়ার্ড কার্টিলেজ থাকে, এবং 3টে আনপেয়ার্ড কার্টিলেজ থাকে। তাহলে 3 জোড়া পেয়ার্ড কার্টিলেজ এবং তার বা 3 পেয়ার্ড কার্টিলেজ থাকে, আর 3টে আনপেয়ার্ড কার্টিলেজ থাকে। ক্লিয়ার? তাহলে 3 জোড়া পেয়ার্ড কার্টিলেজ মানে কি, 3 × 2 মানে 6 কার্টিলেজ থাকে, আর 3টে আনপেয়ার্ড কার্টিলেজ মানে 3টে আনপেয়ার্ড কার্টিলেজ থাকবে। এবং তার মধ্যে 3টে যে আনপেয়ার্ড কার্টিলেজ আছে তার মধ্যে সব থেকে বড় যে আনপেয়ার্ড কার্টিলেজ তো সেটা হচ্ছে থাইরয়েড কার্টিলেজ, তারপরে আছে ক্রিকয়েড কার্টিলেজ, এবং আরও একটা কার্টিলেজ আছে তো তার নাম হচ্ছে এপিগ্লটিস।
অনেক সময় তোমাদের ল্যারিংস সম্পর্কে কনসেপশন থাকে না, সেই জন্য ল্যারিংসের বিষয়টা আমি বললাম আর কি, একটু ডিটেলসে বললাম। ইম্পর্টেন্ট দেখো, দ্য ব্রাঞ্চিং নেটওয়ার্ক অফ দ্য ব্রঙ্কাই, ব্রঙ্কিউলস অ্যান্ড অ্যালভিওলি কম্প্রাইজ লাংস। তার মানে এই যে ব্রঙ্কাই, ব্রঙ্কিউলস এবং অ্যালভিওলি প্রকৃতপক্ষে লাংস তৈরি করে। সুতরাং আমরা টোটাল অংশটাকে যদি আমরা একটু ছবির সাহায্যে যদি আমরা দেখে নাও, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ট্রাকিয়া আছে এবং ট্রাকিয়ার পরে প্রাইমারি ব্রঙ্কাই আছে, যেটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তারপরে দেখো এখানে সেকেন্ডারি ব্রঙ্কাই, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রাইমারি ব্রঙ্কিউল, সেকেন্ডারি, এরকম ডিফারেন্ট টাইপের ব্রঙ্কিউলস আছে, ব্রঙ্কাইগুলো ভাগ হয়ে যাচ্ছে। এবং সবশেষে যেটা আছে তো সেটাই হচ্ছে টার্মিনাল ব্রঙ্কিউলস হুইচ ওপেন্স ইন্টু দ্য অ্যালভিওলি। এবং অ্যালভিওলি আর কিছুই নয়, এগুলো হচ্ছে ব্যাগ লাইক স্ট্রাকচার। এবং লাংসের মধ্যে প্রচুর পরিমাণে এরকম অ্যালভিওলি থাকে। এখন এই যে অ্যালভিওলি আছে, অ্যালভিওলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অ্যালভিওলির মধ্যে আমরা কি দেখলাম, অ্যালভিওলির মধ্যে কিন্তু ব্লাড ভেসেলস থাকে। দেখো এখানে রক্ত জালক আমরা দেখতে পাচ্ছি, অ্যালভিওলির ওয়ালে একদম ব্লাড ভেসেলস আছে। এবং এই যে রক্ত জালকে আমরা জানি যে প্রধানত ভেন এবং আর্টারি যে জায়গাতে ইউনাইটেড হয়, তো সেই জায়গাতে একটা রেটিকুলার স্ট্রাকচার তৈরি করে, একটা জাল লাইক স্ট্রাকচার তৈরি করে, তো সেটাকেই আমরা বলবো ক্যাপিলারি। এবং এই ক্যাপিলারি যেখানে ভেন আছে, তো ভেন প্রধানত ডিঅক্সিজেনেটেড ব্লাড নিয়ে যাচ্ছে। ভেন কি করছে, ভেন দেখো এখানে ডিঅক্সিজেনেটেড ব্লাড নিয়ে যাচ্ছে। এবং এই ডিঅক্সিজেনেটেড ব্লাড আবার দেখো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অক্সিজেনেটেড ব্লাড। সুতরাং এখানে একটা প্রশ্ন থাকে, এই যে ডিঅক্সিজেনেটেড ব্লাড যেখানে প্রধানত অক্সিজেনের পরিমাণ কম থাকে, তাহলে সেটা কিভাবে অক্সিজেনেটেড হলো? এর কারণ হচ্ছে এই লাংসের অ্যালভিওলি। দেখো এই অ্যালভিওলি ইনহেলড এয়ার ইনফ্লেট দ্য অ্যালভিওলাস। আমরা যখন অক্সিজেন নিচ্ছি তখন অ্যালভিওলাস কি হয়ে যাচ্ছে, ফুলে যাচ্ছে, ইনফ্লেট করছে। এবং সেই অক্সিজেন যেহেতু অ্যালভিওলাইয়ের মধ্যে বেশি থাকে এবং এই ক্যাপিলারির মধ্যে যেহেতু অক্সিজেন কম থাকে, তো সেই কারণের জন্য সহজেই ডিফিউশন হয়ে যায়। অ্যালভিওলি থেকে অক্সিজেন সহজেই ক্যাপিলারিতে ডিফিউজড হয়ে যায়। এবং এই যে ক্যাপিলারি যেখানে কার্বন ডাইঅক্সাইড থাকে, তো সেই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ আবার ক্যাপিলারিতে বেশি থাকে দেন অ্যালভিওলি, সেই জন্য ডিফিউজড হয়ে সেটা অ্যালভিওলির মধ্যে চলে আসে। ঠিক আছে, তো এটাই হচ্ছে অ্যালভিওলি। এবং এই অ্যালভিওলি প্রধানত টার্মিনাল ব্রঙ্কিউল ডিরেক্টলি অ্যালভিওলির সঙ্গে কানেক্টেড থাকে। এবং আমরা দেখছি যে অ্যালভিওলি কিভাবে রক্ত জালক দিয়ে কভার্ড হয়ে আছে। এরপরে দেখো, তো অ্যালভিওলি তাহলে এখন ঘটনা হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড আমরা যেটা পাই সেটা কোথা থেকে পাই, টিস্যু থেকে। দেখো লাংস তো আর নিজে ডিরেক্টলি গিয়ে টিস্যুকে অক্সিজেন দেবে না, বা টিস্যু ডিরেক্টলি লাংসকে কার্বন ডাইঅক্সাইড প্রোভাইড করবে না। তাহলে এদের মাঝখানে কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ অর্গান থাকে, তো তার নাম হচ্ছে হার্ট। হার্ট কি করে, হার্ট প্রধানত ডিঅক্সিজেনেটেড ব্লাডকে প্রধানত লাংসের মধ্যে পাঠায়। বিষয়টা কীরকম হয়, দেখো এখানে টিস্যু দেখতে পাচ্ছ, তাহলে টিস্যু থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড বা কার্বন ডাইঅক্সাইড ব্লাড সিস্টেমিক ভেন দিয়ে, ভেন মানে যেটা ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, তো সিস্টেমিক ভেন দিয়ে সেটা হার্টে পাঠিয়ে দিল। হার্ট থেকে এই ডিঅক্সিজেনেটেড ব্লাড এবার কোথায় চলে যাবে, অ্যালভিওলিতে চলে গেল। অ্যালভিওলির মধ্যে গ্যাসাস এক্সচেঞ্জ হয়, তার মানে এখান থেকে CO2 অ্যালভিওলিতে চলে আসে এবং অ্যালভিওলি থেকে অক্সিজেন আবার এই ব্লাডে চলে আসে এবং তার ফলে ব্লাড অক্সিজেনেটেড হয়, সেটা হার্টে চলে আসে। হার্ট আবার সেটাকে পাম্প করে টিস্যুতে নিয়ে যায়। তাহলে এই যে টিস্যু এবং অ্যালভিওলি এই দুইজনের মাঝখানে গুরুত্বপূর্ণ অর্গান থাকে, তো সেটাই হলো হার্ট। কিভাবে এই অক্সিজেন অ্যালভিওলি থেকে টিস্যুতে আসছে এবং কিভাবে টিস্যু থেকে কার্বন ডাইঅক্সাইড অ্যালভিওলিতে আসছে, একেই আমরা প্রকৃতপক্ষে বলবো গ্যাসাস এক্সচেঞ্জ। এটাও কিন্তু তোমাদের সিলেবাসে আছে, SLST সিলেবাসে ডিটেলসে আছে, সুতরাং সেগুলো সম্পর্কেও আমরা দেখব। এখন আমরা গুরুত্বপূর্ণ একটা অংশ দেখব, সেটা হচ্ছে লাংস। তবে লাংস দেখার আগে আমরা একটু লাংসের পজিশন দেখে নিই। দেখো লাংস প্রধানত কোথায় থাকে, লাংস আর লোকেটেড ইন দ্য প্লুরাল ক্যাভিটি ইনসাইড দ্য থোরাসিক ক্যাভিটি। অর্থাৎ আমাদের যে থোরাসিক ক্যাভিটি থাকে, আমাদের যে বুকের যে পাঁজর থাকে, তো সেই পাঁজরে যে গহ্বর, যে স্ট্রাকচার যেটা তৈরি করছে, তো সেটাকেই আমরা বলবো থোরাসিক ক্যাভিটি। এবং এই থোরাসিক ক্যাভিটির মধ্যেই প্রধানত লাংস অবস্থান করে। লাংস আর সারাউন্ডেড বাই দ্য ডাবল লেয়ার প্লুরাল মেমব্রেন। এই যে লাংস আছে, লাংসের যে পর্দা থাকে, তো তাকেই আমরা বলবো প্লুরা। এবং দ্য থোরাসিক ক্যাভিটি ইজ কভার্ড বাই দ্য ফলোয়িং ওয়ে, ডরসালি বাই দ্য ভার্টিব্রাল কলাম। অর্থাৎ যে থোরাসিক ক্যাভিটি যে গহ্বর, তার বাইরের চারিদিকে নিশ্চয়ই ওয়াল থাকবে, তাহলে ডরসাল সাইডে ভার্টিব্রাল কলাম থাকবে, ভেন্ট্রালে স্টারনাম ইত্যাদি এই অংশগুলো আছে, এগুলো আমি একটু নোটস থেকে তোমাদেরকে বলছি, ঠিক আছে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো প্রথমে আমরা যেটা দেখবো, তো সেটা হচ্ছে লাংস। আমাদের দুটো লাংস থাকে বা দুটো ফুসফুস থাকে, হুইচ আর স্পঞ্জি, অত্যন্ত নরম, সফট এবং ইলাস্টিক অর্গান। ইলাস্টিক, লাংসের এই প্রপার্টি ইলাস্টিসিটি, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ইলাস্টিক মানে কি, যখন অক্সিজেন ঢুকবে বা এয়ার যখন ঢুকবে তখন সেটা প্রসারিত হবে, এক্সপ্যান্ডেড হবে। আবার যখন এয়ার যখন বেরিয়ে আসবে তখন সেটা কিন্তু সংকুচিত হবে, সেই জন্য এটা ইলাস্টিক। এবং পিঙ্ক ডিউরিং বার্থ, যখন জন্ম হয় তখন সেটা পিঙ্ক থাকে,
বাট গ্র্যাজুয়ালি বিকামস দ্য ব্ল্যাক ডিউ টু দ্য এয়ার পলিউশন। এয়ার পলিউশন হওয়ার ফলে এটা ব্ল্যাক হয়ে যায়। লেফট লাংয়ের মধ্যে দুটো লোব থাকে, লেফট লাং হ্যাভস উইথ 2 লোব, আর রাইট লাংয়ে কটা লোব থাকবে? 3টে লোব থাকবে, ঠিক আছে। লেফট লাংস স্মলার দেন দ্য রাইট, তার মানে লেফট লাং রাইট লাংসের থেকে ছোট হবে, অ্যান্ড হ্যাজ দ্য কার্ডিয়াক নচ, এখানেই কার্ডিয়াক নচ থাকবে। তাহলে লাংসের ওয়েট কত? 450 গ্রাম। প্রাইমারি ব্রঙ্কাস এন্টার ইন্টু দ্য লাংস অ্যান্ড দেন ব্রাঞ্চেস, তো প্রাইমারি ব্রঙ্কাস কিন্তু লাংসের মধ্যে প্রবেশ করে বিভিন্ন শাখাতে বিভক্ত হয়। দেখো লাংসের যে কভারিং আছে তো সেটাকেই আমরা বলবো প্লুরা। লাংস কভার্ড বাই দ্য প্লুরা হুইচ হ্যাজ 2 লেয়ার্স। লাংস প্রথমত প্লুরা দিয়ে কভার থাকে এবং প্লুরাতে দুটো লেয়ার থাকে। প্যারাইটাল অ্যাডহেয়ার টু দ্য চেস্ট ওয়াল অ্যান্ড দ্য ডায়াফ্রাম, তার মানে এই যে প্লুরা প্রধানত ডাবল লেয়ার একটা মেমব্রেন। তো প্যারাইটাল লেয়ার যেটা আছে দেখো একদম বাইরের দিকে যে পোর্শন আছে তো সেটাই হচ্ছে প্যারাইটাল প্লুরা। এটা কার সঙ্গে যুক্ত থাকে? চেস্ট ওয়াল এবং তার সঙ্গে সঙ্গে ডায়াফ্রাম। সো হুইন দিস স্ট্রাকচার মুভ দ্য প্যারাইটাল প্লুরা অলসো মুভ। সেই কারণের জন্যই আমাদের যখন চেস্ট ওয়াল যখন প্রসারিত হয় তখন কিন্তু লাংসও প্রসারিত হয়, কারণ কি লাংসের প্যারাইটাল প্লুরা এই চেস্ট ওয়ালের সঙ্গে কানেক্টেড থাকে। এবং ভিসেরাল অ্যাডহেয়ার উইথ দ্য লাংস ইটসেলফ, ভিসেরাল লেয়ার লাংসের সঙ্গেই লেগে থাকে। ভেরি স্মল অ্যামাউন্ট অফ দ্য প্লুরাল ফ্লুইড, এবং এই যে প্লুরাল যে মেমব্রেন যেটা বলছি তো তার মধ্যে স্মল অ্যামাউন্ট অন্তত 2 মিলিলিটার প্লুরাল ফ্লুইড থাকে বিটুইন দিস 2 লেয়ার্স, দিস প্রিভেন্ট দ্য ফ্রিকশন। সুতরাং লাংসকে যদি আমরা দেখি লাংসের উপরের দিকের অংশটা কিন্তু তুলনামূলকভাবে ন্যারো, দেখো এই জায়গাটা ন্যারো, আর নিচের দিকের যে অংশটা আছে সেটা কিন্তু ব্রড, অনেক বেশি চওড়া। এবং লাংসের যে মেমব্রেন আছে তো সেটাকেই আমরা বলবো প্লুরা। এবং প্লুরাকে যদি আমরা দেখি তাহলে 2 ধরনের প্লুরা থাকবে, একটা প্যারাইটাল প্লুরা আর একটা ভিসেরাল প্লুরা। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি বাইরের দিকে যে অংশটা আছে এটা মেমব্রেন যেটা আমরা দেখতে পাচ্ছি তো সেটাই হচ্ছে প্যারাইটাল প্লুরা, আর লাংসের সঙ্গে ডিরেক্টলি কানেক্টেড যেটা থাকে তো সেটাই হচ্ছে ভিসেরাল প্লুরা। আর লেফট যে লাং আছে তো লেফট লাংসে কিন্তু আমরা কার্ডিয়াক নচ দেখতে পাচ্ছি, কারণ এই জায়গাতেই কিন্তু হার্ট থাকে, ঠিক আছে। সো হার্ট স্লাইটলি টিল্টেড টুয়ার্ডস দ্য লেফট, যেহেতু হার্ট আমাদের বুকের সামান্য বাঁদিক ঘেঁষে থাকে, এটা মাথায় রাখবে। তো সেই কারণের জন্যই লেফট লাংস তাকে জায়গা করে দেওয়ার জন্য লেফট লাংসের মধ্যে আমরা কার্ডিয়াক নচ দেখতে পাই। এবং দুটো লাংসের মধ্যে টোটাল 300 মিলিয়ন অ্যালভিওলি থাকে, দুটো লাংস মিলিয়ে কতগুলো অ্যালভিওলি থাকবে? 300 মিলিয়ন। দ্য প্লুরাল ক্যাভিটি ইজ এয়ার টাইট অ্যান্ড দ্য প্রেসার 3 থেকে 4 মিলিমিটার এইচ লোয়ার দেন দ্য লাংস। প্লুরাল যে ক্যাভিটি আছে এটা এয়ার টাইট, এখানে এয়ার ঢুকতেও পারে না বেরোতেও পারে না, এবং এইখানে যে এয়ারের যে প্রেসার থাকে সেটা লাংসের থেকে সবসময় 3 থেকে 4 মিলিমিটার এইচজি সবসময় কম থাকে, ঠিক আছে। এই আইডিয়াটা আমাদেরকে রাখতে হবে। লাংস যেখানে থাকে সেটা হচ্ছে থোরাসিক চেম্বার। দেখো লাংস সিচুয়েটেড ইন এ এয়ার টাইট চেম্বার সো হুইচ ইজ নোন অ্যাজ থোরাসিক চেম্বার। এবং থোরাসিক চেম্বার ইজ ফর্মড বাই, থোরাসিক চেম্বার তাহলে কি দিয়ে তৈরি হচ্ছে? দেখো ডরসালি বাই দ্য ভার্টিব্রাল কলাম। সুতরাং ডরসালি আমরা কি দেখতে পাচ্ছি? এখানে ভার্টিব্রাল কলাম আছে, একদম পিঠের দিকে ভার্টিব্রাল কলাম। ভেন্ট্রালি বাই দ্য স্টারনাম, এইটা হচ্ছে ভেন্ট্রাল সাইড, মানে সামনের দিকে যেটা আছে এই জায়গাতে যেটা আছে তো সেখানে স্টারনাম থাকে। এবং ল্যাটারালি বাই দ্য রিবস, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? রিবস আছে। এবং বিলো ডায়াফ্রাম, নিচের দিকে কি থাকে? ডায়াফ্রাম থাকে। তাহলে এই সব কিছু মিলে প্রধানত আমাদের থোরাসিক ক্যাভিটি তৈরি করছে। দেখো অ্যানাটমিক্যাল সেট আপ অফ দ্য লাংস ইজ সো দ্যাট এনি চেঞ্জ ইন দ্য ভলিউম অফ দ্য থোরাসিক ক্যাভিটি, থোরাসিক ক্যাভিটির ভলিউমের যদি কোনো চেঞ্জ হয় ইজ রিফ্লেক্টেড ইন দ্য লাংস ক্যাভিটি, দ্যাট ইজ দ্য পালমোনারি ভলিউম। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব তো সেটা হচ্ছে ডেড স্পেস। এখানে একটু চলে আসি। দেখো লাংস সম্পর্কে আমরা অলরেডি দেখলাম, এবার নেক্সট অংশে আমরা চলে আসছি। দেখো এখানে লাংস আমরা দেখলাম। সুতরাং দেখো এই যে লাংস আছে, দুটো লাংস প্রধানত থাকবে। এদিকের যে অংশটা আছে সেটা হচ্ছে রাইট লাংস, আর এদিকে যেটা আছে সেটা হচ্ছে লেফট লাংস। এবং লাংসের মধ্যে এই যে ব্রঙ্কাস ইত্যাদি ঢুকে গিয়ে বিভিন্ন ব্রাঞ্চিং তৈরি করছে, ঠিক আছে। আচ্ছা, এইবারে লাংসের আমরা যে বিভিন্ন প্যাসেজ দেখলাম তো সেই প্যাসেজ আবার আমরা দুটো ভাগে সেটাকে ভাগ করছি। একটা হচ্ছে ডেড স্পেস এবং তার সঙ্গে সঙ্গে কন্ডাক্টিং জোন। একটু দেখে নাও। দেখো প্রথমে আমরা যেটা দেখবো তো সেটা হচ্ছে ডেড স্পেস এবং তার সঙ্গে সঙ্গে কন্ডাক্টিং জোন। বলছে এক্সটার্নাল নস্ট্রিল আপ টু দ্য টার্মিনাল ব্রঙ্কিওলকে আমরা বলবো কন্ডাক্টিং জোন। এক্সটার্নাল নস্ট্রিলস তার সঙ্গে সঙ্গে টার্মিনাল ব্রঙ্কিওল, টার্মিনাল ব্রঙ্কিওলস কোথায় ওপেন হচ্ছে? অ্যালভিওলাই তো ওপেন হচ্ছে, ঠিক আছে, রেসপিরেটরি ব্রঙ্কিওলের থ্রু দিয়ে। তাহলে এক্সটার্নাল নস্ট্রিল থেকে একদম টার্মিনাল ব্রঙ্কিওল পর্যন্ত যে অংশটা তো সেটাকেই আমরা বলবো ডেড স্পেস। ট্রান্সপোর্ট অ্যাটমসফিয়ারিক এয়ার টু দ্য অ্যালভিওলি, এটা প্রধানত কি কাজ করবে? অ্যাটমসফিয়ারিক এয়ারকে প্রধানত অ্যালভিওলির মধ্যে নিয়ে যাবে। এবার ক্লিয়ার ফরেন পার্টিকেল ট্র্যাপ দ্য ডাস্ট অর দ্য মিউকাস, হিউমিডিটি,
অফ এয়ার অ্যান্ড দ্য ব্রিং এয়ার টু দ্য বডি টেম্পারেচার। দেখো এর কাজ কি, এই কন্ডাক্টিং জোন প্রধানত কি কাজ করে, এই কন্ডাক্টিং জোন প্রধানত যে সমস্ত ফরেন পার্টিকেল যেগুলো আমরা এনভায়রনমেন্ট থেকে নিই তো সেগুলোকে রিমুভ করে, এবং তার সঙ্গে সঙ্গে ডাস্ট, কোনো ধুলো বালি ইত্যাদি, এখানে কন্ডাক্টিং জোনে মিউকাস থাকে, সেই মিউকাসে সেগুলো আটকে যায়। হিউমিফিকেশন অফ দ্য এয়ার, মানে এয়ারে প্রধানত জলীয় বাষ্প যোগ করে। কেন? কারণ যদি এয়ার যদি লাংসের মধ্যে ডিরেক্টলি প্রবেশ করে তাহলে লাংস কিন্তু এয়ার ড্রাই হয়ে যায়, তো সেই এয়ার ড্রাই যাতে না হয়ে যায় তো সেই জন্য এই অংশ প্রধানত হিউমিফিকেশন করে, এবং ব্রিং এয়ার টু দ্য বডি টেম্পারেচারে, এই এয়ারকে বডি টেম্পারেচারে কাছাকাছি নিয়ে আসে। এবং থিক জোন অ্যান্ড দ্য নো গ্যাসাস এক্সচেঞ্জ, এই জায়গাটা অনেক বেশি মোটা হয় এবং কোনো রকম গ্যাসাস এক্সচেঞ্জ হয় না। তাহলে রেসপিরেটরি জোন আমরা কাকে বলবো? এই পোর্শনটা হচ্ছে রেসপিরেটরি জোন। দেখো, দ্য রেসপিরেটরি জোন অলসো নোন অ্যাজ দ্য এক্সচেঞ্জ জোন বিকজ দিট ইজ দ্য সাইট অফ অ্যাকচুয়াল ডিফিউশন অক্সিজেন অ্যান্ড দ্য কার্বন ডাইঅক্সাইড বিটুইন দ্য ব্লাড অ্যান্ড দ্য অ্যাটমসফিয়ারিক এয়ার। এবং দেখো রেসপিরেটরি ব্রঙ্কিওল এবং অ্যালভিওলার ডাক্ট এবং অ্যালভিওলি, মানে রেসপিরেটরি ব্রঙ্কিওল, একদম এখানটা মাথায় রাখবে, রেসপিরেটরি ব্রঙ্কিওল, তার সঙ্গে সঙ্গে অ্যালভিওলার ডাক্ট এবং অ্যালভিওলি, এই তিনটে মিলে কিন্তু তৈরি করছে আমাদের কি এক্সচেঞ্জ জোন, ঠিক আছে, বা রেসপিরেটরি জোন। লেস ডায়ামিটার দ্যান দ্য কন্ডাক্টিং জোন, এটা তুলনামূলকভাবে সরু হয়, এই অংশটা তুলনামূলকভাবে সরু হয়, যেখানে কন্ডাক্টিং জোন অনেক, তার ডায়ামিটার অনেক বেশি ছিল, কিন্তু এই যে রেসপিরেটরি জোন আছে সেখানে ডায়ামিটার অনেকটা কম থাকে। এয়ার মুভমেন্ট ইজ স্লাগিশ, এখানে এয়ার কিন্তু খুব তাড়াতাড়ি মুভ করতে পারে না। এরিয়া মাচ লার্জার দ্যান দ্য কন্ডাক্টিং জোন। এবার ভলিউম অফ দ্য এয়ার স্টেইং ইন দ্য কন্ডাক্টিং জোন কল দ্য অ্যানাটমিক্যাল ডেড স্পেস। এই কন্ডাক্টিং জোনে যে পরিমাণ এয়ার থাকে তো তাকে আমরা বলবো অ্যানাটমিক্যাল ডেড স্পেস। কন্ডাক্টিং জোনে সবসময় কিন্তু এয়ার থাকতে হবে, যে পরিমাণ এয়ার থাকে তো তাকেই বলা হয় অ্যানাটমিক্যাল ডেড স্পেস। অ্যানাটমিক্যাল ডেড স্পেস কেন বলছি? কারণ এখানে যে এয়ার থাকে তার কোনো রকম গ্যাসাস এক্সচেঞ্জ হয় না। অ্যাভারেজ অ্যানাটমিক্যাল ডেড স্পেস হচ্ছে কত? 150 মিলিমিটার, 150 মিলিলিটার অ্যাভারেজ অ্যানাটমিক্যাল ডেড স্পেস, কারণ কোনো রকম গ্যাসাস এক্সচেঞ্জ এখানে হয় না। অ্যানাটমিক্যাল ডেড স্পেস হচ্ছে 30% অফ দ্য টাইডাল ভলিউম। টাইডাল ভলিউম যদি আমরা দেখি যে 500 মিলিলিটার, তাহলে অ্যানাটমিক্যাল ডেড স্পেস এই টাইডাল ভলিউমের 30%। টাইডাল ভলিউম মানে কি? আমরা যে অক্সিজেন নিচ্ছি এবং CO2 ছাড়ছি, এই যে অ্যামাউন্ট অফ অক্সিজেন আমরা ইনহেল করছি এটাই টাইডাল ভলিউম। আবার যে কার্বন ডাইঅক্সাইড আমরা ত্যাগ করছি নর্মালি, তো সেটাই টাইডাল ভলিউম। দ্য এয়ার এন্টারিং ইনটু দ্য ইউজলেস অ্যালভিওলি ডিউ টু দ্য ডিজিজ কল দ্য ফিজিওলজিক্যাল ডেড স্পেস। এখানটা একটু ভালো করে বোঝার আছে। দেখো, আমরা যে টাইডাল ভলিউম, যে পরিমাণ আমরা অক্সিজেন নিচ্ছি, ধরে রাখো এটা হচ্ছে 500 মিলিলিটার, এবং এই সেই 500 মিলিলিটার মধ্যে 150 মিলিলিটার কি হচ্ছে? কন্ডাক্টিং জোনে থাকছে। তার মানে এখানে কিন্তু কোনো রকম গ্যাসাস এক্সচেঞ্জ হচ্ছে না, এটা সবসময় এখানে থেকে যাচ্ছে। আর বাকি যে 350 মিলিলিটার যে এয়ার আছে, সেই 350 মিলিলিটার এয়ার অ্যালভিওলাইতে যখন ঢুকছে তখন এই এয়ার গ্যাসাস এক্সচেঞ্জে অংশ নিচ্ছে, এটা নর্মাল। কিন্তু যদি কোনোভাবে কোনো অ্যালভিওলি যদি ব্লক হয়ে যায়, দেখো এখানে অ্যালভিওলি ব্লক হয়ে আছে, তো সেই অ্যালভিওলি যদি ব্লক হয়ে যায় এখানে, তাহলে যে এয়ার আছে সেটা ট্র্যাপ হয়ে যাচ্ছে, সেখানে সেটা আটকে যাচ্ছে, সেটা আর গ্যাসাস এক্সচেঞ্জে অংশ নিচ্ছে না, তাহলে এটাও তখন ডেড স্পেসের সঙ্গে অ্যাড হয়ে যাবে। সুতরাং অ্যানাটমিক্যাল ডেড স্পেস হচ্ছে নর্মাল, কিন্তু যদি কোনোভাবে কোনো অ্যালভিওলি ব্লকড হয়ে যায় তাহলে কিছুটা পরিমাণে ডেড স্পেস বেড়ে যাচ্ছে, তাহলে এটাকেই আমরা বলবো ফিজিওলজিক্যাল ডেড স্পেস। ক্লিয়ার? তাহলে এটাই হচ্ছে প্রধানত ডিফারেন্স ইন বিটুইন অ্যানাটমিক্যাল ডেড স্পেস অ্যান্ড দ্য ফিজিওলজিক্যাল ডেড স্পেস। দেখো, দ্য এয়ার এন্টারিং ইনটু দ্য ইউজলেস অ্যালভিওলি ডিউ টু দ্য ডিজিজ কল দ্য ফিজিওলজিক্যাল ডেড স্পেস। তখন আমরা অ্যানাটমি অফ আওয়ার রেসপিরেটরি সিস্টেম আমরা পড়লাম। এবার আমরা পড়বো যে ফাংশন অফ দিস রেসপিরেটরি সিস্টেম। আমরা যে অক্সিজেন নিচ্ছি এবং কার্বন ডাইঅক্সাইড ছাড়ছে, এই যে প্রসেস, তো এটাকেই আমরা বলবো মেকানিজম অফ ব্রিদিং, মানে কিভাবে আমরা শ্বাসকার্য করছি। ব্রিদিং ইজ এ ফিজিক্যাল প্রসেস, এটা একটা ভৌত প্রক্রিয়া দ্যাট টেক প্লেস ইন দ্য লাংস। মানে এক্ষেত্রে এটা কিন্তু কোনো কেমিক্যাল প্রসেস নয়, কারণ এটা ফিজিক্যাল প্রসেস, মানে এক্ষেত্রে কোনো রকম এটিপি তৈরি হচ্ছে না, কোনো কেমিক্যাল রিয়াকশান হচ্ছে না, তো সেই জন্য এটা একটা ফিজিক্যাল প্রসেস। ইট ইনভলভ ইন্সপিরেশন অফ অক্সিজেন, মানে মেকানিজম অফ ব্রিদিংয়ে তার মানে আমরা অক্সিজেন নিচ্ছি এবং কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, এক্সপিরেশন অফ কার্বন ডাইঅক্সাইড। এবং তার সঙ্গে সঙ্গে ইট ডাজ নট রিলিজ এনি এনার্জি, এটা কিন্তু কোনো এনার্জি রিলিজ করছে না। এই জায়গাতে একটা বিষয় বলি, তোমরা দেখবে যে পিজি লেভেলের SLST বায়োলজি সিলেবাসে আছে ওয়ার্কিং অফ ব্রিদিং। তো ওয়ার্কিং অফ ব্রিদিং মানে কিন্তু মেকানিজম অফ ব্রিদিং নয়। ওয়ার্কিং অফ ব্রিদিং বিষয়টা আলাদা এবং মেকানিজম অফ ব্রিদিং ব্যাপারটা আলাদা। আমরা যে কোনো কাজ করতে গেলে আমাদের কি লাগে? আমাদের এটিপি লাগে। সুতরাং কোন কাজে কি পরিমাণ এটিপি লাগছে তো তাকেই আমরা বলবো মেকানিজম অফ, তাকে আমরা বলবো ওয়ার্কিং অফ ব্রিদিং। কিন্তু মেকানিজম অফ ব্রিদিং মানে প্রসেস অফ ইন্সপিরেশন অ্যান্ড এক্সপিরেশন। তো ইন্সপিরেশন প্রসেসে কি হয়? মাসেল দ্যাট কন্ট্রাক্ট। দেখো
ইন্সপিরেশন এবং এক্সপিরেশনে প্রধানত বিভিন্ন মাসেলসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্সপিরেটরি যে মাসেলস আছে, ইন্সপিরেশনের জন্য যে সমস্ত মাসেলগুলো ইনভলভ সেগুলো জানবে যে যখন ইন্সপিরেশন হবে তো তখন সেগুলো কন্ট্রাক্টেড হবে। আর এক্সপিরেশনে যে সমস্ত মাসেলসগুলো অংশ নেয় জানবে যে যখন এক্সপিরেশন হবে তখন তাদের কন্ট্রাকশন ঘটবে। তাহলে মাসেল দ্যাট কন্ট্রাক্ট ডিউরিং দ্য ইন্সপিরেশন, তো সেটা হচ্ছে ডায়াফ্রাম এবং তার সঙ্গে সঙ্গে এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল। ডায়াফ্রাম যখন সংকুচিত হয়, ডায়াফ্রাম পুল ডাউন, ডায়াফ্রাম তখন নিচের দিকে নেমে যায়। আমাদের বক্ষগহ্বরের ডোম শেপের ডায়াফ্রাম থাকে, সেটা নিচের দিকে নেমে যায় এবং তার ফলে কি হয়, আমাদের যে থোরাসিক ক্যাভিটি আছে, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র আপ ডাউন ডিরেকশন, আমাদের থোরাসিক ক্যাভিটি ওপর নিচে বেড়ে যায়। আর এক্সটার্নাল ইন্টারকস্টাল পেশি যদি কোনোভাবে সংকুচিত হয় তাহলে রিব কেজ মানে বুকের খাঁচা যেটাকে বলা হয়, সেটা তখন সামনে পিছনের দিকে বেড়ে যায়, ঠিক আছে। এবং তার ফলে কি হচ্ছে, টোটাল আমাদের যে থোরাসিক ক্যাভিটির ভলিউম বেড়ে যায়। ভলিউম যদি কোনোভাবে বেড়ে যায় তাহলে লাংসেরও কিন্তু সেক্ষেত্রে ভলিউম বেড়ে যায়, কারণ প্যারাইটাল প্লুরা এই থোরাসিক ক্যাভিটির সঙ্গে ডিরেক্টলি অ্যাটাচড হয়ে থাকে। তাহলে লাংসেরও ভলিউম বেড়ে যায় এবং তার ফলে লাংসের মধ্যে প্রেসার কমে যায়। এবং আমরা সবসময় জানি যে এয়ার সবসময় হাই প্রেসারযুক্ত অঞ্চল থেকে লো প্রেসারযুক্ত অঞ্চলের দিকে যায়। তো এক্ষেত্রেও তার মানে ইন্সপিরেশন ঘটবে। দেখো টোটাল প্রসেসটা একটু দেখে নাও মেকানিজম অফ ব্রিদিংয়ে। দেখো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই যে ডায়াফ্রাম আছে, সো দিস ইজ ডায়াফ্রাম। এবং ডায়াফ্রাম কি হচ্ছে, ডায়াফ্রাম এক্ষেত্রে ডোম সেপেড হয়ে যায়। ইন্সপিরেশনের সময় ডায়াফ্রাম কন্ট্রাক্ট অ্যান্ড মুভস দ্য ডাউনওয়ার্ড, ডায়াফ্রাম একদম নিচের দিকে নেমে যায়। এবং তার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, এক্সটার্নাল ইন্টারকস্টাল পেশি, এখানে যে রিব কেজ আছে, তো সেখানে তার সঙ্গে বাইরের দিকে কিছু পেশি লেগে থাকে, তাকে আমরা বলবো এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল। তো সেগুলো সংকুচিত হয় এবং তার ফলে আমাদের যে বক্ষগহ্বর আছে সেটা আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ড এইভাবে প্রধানত এটা প্রসারিত হয়। এবং তার ফলে ইন্ট্রা পালমোনারি ভলিউম ইনক্রিসেস, তার মানে লাংসের ভিতরে যে ভলিউম আছে, ইন্ট্রা পালমোনারি ভলিউম সেটা ইনক্রিজ করছে এবং প্রেসার এক্ষেত্রে ডিক্রিজ করছে। দিস ক্রিয়েটস দ্য লো প্রেসার ইনসাইড দ্য লাংস এবং তার ফলে লাংসের মধ্যে অক্সিজেন ঢুকে যাচ্ছে। এটা তো একদম নর্মাল প্রসেস। কিন্তু এই জায়গাতে ইন্ট্রা পালমোনারি এবং ইন্ট্রা প্লুরাল প্রেসার কী পরিমাণে বাড়ছে কী পরিমাণে কমছে সেটা তোমাদেরকে জানতে হবে, ঠিক আছে। আবার যখন এক্সপিরেশন হচ্ছে, আমরা যখন কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি তখন মাসেলস ইনভলভড, কোয়াইট এক্সপিরেশন। প্রকৃতপক্ষে একটা বিষয় মাথায় রাখবে, যখন এক্সপিরেশন হয় জেনারেলি ইন্সপিরেশন মাসেলগুলো তখন কাজ করছে না। এক্সপিরেশন প্রকৃতপক্ষে একটা প্যাসিভ প্রসেস, এটা ন্যাচারালি হয়। এক্ষেত্রে কোনো রকম এটিপির প্রয়োজন হয় না। যে কোনো মাসেল কন্ট্রাকশন হতে গেলে অবভিয়াসলি এটিপির কাজে লাগে। তাহলে যখন আমরা ইন্সপিরেশন করছি সেক্ষেত্রে এটিপি লাগছে। সুতরাং ইন্সপিরেশন একটা অ্যাক্টিভ প্রসেস, বাট এক্সপিরেশনে কিন্তু কোনো রকম এটিপির প্রয়োজন হচ্ছে না। সেই জন্য এটিপি যেহেতু প্রয়োজন হচ্ছে না, সেই জন্য এক্সপিরেশন কিন্তু প্যাসিভ প্রসেস। দেখো জাস্ট যখন এক্সপিরেশন হয়, মানে কার্বন ডাইঅক্সাইড যখন আমরা লাংস থেকে বাইরে বের করে দিচ্ছি তখন ডায়াফ্রাম রিল্যাক্সড হয়ে যায়। ডায়াফ্রাম যদি রিল্যাক্সড হয়ে যায় তাহলে ডায়াফ্রাম উপরের দিকে উঠে যায়। তাহলে কি হচ্ছে, এখানে থোরাসিক যে ক্যাভিটি আছে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডাইরেকশানে সেটা উপরের দিকে উঠে যায়, ওপরের নিচে। তাহলে থোরাসিক ক্যাভিটির এক্ষেত্রে ভলিউমটা এক্ষেত্রে কমে যাচ্ছে এবং এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল এক্ষেত্রে রিল্যাক্সড হয়ে যায়। তাহলে রিব কেজ আবার আগের অবস্থানে ফিরে আসে। তার ফলে বক্ষগহ্বরের আয়তন সামনে পিছনে কমে যাচ্ছে। আর আমরা বয়েলসের সূত্র অনুযায়ী আমরা জানি যে ভি সমানুপাতিক 1/p। ভলিউম যদি কমে তাহলে প্রেসার বেড়ে যায়। তাহলে ভলিউম যেহেতু কমে যাচ্ছে তাহলে অবভিয়াসলি প্রেসার বেড়ে যাচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড তখন লাংস থেকে বাইরে বের হয়ে যাচ্ছে। টোটাল প্রসেসটা দেখো এক্ষেত্রে ডায়াফ্রাম রিল্যাক্সড হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে চেস্ট কন্ট্রাক্ট হচ্ছে। যখন আমরা কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি দেখো, ঠিক আছে, তখন এক্ষেত্রে চেস্ট তখন কন্ট্রাক্ট হচ্ছে এবং তার ফলে কি হচ্ছে, এয়ার এক্ষেত্রে লাংসের মধ্যে যে প্রেসার আছে সেই প্রেসার বেড়ে যাচ্ছে। হোয়াইল দ্য ব্রিদিং আউট দ্য ডায়াফ্রাম রিল্যাক্সেস অ্যান্ড দ্য ভলিউম অফ দ্য থোরাসিক ক্যাভিটি ডিক্রিসেস ইন দ্য লঙ্গিচুডানাল ডিরেকশন। সো ডিক্রিজ থোরাসিক ভলিউম রিডিউসেস দ্য পালমোনারি ভলিউম এবং তার ফলে লাংসের ভিতরে যে ভলিউম আছে তো সেটা প্রধানত কমে যায় এবং ইন্ট্রা পালমোনারি প্রেসার এক্ষেত্রে ইনক্রিজ করছে এবং তার ফলে আমাদের দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে আসছে। তো এই যে প্রসেস, এক্ষেত্রে আমি তো একদম সিম্পল ওয়েতে বললাম, কিন্তু একটুখানি ডিটেলসে আমাদের জানতে হবে। দেখো মেকানিজম অফ ব্রিদিং। ইউপনিয়া মিনস নর্মাল ব্রিদিং। ইউপনিয়া মানে হচ্ছে কি নর্মাল ব্রিদিং অ্যাট দ্য রেস্ট। এবং ব্রিদিং ইনভলভ ইন 2 স্টেজেস। ব্রিদিং প্রসেস 2টো স্টেজে হয়। প্রথম যে স্টেজ আছে তো সেটাই হচ্ছে ইন্সপিরেশন। অ্যাটমসফিয়ারিক এয়ার ইজ ড্রন ইন দ্য অ্যালভিওলি। অ্যাটমসফিয়ার থেকে যে এয়ার আছে সেটা অ্যালভিওলির মধ্যে চলে আসে এবং অকার ইফ প্রেসার উইদিন দ্য লাংসের মধ্যে যে প্রেসার থাকে তো তাকেই আমরা বলবো ইন্ট্রা পালমোনারি প্রেসার। লাংসের প্রেসারকে কি বলবো, ইন্ট্রা পালমোনারি প্রেসার ইজ লেস দেন অ্যাটমসফিয়ারিক প্রেসার, দ্যাট ইজ দ্য নেগেটিভ প্রেসার ইন দ্য লাংস উইথ রেসপেক্ট টু দ্য অ্যাটমসফিয়ারিক প্রেসার।
ঠিক আছে। লাংসের মধ্যে প্রেসার যেহেতু কমে যাচ্ছে, তাহলে লাংসের এই প্রেসার কিন্তু নেগেটিভ প্রেসার হয়ে যাচ্ছে, ইন্ট্রা পালমোনারি প্রেসার। লাংসের ভিতরে যে প্রেসার থাকে, এখানে লাংস ধরছি, তো লাংসের ভিতরের যে প্রেসার থাকবে তো সেটাই হচ্ছে ইন্ট্রা পালমোনারি প্রেসার। যখন এক্সপিরেশন যখন হয় তখন কি হচ্ছে, বাই হুইচ দ্য অ্যালভিওলি এয়ার ইজ ড্রন আউট, so occurs when intrapulmonary pressure within the lungs is higher than the atmospheric pressure. Clear? এবারে pressure and volume, দেখো air move out from the region of high partial pressure to the low partial pressure. তাহলে যে জায়গাতে পার্সিয়াল প্রেসার এয়ারে বেশি থাকে তো সেখান থেকে লো পার্সিয়াল প্রেসারযুক্ত অঞ্চলের দিকে এয়ার জেনারেলি মুভ করে, এবং আমরা প্রত্যেকেই জানি যে পি সমানুপাতিক 1/v, অর্থাৎ ভলিউম যদি কোনোভাবে বাড়ে, ভলিউম যদি বাড়ে তাহলে প্রেসার কিন্তু কমবে। ক্লিয়ার? আবার দেখো ভলিউম যদি কোনোভাবে কমে তাহলে প্রেসার কিন্তু বাড়বে। তার মানে যদি কোনোভাবে ইন্ট্রাপালমোনারি প্রেসার, দেখো ভলিউম যদি কমে যায় তাহলে ইন্ট্রাপালমোনারি প্রেসার কি হয়ে যাবে, ইন্ট্রাপালমোনারি প্রেসার বেড়ে যাবে। ভলিউম কখন কমবে, যখন এক্সপিরেশন হবে, তারপরে লাংস থেকে কার্বন ডাইঅক্সাইড বাইরে বের হয়ে আসবে। আবার দেখো ভলিউম যখন বাড়বে, যখন ইন্সপিরেশন হবে তখন ভলিউম বাড়ছে, আমরা আগেই দেখেছি, তার ফলে প্রেসার কমে যাচ্ছে। অ্যাটমসফিয়ার থেকে অক্সিজেন কোথায় ঢুকবে, লাংসের মধ্যে ঢুকবে। সো দিস ইজ বেসিক প্রিন্সিপাল। অ্যাটমসফিয়ারিক প্রেসার প্রকৃতপক্ষে 760 মিলিমিটার এইচ হুইচ ইজ ফিক্সড ইন এনি রেসপিরেটরি এরিয়া। যে কোনো রেসপিরেটরি এরিয়াতে নেগেটিভ প্রেসার মানে কি, সবসময় প্রেসার লেস দ্যান অ্যাটমসফিয়ারিক প্রেসার, এবং পজিটিভ প্রেসার মানে কি, পজিটিভ প্রেসার মানে যে প্রেসার অ্যাটমসফিয়ারিক প্রেসারের থেকে বেশি, ধরা যাক 763 মিলিমিটার এইচজি, আর জিরো প্রেসার মানে ইকুয়াল উইথ দ্য অ্যাটমসফিয়ারিক প্রেসার। এই জায়গাতে যে প্রেসারের কথা যেটা বলছি, তো সেই প্রেসার প্রধানত দুই ধরনের প্রেসার আছে, এটুকু মাথায় রাখবে। দেখো লাংস প্রধানত কভার হয়ে থাকে কি দিয়ে, প্লুরা দিয়ে। তাহলে এই যে দুটো প্লুরাল যে মেমব্রেন আছে, তো প্লুরাল মেমব্রেনের মধ্যে যে প্রেসার থাকে তো সেটা হচ্ছে ইন্ট্রা প্লুরাল প্রেসার, এবং আমি প্রথমেই তোমাদেরকে বললাম ইন্ট্রা প্লুরাল প্রেসার রিমেইনস অলওয়েজ নেগেটিভ। ইন্ট্রা প্লুরাল প্রেসার সবসময় নেগেটিভ থাকে, সবসময় অ্যাটমসফিয়ার থেকে এটা সবসময় কম থাকে। আর ইন্ট্রা পালমোনারি প্রেসার মানে লাংসের মধ্যেই প্রেসার, এটা কিন্তু নেগেটিভ হতে পারে অথবা পজিটিভ হতে পারে। ক্লিয়ার? এই জায়গাটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। তাহলে যখন ইন্সপিরেশন হয়, যখন আমরা অক্সিজেন নিচ্ছি, তখন ইন্ট্রাপ্লুরাল প্রেসার দেখো এক্ষেত্রে আরও বেশি কমে যাচ্ছে, -6 মিলিমিটার এইচজি। আর যখন এক্সপিরেশন করছি তখন ইন্ট্রাপ্লুরাল প্রেসার একটু বাড়ছে, এটা হচ্ছে -4 মিলিমিটার এইচজি। আর ইন্ট্রাপালমোনারি প্রেসার দেখো যখন ইন্সপিরেশন করছি তখন সেটা নেগেটিভ হয়ে যাচ্ছে, -2 মিলিমিটার এইচজি, আর যখন এক্সপিরেশন করছি তখন সেটা পজিটিভ হয়ে যাচ্ছে, সেটা +3 মিলিমিটার এইচজি। তোমরা দেখবে যে তোমাদের সিলেবাসে এই যে প্রেসার অংশটা আছে সেই জন্য এটা ভালো করে পড়তে হবে। এবার দেখো মাসেলস ইনভলভ ইন রেসপিরেশন। ইন্সপিরেশনের জন্য যে সমস্ত মাসেলস যেগুলো লাগে সেটা হচ্ছে ডায়াফ্রাম এবং তার সঙ্গে সঙ্গে এক্সটার্নাল ইন্টারকস্টাল, এবং এক্ষেত্রে অ্যাবডোমিনাল মাসেলস প্লে দ্য প্যাসিভ রোল। অ্যাবডোমিনাল মাসেল খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না। এর সঙ্গে সঙ্গে স্টার্নোমাস্টয়েড এবং স্কেলনেস কন্ট্রাক্ট অনলি হোয়েন ইন্সপিরেশন ইজ ভায়োলেন্ট। সুতরাং নর্মালি ডায়াফ্রাম এবং এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেলস নর্মালি ইন্সপিরেশনের সময় কন্ট্রাক্টেড হয়, আর অ্যাবডোমিনাল মাসেল খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না। কিন্তু যখন আমরা জোর করে যখন আমরা অক্সিজেন নিচ্ছি তখন স্টার্নোমাস্টয়েড এবং স্কেলনেস মাসেল তখন কন্ট্রাক্ট যখন ইন্সপিরেশন ভায়োলেন্ট হয়। আর এক্সপিরেটরি মাসেলস মানে কি, সিজেশন অফ দ্য অ্যাক্টিভিটি অফ দ্য ইন্সপিরেটরি মাসেলস কজ দ্য এক্সপিরেশন। যখন আমরা এক্সপিরেশন করবো তখন এই ইন্সপিরেটরি মাসেলসগুলো কোনো রকম কাজ করবে না। সো ইন্সপিরেশন ইজ অ্যাক্টিভ প্রসেস, বাট অর্ডিনারিলি এক্সপিরেশন কিন্তু প্রকৃতপক্ষে প্যাসিভ প্রসেস। কিন্তু যখন আমরা ফোর্সফুল এক্সপিরেশন করব, ফলোয়িং মাসেলস আর কন্ট্রাক্টেড। ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেল তখন কন্ট্রাক্টেড হয়, ইন্টারনাল অ্যান্ড দ্য এক্সটার্নাল অবলিক মাসেল কন্ট্রাক্টেড হয়, রেকটাস অ্যাবডোমিনিস মাসেল তখন কন্ট্রাক্টেড হয়, ট্রান্সভার্স অ্যাবডোমিনিস মাসেল তখন কন্ট্রাক্টেড হয়। তো এক্সটার্নাল এবং ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেলসের পজিশন দেখে নাও। ধরে রাখো এটা হচ্ছে রিবস আছে, দিস ইজ রিবস, পিঙ্ক কালারের এই অংশটা হচ্ছে রিবস। তাহলে রিবসের একদম বাইরের দিকে এরকম জায়গাতে যে মাসেলসগুলো থাকবে তো তাকেই বলা হয় এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল, আর রিবসের ভিতরের দিকে যে মাসেলসগুলো থাকে তো তাকেই আমরা বলবো ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেলস। আমরা যদি একটু স্ট্রাকচারটাকে যদি আমরা দেখি, দেখো আমাদের গলার কাছে কি আছে, এখানে স্টারনাম আছে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে ক্লেভিকাল আছে, কলার বোন যেটাকে বিউটি বোন বলা হয়, তার সঙ্গে সঙ্গে রিবস আছে, এটা ভার্টিব্রাল কলাম আছে। সুতরাং এটা হচ্ছে ভার্টিব্রা, এখানে হচ্ছে স্টারনাম, এটুকু আইডিয়া রাখো। আর এটা যেটা আছে তো সেটাই হচ্ছে থোরাসিক ক্যাভিটি। ঠিক আছে, তাহলে আমরা যদি মেকানিজম অফ ইন্সপিরেশন দেখি, দেখো ডায়াফ্রাম কন্ট্রাক্টেড, অবভিয়াসলি ডায়াফ্রাম কন্ট্রাক্টেড। ডায়াফ্রাম প্রথমে এরকম ডোম শেপের ছিল, তাহলে ডায়াফ্রাম যদি সংকুচিত হয় তাহলে সেটা ফ্ল্যাট হয়ে যাবে। সো ইট বিকাম ফ্ল্যাট ফ্রম দ্য ডোম শেপেড।
তার ফলে কি হবে, ভলিউম অফ দ্য থোরাসিক চেম্বার ইনক্রিজ করবে এবং ইন দ্য অ্যান্টেরিয়র পোস্টেরিয়র অ্যাক্সিস, তার ফলে প্রেসার কমবে। ঠিক আছে, আবার এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসলস যদি কোনো কন্ট্রাক্টেড হয় এই সময়, লিফট আপ রিবস অ্যান্ড দ্য স্টার্নাম, ভলিউম অফ দ্য থোরাসিক চেম্বার তখন ইনক্রিজ করবে ইন ডরসোভেন্ট্রাল অ্যাক্সিস, যেটা বলছিলাম সামনে পিছনের দিকে, তার ফলেও কিন্তু প্রেসার কমছে। তাহলে প্রেসার যেটা কমছে দেখো, ড্রপ ইন্ট্রা পালমোনারি প্রেসার 1 থেকে 2 মিলিমিটার এইচজি দেন অ্যাটমসফিয়ার। লাংসের মধ্যে প্রেসার কিন্তু অ্যাটমসফিয়ার থেকে 1 থেকে 2 মিলিমিটার এইচজি কমে যাচ্ছে এবং ইন্ট্রা প্লুরাল প্রেসার দেখো -6 মিলিমিটার এইচজি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এয়ার কিন্তু কামস ইন লাংস। এরপরে আমরা যেটা দেখবো তো সেটা হচ্ছে মেকানিজম অফ এক্সপিরেশন। দেখো ডায়াফ্রাম এক্ষেত্রে রিল্যাক্সড হয়ে যাচ্ছে। যদি ডায়াফ্রাম রিল্যাক্সড হয়ে যায়, ফ্ল্যাট ছিল আগে, তাহলে সেটা ডোম শেপেড হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, এক্ষেত্রে বক্ষ গহ্বর উপরের দিকে উঠে যাচ্ছে। ঠিক আছে, তার মানে ওপর নিচে এক্ষেত্রে ভলিউম কমে যাচ্ছে, থোরাসিক ক্যাভিটির ভলিউম এক্ষেত্রে কমে যাচ্ছে এবং তার ফলে প্রেসার বেড়ে যাচ্ছে। আবার এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল রিল্যাক্সড হয়ে যাচ্ছে, তাহলে রিবস এবং স্টার্নাম রিটার্ন টু দ্য অরিজিনাল পজিশন। তাহলে থোরাসিক ভলিউম কমছে, সামনে পিছনে থোরাসিক ভলিউম এক্ষেত্রে কমছে। যেহেতু ভলিউম কমছে তার মানে অবভিয়াসলি প্রেসার বেড়ে যাচ্ছে। তখন ইন্ট্রা পালমোনারি প্রেসার, যেহেতু ভলিউম কমছে তাহলে লাংসের ভিতরে প্রেসার কত হচ্ছে, +3 থেকে +4 মিলিমিটার এইচজি। আর ইন্ট্রা প্লুরাল প্রেসার যেটা সবসময় নেগেটিভ হয়, যদিও আমরা ইন্ট্রা পালমোনারি প্রেসার এখানে পজিটিভ দেখছি, কিন্তু ইন্ট্রা প্লুরাল প্রেসার এক্ষেত্রে নেগেটিভই থাকছে, -6 মিলিমিটার এইচজি থেকে -4 মিলিমিটার এইচজি হয়ে যাচ্ছে। সো এয়ার এক্সপেলড ফ্রম দ্য লাংস, এবং তার ফলে এয়ার লাংস থেকে বেরিয়ে আসছে। আমি তাও এখানে লিখে দিয়েছি, দেখো যখন ইন্সপিরেশন হচ্ছে তখন ইন্ট্রা প্লুরাল প্রেসার কত, -6 মিলিমিটার এইচজি, আর ইন্ট্রা পালমোনারি প্রেসার কত, -2 মিলিমিটার এইচজি। যখন ভলিউম বাড়ছে এয়ার ইন করছে। ঠিক আছে, কারণ অ্যাটমসফিয়ার থেকে প্রেসার এখানে কম আছে। আবার দেখো যখন ভলিউম যখন কমছে তখন কি হচ্ছে, ইন্ট্রা প্লুরাল পালমোনারি প্রেসার কত, +4 মিলিমিটার এইচজি, আর ইন্ট্রা প্লুরাল প্রেসার কত, -4 মিলিমিটার এইচজি। দেখো ইন্সপিরেশন লাস্ট ফর 2 সেকেন্ড অ্যান্ড এক্সপিরেশন ফর 3 সেকেন্ড। ইন্সপিরেশন হতে কত সময় নিচ্ছে, 2 সেকেন্ড, আর এক্সপিরেশন হতে 3 সেকেন্ড সময় নিচ্ছে। এবং হেলদি হিউম্যান ব্রিথ 12 থেকে 16 টাইমস পার মিনিট, প্রতি মিনিটে 12 থেকে 16 বার আমরা ইন্সপিরেশন এবং এক্সপিরেশন, এটা প্রধানত প্রতি মিনিটে 12 থেকে 16 বার আমরা করি। স্পাইরোমিটার কি, স্পাইরোমিটার ইট এ ডিভাইস ইউজ টু মেজার দ্য ভলিউম অফ দ্য এয়ার ইনভলভড ইন দ্য ব্রিদিং। তার মানে স্পাইরোমিটারের সাহায্যে আমরা এয়ার ভলিউমকে আমরা মাপতে পারি, এক্সেপ্ট দ্য রেসিডিউয়াল ভলিউম ইউজড ফর ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট অফ দ্য পালমোনারি ফাংশন। ঠিক আছে, আচ্ছা, সুতরাং আমরা এই অংশটা আমরা দেখলাম যে প্রধানত মেকানিজম অফ ব্রিদিং অংশটা আমরা দেখলাম। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লাংস ভলিউমস অ্যান্ড লাং ক্যাপাসিটি। দিস ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচুর ডেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। দেখো লাংস ভলিউম মানে কি, বিভিন্ন সিচুয়েশনে লাংসের মধ্যে বিভিন্ন পরিমাণে এয়ার থাকে, তো এটাকেই আমরা বলবো লাং ভলিউমস। আর অনেকগুলো ভলিউমের যে যোগফল, তো তাকেই আমরা বলবো লাং ক্যাপাসিটি। প্রথমে আমরা যেটা দেখবো তো সেটাই হচ্ছে টাইডাল ভলিউম। ইট ইজ দ্য ভলিউম অফ দ্য এয়ার ইন্সপায়ার্ড অর এক্সপায়ার্ড ডিউরিং দ্য নর্মাল রেসপিরেশন। আমরা অক্সিজেন নিচ্ছি এবং কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, এই যে নর্মাল আমরা যে রেসপিরেশন করছি, অনেক সময় আমরা গুলিয়ে ফেলি যে আমরা ভাবি যে ইন্সপিরেশন এবং এক্সপিরেশন মিলিয়ে যেটুকু এয়ার, তো সেটাই টাইডাল ভলিউম। কিন্তু প্রকৃতপক্ষে যখন আমরা ইন্সপিরেশন করছি সেটা টাইডাল ভলিউম, যেটা এক্সপিরেশন করছে সেটা টাইডাল ভলিউম। তো সেই অ্যামাউন্ট প্রথমত 500 মিলিলিটার। ঠিক আছে, ইন্সপিরেশনে আমরা 500 মিলিলিটার এয়ার নিচ্ছি, আবার এক্সপিরেশনে আমরা 500 মিলিলিটার এয়ার ত্যাগ করছি। তারপরে যেটা আছে দেখো ইন্সপিরেটরের রিজার্ভ ভলিউম। ইন্সপিরেটরের রিজার্ভ ভলিউম মানে কি, ইট ইজ দ্য অ্যাডিশনাল ভলিউম অফ দ্য এয়ার দ্যাট ক্যান বি ব্রিথড বাই দ্য ফোর্সেবল ইন্সপিরেশন। তুমি নর্মাল অক্সিজেন নিলে তারপরে জোর করে যে পরিমাণ অক্সিজেন নিচ্ছ, তো সেটাকেই আমরা বলবো ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। তাহলে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম কত হবে, তার মানে নর্মাল এক্সপিরেশন করার পরে যে পরিমাণ অক্সিজেন আমরা জোর করে ছাড়তে, যে নর্মাল এক্সপিরেশন করার পরে মানে CO2 ছাড়ার পরে যে পরিমাণ CO2 আবার আমরা জোর করে ছাড়তে পারি, তো তাকেই আমরা বলবো এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এর পরিমাণ কত, 1000 থেকে 1100 মিলিলিটার। তার সঙ্গে সঙ্গে দেখো রেসিডিউয়াল ভলিউম। ইট ইজ দ্য ভলিউম অফ দ্য এয়ার লেফট ইন দ্য লাংস আফটার ফোর্সেবল এক্সপিরেশন। আমরা জোর করে এক্সপিরেশন করলাম, করার পরে আমরা যদি ভাবি লাংস থেকে সব কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেল, না, কিছুটা পরিমাণে কার্বন ডাইঅক্সাইড কিন্তু বা এয়ার কিন্তু লাংসের মধ্যে থেকে যায়, এবং এটাকেই আমরা বলবো রেসিডিউয়াল ভলিউম। এর সঙ্গে সঙ্গে দেখো লাং ক্যাপাসিটি। ইন্সপিরেটরি ক্যাপাসিটি কাকে বলে, ইন্সপিরেটরি ক্যাপাসিটি মানে টাইডাল ভলিউম প্লাস ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। টাইডাল ভলিউম কত ছিল, 500 মিলিলিটার, আর ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম হচ্ছে 750 মিলিলিটার। তাহলে টোটাল এই পরিমাণটা একটুখানি দেখে রাখবে। সো ইট ইজ দ্য ম্যাক্সিমাম ভলিউম অফ দ্য এয়ার দ্যাট ক্যান বি ইন্সপায়ার্ড আফটার নর্মাল এক্সপিরেশন। ঠিক আছে,
তাহলে নর্মাল এক্সপিরেশনের পরে যে ম্যাক্সিমাম পরিমাণে এয়ার আমরা গ্রহণ করতে পারি তো তাকেই আমরা বলবো ইনস্পিরেটরি ক্যাপাসিটি। ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচুর পরীক্ষাতে কোয়েশ্চেন্স দেয়। তোমরা অনেক সময় বুঝতে পারো না যে এই যে এত ক্যাপাসিটি আছে তার মধ্যে কোনটা পরীক্ষাতে প্রশ্ন দেয়, ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি এবং তার সঙ্গে সঙ্গে ভাইটাল ক্যাপাসিটি। দেখো ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি কাকে বলে? ইট ইজ দ্য ভলিউম অফ দ্য এয়ার দ্যাট রিমেন্স ইন দ্য লাংস আফটার নর্মাল এক্সপিরেশন। নর্মাল এক্সপিরেশন করার পরে যে পরিমাণ এয়ার লাংসের মধ্যে থেকে যায় তো তাকেই আমরা বলবো ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। তাহলে এর পরিমাণ কি ইআরভি প্লাস আরভি, মানে 2200 মিলিলিটার। ভাইটাল ক্যাপাসিটি, ইট ইজ দ্য ম্যাক্সিমাম ভলিউম অফ দ্য এয়ার দ্যাট ক্যান বি ইন্সপায়ার্ড আফটার ফোর্সড এক্সপিরেশন। জোর করে এক্সপিরেশন করার পরে যে পরিমাণ এয়ার আমরা ইন্সপায়ার্ড করছি তো ভাইটাল ক্যাপাসিটি ইআরভি প্লাস টিভি প্লাস আইআরভি সব কিছু মিলে যেটা হবে তো সেটাই হচ্ছে টোটাল লাং ক্যাপাসিটি। ইট ইজ দ্য ম্যাক্সিমাম ভলিউম অফ দ্য এয়ার ইন দ্য লাংস আফটার ফোর্সড ইন্সপিরেশন। আমরা এই যে অক্সিজেন আমরা যে নিয়ে নিচ্ছি তাহলে সেখানে কি পরিমাণ এয়ার প্রধানত লাংসের মধ্যে থাকে তো সেটাই হলো টোটাল লাং ক্যাপাসিটি, যার পরিমাণ 5450 মিলিলিটার। ক্লিয়ার? সো ডিফারেন্ট টাইপের এখানে ভলিউম এবং ক্যাপাসিটি আছে। তো এই জায়গাতে একটুখানি দেখে নাও, দ্য অ্যামাউন্ট অফ দ্য এয়ার ফ্লাস্ট ইন অ্যান্ড আউট অফ দ্য লাংস ইন দ্য ডিফারেন্ট কন্ডিশন। তো প্রথম যেটা আছে তো সেটাই টাইডাল ভলিউম, যেটা বললাম এর পরিমাণ 500 মিলিলিটার। পালমোনারি ভেন্টিলেশন তাহলে আমরা কাকে বলবো? বলা হচ্ছে যে ভলিউম অফ হেলদি হিউম্যান ইন্সপায়ার অর এক্সপায়ার পার মিনিট ডিউরিং দ্য নর্মাল রেসপিরেশন। নর্মাল রেসপিরেশন করার ফলে যে পরিমাণ এয়ার প্রধানত আমরা ইনটেক করছি তো সেটাকেই বলে পালমোনারি ভেন্টিলেশন। তাহলে দেখো 1 মিনিটে আমরা কতবার ইন্সপিরেশন করছি? 12 থেকে 16 বার। ঠিক আছে, তাহলে প্রতিবার ইন্সপিরেশনে আমরা কি পরিমাণ অক্সিজেন নিচ্ছি? 500 মিলিলিটার। তাহলে এক্ষেত্রে পালমোনারি ভেন্টিলেশন বলতে আমরা কি বুঝি? পালমোনারি ভেন্টিলেশন মানে টাইডাল ভলিউম ইনটু রেসপিরেটরি রেট। তাহলে এর পরিমাণ কত? 6000 থেকে 8000 মিলিলিটার। ক্লিয়ার? ইনফ্যান্ট ভেন্টিলেট 12 লিটার পার মিনিট। ঠিক আছে, যে সদ্যজাত সে কিন্তু খুব দ্রুত তার রেসপিরেটরি রেট অনেক বেশি থাকে ছোটদের। তাহলে তাদের যে পালমোনারি ভেন্টিলেশন সেটা কিন্তু 12 লিটার পার মিনিট, 2 টাইমস দেন অ্যাডাল্ট। এর সঙ্গে সঙ্গে এখানে আছে ইনস্পিরেটেড রিজার্ভ ভলিউম, এক্সপিরেটেড রিজার্ভ ভলিউম ইত্যাদি। এই সমস্ত অংশগুলো আমাদেরকে পড়তে হবে। দেখো এখানে একটা ট্রিক্স আছে যে তুমি কিভাবে মনে রাখবে যে টাইডাল ভলিউম কত, ইনস্পিরেটেড রিজার্ভ ভলিউম কত, এক্সপিরেটেড রিজার্ভ ভলিউম কত। জাস্ট এরকম 5টা ফিঙ্গার আগে নাও। সুতরাং 5 ফিঙ্গার মানে হচ্ছে টাইডাল ভলিউম। ঠিক আছে, এইবারে কি করবে? এবারে 2টো ফিঙ্গার তুমি আলাদা করে নাও। তাহলে 3000 মিলিলিটার এটা হচ্ছে প্রধানত ইনস্পিরেটেড রিজার্ভ ভলিউম। আবার দেখো আবারও 2টো ফিঙ্গার, তাহলে 3 2 2টো ফিঙ্গার তুমি আউট করে দাও। তাহলে এক্সপিরেটেড রিজার্ভ ভলিউম কত হচ্ছে? 1000 মিলিলিটার। এটা জাস্ট একটা ট্রিক্স তোমাদেরকে বললাম। এর সাথে সাথে দেখো লাং ক্যাপাসিটি যেটা বললাম, সুতরাং লাং ক্যাপাসিটি এখানে ইনস্পিরেটরি ক্যাপাসিটি তার সঙ্গে সঙ্গে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি ইত্যাদি এই অংশগুলো প্রধানত আছে টোটাল লাং ক্যাপাসিটি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা একদম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশতে চলে আসব। তো সেটা হচ্ছে আমাদের দেখো এই যে লাং ভলিউম এবং লাং ক্যাপাসিটি, দেখো আমরা যে লাং ভলিউমস এবং লাং ক্যাপাসিটি আমরা দেখলাম, তো সেই লাং ভলিউম এবং ক্যাপাসিটি যে যন্ত্র দিয়ে মাপা হয় তো তার নাম হচ্ছে স্পাইরোমিটার। এক্ষেত্রে দেখতে পাচ্ছ স্পাইরোমিটার আছে এবং নাকেতে এটা দিয়ে দেওয়া হচ্ছে, আর এখানে মুখেতে এটা মানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে মেশিনটাকে। স্পাইরোমিটার সাম অফ দিস ভলিউমস অ্যান্ড দ্য ক্যাপাসিটিস ক্যান বি মেজার্ড বাই অ্যান ইনস্ট্রুমেন্ট, তো তাকেই আমরা বলবো স্পাইরোমিটার। অর্থাৎ লাংসের এই ভলিউম এবং ক্যাপাসিটি মেজারমেন্ট করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তো তাকেই আমরা বলবো স্পাইরোমিটার। ইট ইজ ইউজফুল ইন ডায়াগনোসিস অফ দ্য ফলোয়িং ডিজিজ। যদি কোনোভাবে অ্যাসমা হয়, শর্টনেস অফ ব্রিথ, ধরা যাক অক্সিজেন নিতে অসুবিধা হচ্ছে, ব্রিদিংয়ে আমাদের অসুবিধা হচ্ছে, অ্যাসেসিং দ্য এফেক্ট অফ কন্টামিনেন্টস অফ দ্য লাং ইনফেকশন, লাংয়ে যদি কোনো রকম ইনফেকশন হয় তাহলে লাংসের মধ্যে এয়ার ভলিউম এবং ক্যাপাসিটির কোনো ডেফিসিয়েন্সি আছে কি না সেটা দেখা হয়। এফেক্ট অফ মেডিকেশন, কোনো ওষুধের মেডিকেশন বোঝার জন্য প্রধানত এটা ইউজ করা হয়। ইভ্যালুয়েটিং প্রোগ্রেস ফর দ্য ডিজিজ ট্রিটমেন্ট, মানে কোনো ডিজিজ হয়তো লাংসের হয়েছে, তাকে ওষুধ দেওয়া হচ্ছে, তাহলে কতটা পরিমাণে তার ডেভেলপমেন্ট হয়েছে, তো এই সমস্তগুলো জানার জন্য প্রধানত এই স্পাইরোমিটার ইউজ করা হয়। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে এক্সচেঞ্জ অফ গ্যাসেস। দেখো আমি আগেই কি বললাম যে লাংসের প্রধান কাজ কি? লাংস কেন আছে? লাংস আছে এই কারণের জন্য অ্যালভিওলাই থেকে অক্সিজেন টিস্যুতে যাবে, আবার টিস্যুতে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছিল সেটা আবার অ্যালভিওলাইতে আসবে, তো এই কারণের জন্য এই লাংস।
ক্লিয়ার? আমাদের বডিতে যে CO2 আছে সেই CO2টা বাইরে বেরিয়ে আসবে, অ্যাটমসফিয়ারে আসবে, আবার অ্যাটমসফিয়ার থেকে অক্সিজেন আমাদের দেহের মধ্যে চলে আসবে। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ফাংশন অফ লাংস। কিন্তু এটা কার থ্রু দিয়ে হয়? সেটা অ্যালভিওলাই এর থ্রু দিয়ে হয়। এখানে দেখতে পাচ্ছ যে অ্যালভিওলাই এর ওয়ালে কত ব্লাড ক্যাপিলারি আছে, ব্লু এবং রেড। ব্লু অংশটা হচ্ছে ভেন, এগুলো ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করছে, আর রেড যে পোর্শনটা আছে তো সেটা হচ্ছে আর্টারি, এরা অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করছে। তাহলে কেন কিছু জায়গাতে ডিঅক্সিজেনেটেড ব্লাড এবং কেন কিছু জায়গাতে অক্সিজেনেটেড ব্লাড? এই অংশটাই প্রকৃতপক্ষে গ্যাসাস এক্সচেঞ্জ। দেখো অ্যালভিওলির মধ্যে প্রধানত কি হচ্ছে, এই যে অ্যালভিওলির মধ্যে অক্সিজেন যাচ্ছে, দেখো এখানে অ্যালভিওলির ভেতরে অক্সিজেন যাচ্ছে, তাহলে অ্যালভিওলি থেকে যে এই যে অক্সিজেন যাচ্ছে সেটা কোথায় চলে আসবে? সেটা হচ্ছে তার ক্যাপিলারিতে চলে আসবে, ঠিক আছে? মানে এখানে যে ব্লাড ক্যাপিলারি আছে সেই ক্যাপিলারি, এখানে দেখতে পাচ্ছ যে আরবিসি আছে। দেখো আরবিসি প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি ব্লু কালার, মানে ডিঅক্সিজেনেটেড এটা ক্যারি করছে, কার্বন ডাইঅক্সাইডকে মেনলি এটা ক্যারি করছে। যখনই অক্সিজেন এখানে ঢুকছে ধীরে ধীরে পিঙ্ক হতে 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 এটা একদম রেড হয়ে গেল, মানে ফুললি অক্সিজেনেটেড হয়ে গেল। সেটা আবার হার্টেতে চলে যাবে এবং হার্ট সেটাকে পাম্প করে বডিতে পাম্প করে দেবে। আবার যে CO2 আছে দেখো এখানে ধীরে ধীরে CO2 নির্গত হচ্ছে। দেখো এখান থেকে আরবিসি থেকে CO2 বের হচ্ছে এবং আরবিসির মধ্যে প্রধানত অক্সিজেন ঢুকছে এবং ধীরে ধীরে তাহলে আরবিসি বা আমাদের ব্লাডে ডিঅক্সিজেনেটেড থেকে অক্সিজেনেটেড হচ্ছে, ক্লিয়ার? এবং এটা যে মেমব্রেনের সাহায্যে হচ্ছে তো তাকেই আমরা বলবো ডিফিউজিং মেমব্রেন। দেখো সো এক্সটার্নাল রেসপিরেশন আমরা যেটা দেখলাম, এই যে অক্সিজেন ঢুকছে এবং তার সঙ্গে সঙ্গে বডিতে কার্বন ডাইঅক্সাইড বডি থেকে বেরিয়ে যাচ্ছে, তো এটাই প্রধানত এক্সটার্নাল রেসপিরেশন। এখানে দেখো এক্সচেঞ্জ অফ দ্য এয়ার দ্যাট টেক প্লেস বিটুইন দ্য ব্লাড ক্যাপিলারি অ্যান্ড দ্য অ্যালভিওলি, সো দিস ইজ কল্ড এক্সটার্নাল রেসপিরেশন। দেখো অ্যালভিওলিতে পার্সিয়াল অক্সিজেন প্রেসার কত থাকে? 104 মিলিমিটার Hg, এবং এটুকু মাথায় রাখবে সবসময় অক্সিজেন সেই দিকে মুভ করবে যেদিকে পার্সিয়াল অক্সিজেন প্রেসার কম আছে। যেহেতু অ্যালভিওলাইতে পার্সিয়াল অক্সিজেন প্রেসার আছে 104 মিলিমিটার Hg, আর ব্লাডেতে আমরা ডিঅক্সিজেনেটেড ব্লাডেতে পার্সিয়াল অক্সিজেন প্রেসার কত? 40 মিলিমিটার Hg। তাহলে দেখো এই যে ডিঅক্সিজেনেটেড ব্লাড যেটা আসছে তো এখানে কিন্তু 40 মিলিমিটার Hg কিন্তু পার্সিয়াল অক্সিজেন প্রেসার। তাহলে অক্সিজেন এর ভিতরে যখন ঢুকছে তখন ধীরে ধীরে তার পার্সিয়াল অক্সিজেন প্রেসার বাড়ছে, সেটা কত হচ্ছে? 95 মিলিমিটার Hg, ঠিক আছে? সো ডিফিউশন অফ দ্য অক্সিজেন অকার্স ফ্রম দ্য অ্যালভিওলি টু দ্য ব্লাড ডিউ টু দ্য পার্সিয়াল প্রেসার ডিফারেন্স। অ্যাকচুয়ালি অ্যালভিওলি থেকে কেন অক্সিজেন ব্লাডের মধ্যে ঢুকছে? কারণ পার্সিয়াল প্রেসারের এই পার্থক্যের জন্যই জেনারেলি ঢুকছে। তো এই যে ডিফিউশন প্রধানত বিভিন্ন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। নাম্বার 1, সলিউবিলিটি অফ দ্য গ্যাসেস। দেখো এখানে আমরা দুটো গ্যাসের কথা বলছি, একটা কার্বন ডাইঅক্সাইড আর একটা হচ্ছে অক্সিজেন। তাহলে যে গ্যাস যত বেশি সলিউবল হবে তাহলে সেই গ্যাসের ডিফিউশন তত বেশি হবে। পার্সিয়াল প্রেসার যদি বেশি হয় বা ডিফারেন্স যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে ডিফিউশন ভালো হবে। ডায়ামিটার অফ দ্য রেসপিরেটরি মেমব্রেন মানে কি? অ্যালভিওলি এবং তার সঙ্গে সঙ্গে ব্লাড ক্যাপিলারির মাঝে যে ব্যারিয়ার যে মেমব্রেন আছে সেই মেমব্রেন দিয়ে প্রধানত ডিফিউশন হবে। সেটা যদি থিন হয় তাহলে ডিফিউশন অনেক বেশি হবে। এবং ডিফিউশন অফ দ্য গ্যাসেস অ্যাক্রস দ্য অ্যালভিওলার মেমব্রেন থেকে এই গ্যাস প্রধানত ব্লাডের মধ্যে চলে যাবে। সুতরাং এই সমস্ত ফ্যাক্টরগুলো প্রধানত ডিফিউশনে হেল্প করে। লাংসের প্রধান কাজে কিন্তু এইটা, অ্যালভিওলি থেকে অক্সিজেন ব্লাডেতে চলে যাবে, আবার ব্লাড থেকে CO2 অ্যালভিওলিতে আসবে। তাহলে এই যে ব্যাপারটা হচ্ছে বিভিন্ন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে। সো এই ফ্যাক্টর বা এই প্রসেসটাকে আগে আমাদেরকে জানতে হবে যে ডিফিউশন কিভাবে হচ্ছে। দেখো solubility of the gases, a gas having a high solubility diffuses at a faster rate than a gas involved the low solubility. The solubility of the carbon dioxide এর solubility 20 থেকে 25 টাইম হায়ার দ্যান দ্য অক্সিজেন, এবং তার ফলে সহজেই কার্বন ডাইঅক্সাইডের ডিফিউশন তুলনামূলকভাবে অনেক বেশি হয়। এবং পার্সিয়াল প্রেসার, দেখো এ গ্যাস অলওয়েজ মুভ ফ্রম এ রিজিয়ন অফ হাই পার্সিয়াল প্রেসার টু এ রিজিয়ন অফ লো পার্সিয়াল প্রেসার। গ্যাস সবসময় সেই দিকে মুভ করে হাই পার্সিয়াল প্রেসারযুক্ত অঞ্চল থেকে লো পার্সিয়াল প্রেসারযুক্ত অঞ্চলে সবসময় গ্যাস প্রধানত মুভ করে। রেসপিরেশন মানে কি? অ্যাটমসফিয়ারের সঙ্গে অ্যালভিওলাইয়ের সম্পর্ক। অ্যাটমসফিয়ার থেকে অক্সিজেন অ্যালভিওলাইতে ঢুকছে আর অ্যালভিওলাই থেকে কার্বন ডাইঅক্সাইড অ্যাটমসফিয়ারে চলে যাচ্ছে। সো দিস ইজ এক্সটার্নাল রেসপিরেশন। তারপরেই যেটা আসে তো সেটাই হচ্ছে ইন্টারনাল রেসপিরেশন। ইন্টারনাল রেসপিরেশন মানে কি? অ্যালভিওলাই থেকে অক্সিজেন টিস্যুতে যাবে, আবার টিস্যু থেকে কার্বন ডাইঅক্সাইড কোথায় চলে যাবে? অ্যালভিওলাইতে যাবে। তো এটাই কিন্তু প্রকৃতপক্ষে ইন্টারনাল রেসপিরেশন। আর সেলুলার রেসপিরেশন মানে কি? এই যে টিস্যুর ভেতরে যে অক্সিজেন ঢুকে গেল, এবার সেই অক্সিজেনের যে কাজকর্ম তো সেটাই কিন্তু সেলুলার রেসপিরেশন, হুইচ ইজ বায়োকেমিক্যাল প্রসেস। দেখো প্রথমেই আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অক্সিজেন কিভাবে
টিস্যুর মধ্যে ঢুকছে, প্রেসারের ডিফারেন্স কেমন হচ্ছে। দেখো এই যে অ্যালভিওলি দেখতে পাচ্ছি আমরা, তো অ্যালভিওলিতে পার্সিয়াল অক্সিজেন প্রেসার কত থাকে 104 মিলিমিটার এইচজি, এখানে পার্সিয়াল অক্সিজেন প্রেসার কত 104 মিলিমিটার এইচজি। এখন অ্যালভিওলি এবং টিস্যুর মাঝখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্গান থাকে, তার নাম হচ্ছে হার্ট। লাংস কখনোই ব্লাডকে টিস্যুর মধ্যে নিয়ে যায় না, তাহলে লাংস কখনোই অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইডের ট্রান্সপোর্ট ডিরেক্টলি টিস্যুর সঙ্গে করে না, এটা করে কার থ্রু দিয়ে, এটা হার্টের থ্রু দিয়ে। তো এখানেই হার্টের কারসাজি। দেখো টিস্যু থেকে প্রথমেই ডিঅক্সিজেনেটেড ব্লাড যাচ্ছে সিস্টেমিক ভেন দিয়ে। সিস্টেমিক ভেন মানে কি, আমাদের দেহের মধ্যে যে শিরা আছে বিভিন্ন টিস্যুর সঙ্গে কানেক্টেড আছে, তো তাকেই আমরা বলবো সিস্টেমিক ভেন। এবং সিস্টেমিক ভেনে পার্সিয়াল অক্সিজেন প্রেসার কত 40 মিলিমিটার এইচজি। এখানে যেহেতু অক্সিজেনের পরিমাণ কম থাকে, তাহলে পার্সিয়াল অক্সিজেন প্রেসার কত 40 মিলিমিটার এইচজি। টিস্যু থেকে এটা কোথায় চলে আসছে, আমাদের রাইট অ্যাট্রিয়াম মানে ডান অলিন্দ, তারপরে সেটা ডান নিলয়ে আসছে। ডান নিলয় থেকে এবার পালমোনারি আর্টারি দিয়ে একমাত্র ধমনী যেটা দূষিত রক্ত বহন করে, সেটা কিন্তু অ্যালভিওলাইয়ের কাছে চলে আসছে। দেখো যে পার্সিয়াল অক্সিজেন প্রেসার নিয়ে এই ব্লাড হার্টের মধ্যে ঢুকেছিল, সেই পরিমাণ প্রেসার নিয়েই এই ব্লাড কিন্তু অ্যালভিওলাইয়ের কাছে আসে। তার মানে কি, তার মানে অ্যালভিওলাইতে যে 104 মিলিমিটার এই যে প্রেসার ছিল পার্সিয়াল অক্সিজেন প্রেসার, সুতরাং যেহেতু এখানে পার্সিয়াল অক্সিজেন প্রেসার অনেক বেশি অ্যালভিওলাইতে, তাহলে অক্সিজেন ডিরেক্টলি কোথায় ঢুকবে, পালমোনারি, মানে এখানে যে জালক তৈরি হচ্ছে তো তার মধ্যে অক্সিজেন ঢুকে যাচ্ছে। এবং তার ফলে এখানে দেখো কানেকশন আছে এই রেটিকুলাম থেকে, এবার পালমোনারি ভেন তৈরি হচ্ছে, একমাত্র শিরা যেটা বিশুদ্ধ রক্ত বহন করে। তাহলে অবভিয়াসলি অক্সিজেন যেহেতু ডিফিউজড হয়ে যাচ্ছে, সুতরাং এই পালমোনারি ভেনে পার্সিয়াল অক্সিজেন প্রেসার কত 95 মিলিমিটার এইচজি। দেখো আগে ছিল 40 মিলিমিটার এইচজি, এখন হয়ে যাচ্ছে 95 মিলিমিটার এইচজি, একটু বেড়ে যাচ্ছে। তাহলে যে পরিমাণ প্রেসার নিয়ে এটা লাংসের মধ্যে ঢুকেছিল, সেই পরিমাণ পার্সিয়াল অক্সিজেন প্রেসার নিয়েই এটা টিস্যুতে যাবে। এই যে প্রেসারের ডিফারেন্স, এই প্রেসারের ডিফারেন্সের জন্যই কিন্তু অক্সিজেনের ডিফিউশন হয়। দেখো এক্সচেঞ্জ অফ গ্যাসেস অকার্স বিটুইন দ্য ব্লাড অ্যান্ড দ্য টিস্যু। ব্লাড এবং টিস্যুর মধ্যে প্রধানত গ্যাসের এক্সচেঞ্জ হয়। দ্য পার্সিয়াল অক্সিজেন প্রেসার অফ দ্য ডিঅক্সিজেনেটেড ব্লাড ইজ অক্সিজেনেটেড ব্লাড হচ্ছে 95 মিলিমিটার এইচজি, সেম অ্যাজ হোয়াট ইট ওয়াজ হোয়েন ইট লেফট দ্য লাংস থেকে যে পরিমাণ প্রেসার নিয়ে সে বের হচ্ছিল, সেই পরিমাণে প্রেসার কিন্তু এই অক্সিজেনেটেড ব্লাডে থাকে। এখন এই পার্সিয়াল অক্সিজেন প্রেসার অফ দ্য টিস্যু ইজ মাচ লোয়ার দ্যান দ্য 40 মিলিমিটার এইচজি, তার ফলে অক্সিজেন ডিফিউসেস ফ্রম দ্য ব্লাড টু দ্য টিস্যু। ঠিক আছে, তো এইরকমভাবেই প্রধানত আবার দেখো নাও দ্য পার্সিয়াল অক্সিজেন প্রেসার অফ দ্য টিস্যু ইজ মাচ লোয়ার। এখন এই যে টিস্যুর মধ্যে যে পার্সিয়াল অক্সিজেন প্রেসার, সেটা কিন্তু 40 মিলিমিটার এইচজি এখানে। তাহলে আর্টারি থেকে এই যে পার্সিয়াল অক্সিজেন প্রেসার যেখানে 95 মিলিমিটার এইচজি ছিল, তাহলে অক্সিজেন অবভিয়াসলি টিস্যুর মধ্যে ঢুকবে। তো এটা হচ্ছে প্রকৃতপক্ষে অক্সিজেনের ডিফিউশন প্রসেস, যেটা অ্যালভিওলি থেকে যেটা টিস্যুর মধ্যে আসছে এই প্রেসার ডিফারেন্সের জন্য। এবার দেখো CO2 কিভাবে যাচ্ছে। দেখো তো কার্বন ডাইঅক্সাইড দেখো যখন টিস্যু থেকে ব্লাড যখন এখানে রিলিজড হচ্ছে, আমরা তো পার্সিয়াল অক্সিজেন প্রেসার দেখলাম, তাহলে টিস্যুর সঙ্গে এখানে আমরা দেখছি যে সিস্টেমিক ভেইন আছে, ক্যারি দ্য ডিঅক্সিজেনেটেড ব্লাড ফ্রম দ্য টিস্যু টু দ্য হার্ট। সেখানে পার্সিয়াল কার্বন ডাইঅক্সাইড প্রেসার কত 45 মিলিমিটার এইচজি, কত 45 মিলিমিটার এইচজি। কিন্তু অ্যালভিওলাইতে কত পার্সিয়াল কার্বন ডাইঅক্সাইড প্রেসার 40 মিলিমিটার এইচজি। তাহলে কার্বন ডাইঅক্সাইড প্রেসার কোথায় বেশি হচ্ছে, পালমোনারি আর্টারিতে। তার মানে অবভিয়াসলি কার্বন ডাইঅক্সাইড এই পালমোনারি আর্টারি থেকে অ্যালভিওলাইয়ের মধ্যে ঢুকবে। এবার দেখো এখানে সিস্টেমিক যে আর্টারি আছে, তো সিস্টেমিক আর্টারিতে পার্সিয়াল কার্বন ডাইঅক্সাইড প্রেসার কত 40 মিলিমিটার এইচজি, কত 40 মিলিমিটার এইচজি। তাহলে কি হচ্ছে, এখানে দেখো 40 মিলিমিটার এইচজি নিয়েই সেটা টিস্যুর কাছে যাচ্ছে। তাহলে দেখো দ্য পার্সিয়াল কার্বন ডাইঅক্সাইড প্রেসার অফ দ্য ডিঅক্সিজেনেটেড ব্লাড ইজ 45, সেম অ্যাজ হোয়াট ইট ওয়াজ হোয়েন ইট লেফট দ্য টিস্যু। ক্লিয়ার? এই অংশটাই মেনলি এইভাবেই প্রধানত আমাদের ইন্টারনাল রেসপিরেশন হয়, বা ব্লাড এবং টিস্যুর মধ্যে প্রধানত এইভাবেই গ্যাসাস এক্সচেঞ্জ ঘটে। দেখো লাংস পাম্প অক্সিজেন ইনটু দ্য ব্লাড, তাহলে লাংস কি করছে, ব্লাডেতে অক্সিজেনকে পাম্প করে অ্যান্ড টেক আউট কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য ব্লাড, এবং কার্বন ডাইঅক্সাইডকে প্রধানত ব্লাড থেকে নিচ্ছে। সো দিস ইজ দ্য প্রাইমারি সাইট হচ্ছে অ্যালভিওলিয়া। সেকেন্ডারি সাইট তাহলে কি হচ্ছে, সেকেন্ডারি সাইট হচ্ছে টিস্যু। দেখো লাংসের যে অ্যালভিওলি আছে, লাংসের অ্যালভিওলি কি করছে, অক্সিজেনকে ব্লাডেতে দিচ্ছে, আবার ব্লাড থেকে লাংস অ্যালভিওলি কি করছে, CO2 কে পিক আপ করছে।
আবার দেখো ব্লাড কি করছে, টিস্যুকে অক্সিজেন দিচ্ছে, আবার টিস্যু থেকে কি হচ্ছে, CO2 কে সেটা পিক আপ করছে। ক্লিয়ার? তাহলে এই যে ডিফিউশন যেটা হচ্ছে, বিভিন্ন ফ্যাক্টর সেখানে কাজ করছে, যেমন থিকনেস অফ দ্য ডিফিউশন মেমব্রেন, যেটা তোমাদেরকে বললাম, যদি থিনার মেমব্রেন হয় তাহলে এই ডিফিউশন কিন্তু অনেক বেশি হবে। এবং তার সঙ্গে সঙ্গে দেখো এখানে যে যে মেমব্রেনে যেটা আছে, ডিফিউশন মেমব্রেন প্রধানত কি দিয়ে তৈরি হয়, দেখো এই যে অ্যালভিওলি দেখতে পাচ্ছি, তো অ্যালভিওলির ওয়াল প্রধানত স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে তৈরি হয়। কি দিয়ে তৈরি হয়? স্কোয়ামাস এপিথেলিয়াম, যেটা 1 সেল থিক। আর এখানে যে ব্লাড ভেসেলস আছে, অ্যালভিওলিতে দেখাচ্ছিলাম যে এখানে ব্লাড ভেসেলস আছে, তো সেই ব্লাড ভেসেলস যে এন্ডোথেলিয়াম আছে, এটাও কিন্তু সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে তৈরি হয়। এবং যেহেতু এরা এপিথেলিয়াম, তার মানে অবভিয়াসলি এরা একটা বেসমেন্ট মেমব্রেনের মধ্যে থাকবে, তাদের কমন বেসমেন্ট মেমব্রেন। অ্যালভিওলাইয়ের যে স্কোয়ামাস এপিথেলিয়াম আছে তার যে বেসমেন্ট মেমব্রেন, এবং তার সঙ্গে সঙ্গে এন্ডোথেলিয়ামের যে এপিথেলিয়াম আছে, তো তার বেসমেন্ট মেমব্রেন, কমন বেসমেন্ট মেমব্রেন। তো এগুলো নিয়েই যেটা তৈরি হচ্ছে, তো সেটাই কিন্তু প্রকৃতপক্ষে ডিফিউশন মেমব্রেন। দেখো দিস সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম ইন দ্য অ্যালভিওলি, তিনটে মেজর লেয়ার প্রধানত ক্রস করতে হচ্ছে। বেসমেন্ট মেমব্রেন বিটুইন দ্য অ্যালভিওলি অ্যান্ড দ্য ক্যাপিলারি অ্যান্ড দ্য এন্ডোথেলিয়াম অফ দ্য ব্লাড ক্যাপিলারি। সো এটা এই মেমব্রেন দিয়ে প্রধানত অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডকে ক্রস করতে হয়। তার সঙ্গে সঙ্গে এই যে পার্সিয়াল প্রেসার অফ দ্য গ্যাসেস যেটা বলছিলাম, দেখো কোনো গ্যাস মিক্সচারে যদি থাকে প্রেসার কন্ট্রিবিউটেড বাই অ্যান ইন্ডিভিজুয়াল গ্যাস ইন দ্য গ্যাস মিক্সচার, একটা গ্যাস মিক্সচারে নিশ্চয়ই একটা প্রেসার থাকবে, কিন্তু সেই প্রেসারকে ইন্ডিভিজুয়াল গ্যাস কি পরিমাণ কন্ট্রিবিউট করছে, তো তাকেই আমরা বলবো পার্সিয়াল প্রেসার। তার সঙ্গে সঙ্গে সলিউবিলিটি যেটা বললাম, দেখো গ্যাসেস এক্সচেঞ্জ থ্রু দ্য অ্যালভিওলি, দেখো এক্সচেঞ্জ অফ দ্য অক্সিজেন। তাহলে দেখো অ্যালভিওলি থেকে ব্লাডেতে কিভাবে অক্সিজেনটা যাচ্ছে। পার্সিয়াল অক্সিজেন প্রেসার ইন দ্য অ্যালভিওলি এয়ার কত, 140 মিলিমিটার এইচজি। আবার দেখো পার্সিয়াল অক্সিজেন প্রেসার ইন দ্য ব্লাড ক্যাপিলারি কত, 95 মিলিমিটার এইচজি। তার মানে এখানে কি হবে, ধীরে ধীরে এই যে উচ্চ পার্সিয়াল অক্সিজেনযুক্ত প্রেসার থেকে ব্লাডের মধ্যে অক্সিজেন ঢুকে যাবে। ঠিক আছে? সো র্যাপিড ডিফিউশন অফ দ্য অক্সিজেন অকার্স ফ্রম দ্য অ্যালভিওলি ইন্টু দ্য ক্যাপিলারি, প্রথমে অ্যালভিওলি থেকে ক্যাপিলারিতে যাবে। আবার এই যে ক্যাপিলারি থেকে কার্বন ডাইঅক্সাইডের কিভাবে এক্সচেঞ্জ হবে, দেখো পার্সিয়াল কার্বন ডাইঅক্সাইড প্রেসার ইন দ্য ব্লাড ক্যাপিলারি কত, 45 মিলিমিটার এইচজি। আর পার্সিয়াল কার্বন ডাইঅক্সাইড প্রেসার ইন অ্যালভিওলার কত, 40 মিলিমিটার এইচজি। তার মানে অবভিয়াসলি ব্লাড ক্যাপিলারি থেকে কার্বন ডাইঅক্সাইড কোথায় ঢুকে যাবে, লাংসের মধ্যে ঢুকে যাবে। সো র্যাপিড ডিফিউশন অফ দ্য কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য ক্যাপিলারি টু অ্যালভিওলি, এটা আমরা দেখলাম। এবার দেখো গ্যাসেস এক্সচেঞ্জ অ্যাট দ্য টিস্যু লেভেল, প্রথমেই আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এক্সচেঞ্জ অফ অক্সিজেন, অর্থাৎ এই যে ব্লাডেতে, তাহলে এবার কি করছে, ব্লাড এবার কি করছে, টিস্যুতে প্রধানত অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের এক্সচেঞ্জ হচ্ছে। কিভাবে হচ্ছে দেখো, ব্লাড থেকে টিস্যু, এবং অ্যালভিওলি থেকে আমরা ব্লাডেতে দেখলাম কিভাবে O2 আর CO2 গেল। এবার আমরা দেখবো যে এই ব্লাড থেকে টিস্যুর মধ্যে কিভাবে O2 আর CO2 এর এক্সচেঞ্জ হবে। দেখো পার্সিয়াল অক্সিজেন প্রেসার, এখানে আমরা যদি দেখি যে পার্সিয়াল অক্সিজেন প্রেসার প্রধানত টিস্যুতে কত, 40 মিলিমিটার এইচজি। টিস্যুতে পার্সিয়াল অক্সিজেন প্রেসার কত, 40 মিলিমিটার এইচজি। আবার ব্লাড ক্যাপিলারিতে পার্সিয়াল অক্সিজেন প্রেসার কত, আগেই দেখেছিলাম 95 মিলিমিটার এইচজি। তাহলে উচ্চ চাপযুক্ত অঞ্চল থেকে এখানে নিম্ন চাপযুক্ত অঞ্চলের দিকে যাচ্ছে, মানে ব্লাড থেকে টিস্যুর মধ্যে চলে যাচ্ছে। আবার দেখো টিস্যুতে পার্সিয়াল কার্বন ডাইঅক্সাইড প্রেসার কত, 45 মিলিমিটার এইচজি। আবার ব্লাড ক্যাপিলারিতে কত, 40 মিলিমিটার এইচজি। তার মানে অবভিয়াসলি টিস্যু থেকে কার্বন ডাইঅক্সাইড কোথায় চলে যাবে, ব্লাড ক্যাপিলারিতে চলে যাবে। টোটাল যে ডিটেলস যে মেকানিজম এখানে আবার লেখা আছে বিভিন্ন প্রেসার দিয়ে, আমি আর এটা পড়ে আর ক্রিটিক্যাল করছি না, ঠিক আছে, আগেই আলোচনা করেছি। সুতরাং এই জায়গাটা আমাদের ভালো করে মাথায় রাখতে হবে। এখানে একটা নোটস দেখে নাও, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট ফর দ্য অক্সিজেন ফ্রম, তাহলে অ্যালভিওলি, তার সঙ্গে সঙ্গে ব্লাড এবং তার সাথে সাথে টিস্যু, এই তিনটে জায়গাতে প্রধানত এই গ্যাস প্রধানত মুভ করবে। অ্যালভিওলিতে পার্সিয়াল অক্সিজেন প্রেসার কত, সবসময় বেশি থাকে, 104 মিলিমিটার এইচজি। আর ব্লাডেতে কত, 95 মিলিমিটার এইচজি। তাহলে অক্সিজেন অ্যালভিওলি থেকে অবভিয়াসলি ব্লাডে দিতে যাবে। আবার টিস্যুতে কত, পার্সিয়াল অক্সিজেন প্রেসার 40 মিলিমিটার এইচজি। তার মানে কি হবে, ব্লাড থেকে টিস্যুতে অক্সিজেন চলে গেল। আবার কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট ফর দ্য কার্বন ডাইঅক্সাইড, দেখো টিস্যুতে কার্বন ডাইঅক্সাইড পার্সিয়াল কার্বন ডাইঅক্সাইড প্রেসার কত, 45 মিলিমিটার এইচজি। ব্লাডেতে কত, ব্লাডেতে 40 মিলিমিটার এইচজি। আর অ্যালভিওলিতে কত, 40 মিলিমিটার এইচজি। তাহলে তার গ্রেডিয়েন্ট আমরা দেখে নিলাম। ক্লিয়ার? এটা হচ্ছে প্রসেস। তো আমরা তো দেখলাম যে ব্লাড প্রধানত অক্সিজেনকে নিয়ে যাচ্ছে, অ্যালভিওলি থেকে অক্সিজেনকে ক্যারি করে নিয়ে যাচ্ছে টিস্যুতে। এখন আমরা দেখব যে কিভাবে এই গ্যাসের ট্রান্সপোর্ট হচ্ছে, এবং এই গ্যাসের ট্রান্সপোর্টে কিভাবে আমাদের আরবিসি বা হিমোগ্লোবিন কিভাবে হেল্প করছে। দেখো একটু দেখে নাও। আচ্ছা, তো ট্রান্সপোর্ট অফ দ্য গ্যাসেস ইন ব্লাড, দুই ধরনের গ্যাস আমরা দেখলাম, একটা অক্সিজেন এবং আর একটা কার্বন ডাইঅক্সাইড।
দেখো অক্সিজেন হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হয়, হিমোগ্লোবিনের সঙ্গে যদি অক্সিজেন যুক্ত হয় তখন যেটা তৈরি করে তো সেটাই হচ্ছে অক্সি হিমোগ্লোবিন, এবং 97% অক্সিজেন প্রধানত হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত অবস্থাতেই ট্রান্সপোর্টেড হয়, এবং তার সঙ্গে সঙ্গে অক্সিজেন ডিজলভ ফর্মেও কিন্তু ট্রান্সপোর্টেড হয়, কিন্তু মাত্র 3% অক্সিজেন জলে দ্রবীভূত অবস্থায় ট্রান্সপোর্টেড হয়, কারণ অক্সিজেন খুব বেশি ডিজলভ হয় না। আর কার্বন ডাইঅক্সাইড যেটা আছে দেখো, তিনটে ফর্মে প্রধানত কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্টেড হয়। একটি হচ্ছে কার্ব অ্যামাইনো হিমোগ্লোবিন, মানে কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হয় কার্ব অ্যামাইনো হিমোগ্লোবিন হিসেবে 23%। আবার দেখো অক্সিজেনের তুলনায় কার্বন ডাইঅক্সাইড কিন্তু বেশি জলে দ্রবীভূত থাকে, তার মানে ডিজলভ ফর্মে হচ্ছে 7%। আর ম্যাক্সিমাম কার্বন ডাইঅক্সাইডের ট্রান্সপোর্ট কিন্তু বাইকার্বনেট ফর্মে হয়, যার পরিমাণ 70%। ঠিক আছে, আচ্ছা এবারে আমরা দেখব যে টোটাল প্রসেসটা। দেখো বলছে ব্লাড ইজ মিডিয়াম ফর ট্রান্সপোর্ট অফ গ্যাসেস, ব্লাডের মধ্য দিয়ে প্রধানত গ্যাসের ট্রান্সপোর্ট হয়, এবং অক্সিজেন দেখো ডিজলভ ইন দ্য প্লাজমা, প্লাজমাতে দ্রবীভূত অবস্থায় 3%, এখানে দেখতে পাচ্ছ যে প্লাজমা আছে, প্লাজমাতে দ্রবীভূত অবস্থায় 3%, এবং ট্রান্সপোর্টেড বাই দ্য আরবিসি বাউন্ড উইথ হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত অবস্থায় 97% অক্সিজেন ট্রান্সপোর্টেড হয়। আর কার্বন ডাইঅক্সাইডের ট্রান্সপোর্ট তাহলে কি হচ্ছে 7% ডিজলভ ইন দ্য প্লাজমা, প্লাজমাতে 7% ডিজলভ হচ্ছে, 20 থেকে 25% দেখো কার্ব অ্যামাইনো হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে কার্ব অ্যামাইনো হিমোগ্লোবিন তৈরি করছে, এবং 70% অ্যাজ দ্য বাইকার্বনেট আয়ন। সুতরাং কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্টে বাইকার্বনেট আয়ন কিভাবে ইনভলভ হচ্ছে সেটা আমাদেরকে জানতে হবে। তো এই অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মলিকুল অংশগ্রহণ করে তো তার নামই হচ্ছে হিমোগ্লোবিন। একটু হিমোগ্লোবিনের ছবিটা দেখে নাও। সো দিস ইজ হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন আর কিছুই নয়, হিমোগ্লোবিন প্রকৃতপক্ষে একটা কোয়াটারনারি স্ট্রাকচার অফ প্রোটিন, এবং সেখানে দুটো আলফা চেন থাকে, এখানে দেখতে পাচ্ছ আলফা 1 এবং আলফা 2, এবং দুটো বিটা চেন থাকে, বিটা 1 এবং বিটা 2, এবং হিমোগ্লোবিনের মধ্যে একটা আয়রনযুক্ত হিম পোর্শন থাকে। এই যে প্রোটিন চেন দেখতে পাচ্ছ এটাই হচ্ছে গ্লোবিন চেন। হিমোগ্লোবিন কেন নাম বলছে? কারণ প্রোটিন যে চেন, পলিপেপটাইড যে 4টে চেন আছে তো তাকে আমরা বলবো গ্লোবিন চেন, আর তার ভিতরে যে অংশটা আছে তো সেটাই হচ্ছে হিম, এবং হিমেতে Fe2+ থাকে। কি থাকে? Fe2+। ফেরাস আয়ন প্রধানত হিমেতে থাকে, আয়রনযুক্ত, এটা রেসপিরেটরি পিগমেন্ট। আর এখানে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে গ্লোবিন, এবং এই গ্লোবিন চেনের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয় আর হিমের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়। সেই জন্য কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের ট্রান্সপোর্টে কখনোই কোনো রকম কম্পিটিশান হয় না, কারণ কার্বন ডাইঅক্সাইড একটা জায়গাতে যুক্ত হচ্ছে গ্লোবিন চেনে, আর অক্সিজেন অন্য জায়গাতে যুক্ত হচ্ছে হিমের সঙ্গে যুক্ত হচ্ছে। সেই জন্য কখনোই কিন্তু এই ট্রান্সপোর্টে তাদের মধ্যে কম্পিটিশান হয় না। এইবারে দেখো প্রত্যেকটা আরবিসি প্যাকড উইথ 200 থেকে 300 মলিকুল অব দ্য হিমোগ্লোবিন। প্রত্যেকটা আরবিসির মধ্যে অন্তত 200 থেকে 300 মলিকুল হিমোগ্লোবিন থাকে। প্রতিটা আরবিসির মধ্যে 200 থেকে 300 মলিকুল হিমোগ্লোবিন থাকে। হিমোগ্লোবিন মেক 95% ড্রাই ওয়েট অফ আরবিসি। টোটাল আরবিসি যদি আমরা দেখি তার 95% ড্রাই ওয়েটে কিন্তু হিমোগ্লোবিন, এবং রেড কালার্ড আয়রন কন্টেনিং পিগমেন্ট। হিমোগ্লোবিনে আমরা দেখতে পাচ্ছি যে দুটো আলফা চেন আছে। দেখো আলফা চেন, অক্সিজেন বাউন্ড উইথ দ্য হিম পোর্শন, এখানে যে রেড কালারের এটা হচ্ছে হিম, এর সঙ্গে অক্সিজেন যুক্ত হয়। আর এই যে পোর্শন আছে অন্যান্য যেগুলো, সেগুলো হচ্ছে প্রধানত গ্লোবিন চেন। গ্লোবিন চেনের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়। হিমোগ্লোবিনে 4টে পলিপেপটাইড চেন থেকে, দুটো আলফা এবং দুটো বিটা, তো এটাই প্রধানত আমরা গ্লোবিন চেন বলবো। প্রত্যেকটা চেন বাউন্ড উইথ দ্য Fe2+ কন্টেনিং দ্য নন প্রোটিন হিম। ঠিক আছে, তাহলে হিমোগ্লোবিনে দুটো আলফা চেন আর দুটো বিটা চেন আর 4টে হিম পোর্শন থাকে। এবার দেখো একটা হিমোগ্লোবিন ক্যারি ম্যাক্সিমাম 4 অক্সিজেন। এক অণু হিমোগ্লোবিন ম্যাক্সিমাম 4 অণু অক্সিজেন ক্যারি করতে পারে। হিমোগ্লোবিনের সঙ্গে যদি অক্সিজেন যদি যুক্ত না হয় তখন সেই ডিঅক্সি হিমোগ্লোবিনকে আমরা বলবো টি ফর্ম। টি ফর্ম মানে হচ্ছে টেন্স কনফিগারেশন। আর যদি অক্সিজেন যদি যুক্ত হয় তখন তাকে আমরা বলবো আর ফর্ম, মানে রিল্যাক্স স্টেট। 100 মিলিলিটার ব্লাডে হিমোগ্লোবিনের পরিমাণ কিন্তু 15 গ্রাম, 15 গ্রাম। প্রত্যেক 1 গ্রাম হিমোগ্লোবিন ক্যারি করছে 1.34 মিলিলিটার অক্সিজেন। তাহলে 15 গ্রাম হিমোগ্লোবিন মানে 100 মিলিলিটার ব্লাড 20 মিলিলিটার অক্সিজেনকে ক্যারি করছে। সো 100 মিলিলিটার ব্লাড ডেলিভার 5 মিলিলিটার অক্সিজেন টু দ্য টিস্যু, কিন্তু রেস্ট যে 15 মিলিলিটার ইজ স্টিল প্রেজেন্ট ইন দ্য ব্লাড, দ্যাট ইজ দ্য 75% স্যাচুরেশন। তাহলে 100 মিলিলিটার ব্লাড যে 20 মিলিলিটার অক্সিজেনকে ক্যারি করে তার কেবলমাত্র 5 মিলিলিটারকে সে টিস্যুকে দেয়। এবার আমরা দেখব যে ট্রান্সপোর্ট অফ অক্সিজেন, অক্সিজেন কিভাবে ট্রান্সপোর্টেড হয়।
দেখো অ্যালভিওলির মধ্যে প্রধানত পার্সিয়াল অক্সিজেন প্রেসার অনেক বেশি থাকে, আমরা আগেই দেখেছি, এবং পার্সিয়াল কার্বন ডাইঅক্সাইড প্রেসার কম থাকে, H+ এর পরিমাণ কম থাকে, তার মানে পিএইচ এখানে বেশি থাকে, এবং তার সঙ্গে সঙ্গে টেম্পারেচার কম থাকে। সো দিস অল ফেভারেবল ফর ফরমেশন অফ অক্সিহিমোগ্লোবিন। যেহেতু অ্যালভিওলি আছে, তাহলে অ্যালভিওলিতে পার্সিয়াল অক্সিজেন প্রেসার যেহেতু অনেক বেশি থাকে, সেই কারণের জন্য অক্সিহিমোগ্লোবিন তৈরি হয়। সিন্স দ্য প্রত্যেকটা হিমোগ্লোবিন চারণও অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়, সেই জন্য হিমোগ্লোবিনকে HB4 দিয়ে আমরা লিখি, এবং যদি অক্সিহিমোগ্লোবিন হয় তখন তাকে আমরা HB8 দিয়ে লিখি। কেন? 4 × 2 তার মানে 8, অক্সিজেন 8, এটা হচ্ছে অক্সিহিমোগ্লোবিন। A sigmoid curve is obtained when percentage of the saturation of the hemoglobin with the oxygen is plotted against the partial oxygen pressure, and this curve is called as oxygen hemoglobin dissociation curve. এবার দেখো এখানে দেখতে পাচ্ছ এক্স অ্যাক্সিস ওয়াইজ কি আছে, এক্স অ্যাক্সিস ওয়াইজ পার্সিয়াল অক্সিজেন প্রেসার, আর ওয়াই অ্যাক্সিস ওয়াইজ পার্সেন্টেজ অফ হিমোগ্লোবিন স্যাচুরেশন। তো যত পার্সিয়াল অক্সিজেন প্রেসার বাড়বে, আমি আগেই বলেছি যে অ্যালভিওলিতে যেহেতু পার্সিয়াল অক্সিজেন প্রেসার বেশি, সুতরাং এটা ফেভারেবল কন্ডিশন ফর বাইন্ডিং অফ দিস অক্সিজেন উইথ হিমোগ্লোবিন। তাহলে যত বাড়বে, বাড়তে এখানে দেখো তত হিমোগ্লোবিনের অক্সিজেন স্যাচুরেশন বাড়বে। এইভাবে বাড়ছে, এটা হচ্ছে যাচ্ছে উপর দিকে যাচ্ছে, যেতে একসময় স্যাচুরেটেড হয়ে যাবে। স্যাচুরেটেড হয়ে যাচ্ছে কারণ কি, এই সময় সমস্ত হিমোগ্লোবিন অক্সিজেন দিয়ে স্যাচুরেটেড হয়ে গেছে, সেই জন্য এটা প্ল্যাটুতে চলে আসছে। ঠিক আছে, 100% চলে গেল হিমোগ্লোবিন স্যাচুরেশন। এখন যখন টিস্যুর কাছে আসবে, তখন হিমোগ্লোবিন কি করবে? অক্সিজেনকে ছেড়ে দেওয়ার চেষ্টা করবে। তাহলে যখন পার্সিয়াল অক্সিজেন প্রেসার বেশি থাকবে, তখন হিমোগ্লোবিন অক্সিজেনের সঙ্গে টাইটলি যুক্ত থাকবে। কিন্তু যখন টিস্যুর কাছে আসে, তখন পার্সিয়াল কার্বন ডাইঅক্সাইড প্রেসার অনেক বেড়ে যায়, তার সঙ্গে সঙ্গে H+ এর পরিমাণ টিস্যুতে বেশি থাকে এবং টেম্পারেচার বেশি থাকে, কিন্তু পার্সিয়াল অক্সিজেন প্রেসার অনেক কম হয়। সেই জন্য অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ ফ্রম দ্য হিমোগ্লোবিন ইন দ্য টিস্যু, এক্ষেত্রে কি হবে? দ্য ডিক্রিজ ইন দ্য অক্সিজেন হেভিনিটি অফ দ্য হিমোগ্লোবিন, এবং তার ফলে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ ডান দিকে সরে যাবে। কোন দিকে সরে যাবে? ডান দিকে সরে যাবে। এবং এই যে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ ডান দিকে সরে যাচ্ছে, এই ঘটনাকেই আমরা বলবো বোর এফেক্ট। সুতরাং হিমোগ্লোবিন প্রধানত অক্সিজেনকে ক্যারি করছে, বা হিমোগ্লোবিন অক্সিজেনের সঙ্গে যুক্ত হচ্ছে যখন পার্সিয়াল অক্সিজেন প্রেসার বেশি থাকে, এবং সেই সময় অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ একটা সিগময়েড শেপেড বা এস শেপেড হয়। কিন্তু যখন টিস্যুর কাছে এই ব্লাড যখন চলে আসে, তখন যেহেতু সেখানে পার্সিয়াল অক্সিজেন প্রেসার অনেক কম বা PCO2 এর পরিমাণ অনেক বেশি, তখন কি করবে? তখন হিমোগ্লোবিন অক্সিজেনকে ছেড়ে দিতে চাইবে, এবং তার ফলে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ ডান দিকে সরে যাবে। মানে হিমোগ্লোবিনের অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি তখন কমে যাবে, এবং এই ঘটনাকেই আমরা বলবো বোর এফেক্ট। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো বোর এফেক্ট দেখো, এক্ষেত্রে পার্সিয়াল অক্সিজেন প্রেসার শুধুমাত্র কম, বাকি সব কিছু বেশি। পার্সিয়াল কার্বন ডাইঅক্সাইড প্রেসার বেশি, H+ এর পরিমাণ বেশি, টেম্পারেচার বেশি, 2-3 বিসফসফোগ্লিসারেটের পরিমাণ বেশি থাকে টিস্যুতে, এবং তার ফলে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ ডান দিকে সরে যায়। এরকম সিচুয়েশন হতে পারে। অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ লেফট সাইডে তখনই সরবে যদি পার্সিয়াল অক্সিজেন প্রেসার বেশি হয় এবং বাকি সব কিছু কম হয়। ঠিক আছে, শুধুমাত্র H+কে ধরে তুমি এগো, আর H+ মানেই হচ্ছে জানবে যে pH কম। ঠিক আছে, তাহলে এই ঘটনাটা যখন ঘটে, তখন কিন্তু অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ বাম দিকে সরে যায়। সো কার্ভ নর্মালি অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ এরকম এস শেপেড হয়। অ্যালভিওলিতে প্রধানত হাই পার্সিয়াল অক্সিজেন প্রেসার এবং কার্বন ডাইঅক্সাইড প্রেসার লো থাকে, লেস H+ অ্যান্ড দ্য লেস টেম্পারেচার। সো দিস ফেভার অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন মানে অ্যাসোসিয়েশন। কিন্তু টিস্যুতে এগুলো প্রধানত কম থাকছে, এবং সেই জন্য পার্সিয়াল প্রেসার অফ দ্য অক্সিজেন ইনক্রিজেস, দ্য অ্যাফিনিটি অফ দ্য হিমোগ্লোবিন ফর অক্সিজেন অলসো ইনক্রিজেস। তার মানে কি, এই জায়গাতে এখানে কি হচ্ছে? অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ ডান দিকে সরে যাচ্ছে, যেটাকে আমরা বোর এফেক্ট বলছি। ঠিক আছে, এই অংশটা আমরা দেখলাম। এবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট, কিভাবে কার্বন ডাইঅক্সাইডের এই ট্রান্সপোর্ট হচ্ছে একটু দেখো। কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট, এবার আমরা দেখব যে ট্রান্সপোর্ট অফ দ্য কার্বন ডাইঅক্সাইড। দেখো, কার্বন ডাইঅক্সাইড বাইন্ড উইথ হিমোগ্লোবিন টু ফর্ম দ্য কার্ব অ্যামাইনো হিমোগ্লোবিন। যখন হিমোগ্লোবিনের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়, তখন যেটা তৈরি হয়, তো সেটাই হচ্ছে কার্ব অ্যামাইনো হিমোগ্লোবিন, অ্যাবাউট 20 থেকে 25%। তো টিস্যুতে আমরা সবাই জানি যে পার্সিয়াল কার্বন ডাইঅক্সাইড প্রেসার অনেক বেশি থাকে আর পার্সিয়াল অক্সিজেন প্রেসার কম থাকে। সুতরাং মোর বাইন্ডিং অফ দ্য কার্বন ডাইঅক্সাইড উইথ দ্য হিমোগ্লোবিন। ঠিক আছে, কিন্তু অ্যালভিওলিতে PCO2 এর পরিমাণ কম থাকে আর অক্সিজেনের পরিমাণ বেশি থাকে, তার মানে ডিসোসিয়েশন অফ দ্য CO2 ফ্রম দ্য কার্ব অ্যামাইনো হিমোগ্লোবিন। এই বিষয়টা আমাদের হলো।
এবার দেখো কার্বন ডাইঅক্সাইড টিস্যুর মধ্যে যখন হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হচ্ছে তখন কার্ব অ্যামাইনো হিমোগ্লোবিন তৈরি করছে, অর্থাৎ হিমোগ্লোবিনের সঙ্গে এখানে CO2 যুক্ত হচ্ছে। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি টিস্যু এবং টিস্যুর সামনে এখানে ব্লাড চলে এসছে। কার্বন ডাইঅক্সাইড 7% ডিজলভ ফর্মে প্রধানত ট্রান্সপোর্টেড হচ্ছে। এবং দেখো টিস্যু থেকে যে কার্বন ডাইঅক্সাইড এটা ডিফিউজ হচ্ছে কেন? কারণ টিস্যুর মধ্যে তো কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অনেক বেশি থাকে, পার্সিয়াল প্রেসার অনেক বেশি থাকে, তাহলে টিস্যু থেকে কার্বন ডাইঅক্সাইড আরবিসির মধ্যে ঢুকে গেল। কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করছে? কার্ব অ্যামাইনো হিমোগ্লোবিন এটা তৈরি করলে এবং এইভাবে পরিবাহিত হচ্ছে, আরবিসি যখন যাচ্ছে CO2 পরিবাহিত হচ্ছে। এরপরে ম্যাক্সিমাম কার্বন ডাইঅক্সাইড জলের সঙ্গে যুক্ত হয় এবং এক্ষেত্রে সেটা প্রথমে কার্বনিক অ্যাসিডে পরিণত হয়। যে এনজাইমের সাহায্যে এই রিয়াকশনটা ঘটে তার নাম হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেস। তাহলে CO2 প্লাস H2O, প্লাজমাতে যে H2O থাকে তার সঙ্গে সহজেই রিয়াকশন করে কার্বনিক অ্যাসিড তৈরি করে। কার্বনিক অ্যানহাইড্রেসের প্রভাবে এই কার্বনিক অ্যাসিড এবার ভেঙে যাচ্ছে H+ আর বাইকার্বনেট আয়নে, ঠিক আছে? এবং এই বাইকার্বনেট আয়ন ফর্মেই কিন্তু 70% কার্বন ডাইঅক্সাইড প্রধানত ট্রান্সপোর্টেড হয়। এখানে একটা গুরুত্বপূর্ণ অংশ আছে, তো তাকে আমরা বলবো ক্লোরাইড শিফট। দেখো এই যে বাইকার্বনেট আয়ন আছে, আরবিসি মেমব্রেনে একটি ট্রান্সপোর্টার প্রোটিন থাকে, তো সেই ট্রান্সপোর্টার প্রোটিন যাকে আমরা বলবো ব্যান্ড 3, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ব্যান্ড 3। এই ব্যান্ড 3 প্রোটিন বাইকার্বনেট আয়নকে আরবিসি থেকে বাইরে বের করছে, তবেই না সেটা এই বাইকার্বনেট আয়ন প্লাজমার মধ্যে চলে যাচ্ছে এবং পরিবর্তে ক্লোরাইড আয়ন আরবিসির মধ্যে ঢুকছে। তো এই যে ঘটনা, তো এটাকেই আমরা বলবো ক্লোরাইড শিফট। দেখো মোস্ট অফ দ্য কার্বন ডাইঅক্সাইড এন্টারিং দ্য প্লাজমা কুইকলি এন্টার ইনটু দ্য আরবিসি। তাহলে প্লাজমাতে এসে সেটা সরাসরি আরবিসির মধ্যে ঢুকে যায়। তারপরে কার্বন ডাইঅক্সাইড কম্বাইন্ড উইথ দ্য ওয়াটার টু ফর্ম দ্য কার্বনিক অ্যাসিড, এবং কার্বনিক অ্যাসিড খুব আনস্টেবল হয়, সেই জন্য কুইকলি ফর্ম H+ অ্যান্ড দ্য বাইকার্বনেট, অলরেডি আমরা দেখলাম। দ্য ওভারঅল রিয়াকশন ইজ ক্যাটালাইজড বাই এনজাইম কার্বনিক অ্যানহাইড্রেস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো কনসেন্ট্রেশন 1000 টাইম গ্রেটার দেন ইন দ্য প্লাজমা। কার্বনিক অ্যানহাইড্রেস অলসো প্রেজেন্ট ইন প্লাজমা বাট ইন সাম অ্যামাউন্ট। এবং এক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে ক্লোরাইড শিফটকে বলা হয় হ্যামবার্গার ফেনোমেনা। প্রচুর পরীক্ষাতে কোয়েশ্চেন্স দেয়। কনসেন্ট্রেশন অফ দ্য বাইকার্বনেট এক্ষেত্রে প্লাজমার তুলনায় বেশি হচ্ছে অবশ্যই আরবিসির মধ্যে। তাহলে বাইকার্বনেট মুভ কুইকলি ইনটু দ্য প্লাজমা অ্যান্ড এক্সচেঞ্জ অফ দ্য ক্লোরাইড বাই দ্য ব্যান্ড 3 প্রোটিন ইন দ্য আরবিসি মেমব্রেন। আরবিসির মধ্যে যে বাইকার্বনেট আয়ন যেটা তৈরি হয়েছে সেটা আরবিসি থেকে প্লাজমাতে চলে আসবে এবং পরিবর্তে ক্লোরাইড আয়ন আরবিসির মধ্যে ঢুকবে এবং এই কাজে সাহায্য করছে যে প্রোটিন, তো তাকেই আমরা বলবো ব্যান্ড 3 এবং এই ঘটনাকেই বলবো ক্লোরাইড শিফট বা হ্যামবার্গার ফেনোমেনন। নাও দ্য কার্বন ডাইঅক্সাইড অ্যাজ দ্য বাইকার্বনেট ট্রান্সপোর্টেড টু দ্য অ্যালভিওলি। এবার এই কার্বন ডাইঅক্সাইড যেটা বাইকার্বনেট আয়ন ফর্মে সেটা এবার অ্যালভিওলিতে যায় এবং রিলিজড অ্যাজ দ্য কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড ট্র্যাপড অ্যাজ বাইকার্বনেট ইন দ্য টিস্যু লেভেল। ক্লিয়ার? আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট একটা অংশ আছে, দেখো H+ আয়ন ইন দ্য আরবিসি এর P50 ডিনোট দ্য ডিক্রিসড এফিনিটি অফ দ্য হিমোগ্লোবিন ফর অক্সিজেন। তাহলে P50 যত বেশি হবে তত হিমোগ্লোবিনের অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি কমবে। তাহলে অক্সিজেন টেনশন অ্যাট হুইচ হিমোগ্লোবিন ইজ 50% স্যাচুরেটেড উইথ দ্য অক্সিজেন, তো তাকেই আমরা বলবো P50। এবার দেখো বোর এফেক্ট এবং তার সঙ্গে সঙ্গে হ্যালডেন এফেক্টের মধ্যে পার্থক্য কি? বোর এফেক্ট কোথায় ঘটছে? টিস্যুতে হচ্ছে, কারণ টিস্যু কি করছে? অক্সিজেনকে সে টেনে নিচ্ছে। তাহলে হাই পার্সিয়াল কার্বন ডাইঅক্সাইড প্রেসার ইন দ্য টিস্যু যদি হয় তাহলে রিলিজ অক্সিজেন ফ্রম দ্য হিমোগ্লোবিন থেকে কি হচ্ছে? অক্সিজেন রিলিজড হচ্ছে কোথায়? টিস্যুতে রিলিজড হচ্ছে। তাহলে ডিক্রিজ দ্য অ্যাফিনিটি অফ দ্য হিমোগ্লোবিন টু অক্সিজেন, সো শিফট অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ টুয়ার্ডস দ্য রাইট সাইড। দেখো এই যে হিমোগ্লোবিন আছে, এই হিমোগ্লোবিন কোথায় চলে এসছে? এটা টিস্যুতে চলে এসছে। যেহেতু টিস্যুতে চলে এসছে, টিস্যুর কাছে এসছে, তাহলে টিস্যুতে পার্সিয়াল কার্বন ডাইঅক্সাইড প্রেসার এখানে বেশি আছে। এই পার্সিয়াল কার্বন ডাইঅক্সাইড প্রেসার যদি কোনোভাবে বেশি হয়ে যায় তখন হিমোগ্লোবিনের অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি কমে যায়, তখন অক্সিজেন রিলিজ ফ্রম দ্য হিমোগ্লোবিন টু দ্য টিস্যু। তো এই যে ঘটনা, তো এটাকেই আমরা বলবো বোর এফেক্ট। ঠিক আছে, হিমোগ্লোবিনের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে আছে 1 2 3 4। এবার কি করছে? হিমোগ্লোবিন টিস্যুতে এসে এই অক্সিজেনগুলোকে রিলিজ করে দিচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু হিমোগ্লোবিনে CO2 যুক্ত হয়ে আছে। এবার দেখো হ্যালডেন এফেক্ট কোথায় ঘটে? হ্যালডেন এফেক্ট ঘটে অ্যালভিওলাইতে। হাই পার্সিয়াল অক্সিজেন প্রেসার ইন অ্যালভিওলি কি কাজ করে? ইন অ্যালভিওলি দ্য হিমোগ্লোবিন কম্বাইন্ড উইথ দ্য অক্সিজেন। অ্যালভিওলিতে হিমোগ্লোবিন কি থাকে? অক্সিজেনের সঙ্গে যুক্ত অবস্থায় থাকে, এবং যখন হিমোগ্লোবিন অক্সিজেনের সঙ্গে যুক্ত অবস্থায় আসবে তখন কি করবে? কার্বন ডাইঅক্সাইড সহজেই হিমোগ্লোবিন থেকে বাইরে বের হয়ে আসবে। দেখো এখানে অক্সিজেন আছে, তাহলে কার্বন ডাইঅক্সাইড এখান থেকে রিলিজড হয়ে যাচ্ছে। তো এই যে ঘটনা,
অ্যালভিওলাইতে এই যে কার্বন ডাইঅক্সাইড রিলিজড হচ্ছে, তো এটা হচ্ছে হ্যালডেন এফেক্ট। কেন হচ্ছে সেটা বিজ্ঞানী হ্যালডেন ব্যাখ্যা করেছিলেন, সেই জন্য এটাকে আমরা বলবো হ্যালডেন এফেক্ট। আর টিস্যুর মধ্যে অক্সিজেন রিলিজড হচ্ছে, তো কেন হচ্ছে, তো সেটাই প্রধানত আমরা বলবো, তাকেই আমরা বলবো বোর এফেক্ট। একভাবে দেহের মধ্যে এক্সচেঞ্জ হয়, তো সেই কারণের জন্যই আর্টিফিশিয়াল রেসপিরেশনের প্রয়োজন হয়। সো ইট ইজ এ টেকনিক অফ আর্টিফিশিয়ালি স্টিমুলেটিং দ্য ন্যাচারাল ফাংশনিং অফ দ্য রেসপিরেটরি সিস্টেম। যখন কৃত্রিমভাবে রেসপিরেটরি সিস্টেমকে যখন স্টিমুলেট করা হয়, তো তখনই তাকে আমরা বলবো আর্টিফিশিয়াল রেসপিরেশন। কখন প্রয়োজন হয়? হুইন এ পার্সন স্টপস ব্রিদিং, যখন একটা পার্সন তার ইন্সপিরেশন এবং এক্সপিরেশন করছে না, বন্ধ করে দিচ্ছে, বিকজ অফ ড্রাউনিং, কোনো ইলেকট্রিক্যাল শক লেগেছে, কোনো অ্যাক্সিডেন্ট, কোনো গ্যাস পয়জনিং অথবা অ্যানেস্থেসিয়া হয়েছে, তখন আর্টিফিশিয়াল রেসপিরেশন করা হয়। আর্টিফিশিয়াল রেসপিরেশনের দুটো প্রসেস আছে, একটা ম্যানুয়াল মেথড আর একটা মেকানিক্যাল মেথড। দেখো, এরপরে আর একটা গুরুত্বপূর্ণ টার্ম দেখবো, দ্যাট ইজ আর্টিফিশিয়াল রেসপিরেশন। আর্টিফিশিয়াল রেসপিরেশন হচ্ছে আর্টিফিশিয়ালি স্টিমুলেটিং দ্য ন্যাচারাল ফাংশনিং অফ দ্য রেসপিরেটরি সিস্টেম। তার মানে যখন রেসপিরেটরি সিস্টেম কাজ করছে না, তখন আর্টিফিশিয়ালি যখন সেটাকে অ্যাক্টিভ করা হয়, তো তখনই তাকে আমরা বলবো আর্টিফিশিয়াল রেসপিরেশন। কোনো ইলেকট্রিক শক লাগলে, কোনো অ্যাক্সিডেন্ট হলে, কোনো গ্যাস পয়জনিং হলে অথবা অ্যানেস্থেসিয়া হলে, সেই সময় আর্টিফিশিয়াল রেসপিরেশনের প্রয়োজন হয়। আর্টিফিশিয়াল রেসপিরেশন দুইভাবে করা যেতে পারে, একটা ম্যানুয়াল মেথড এবং আর একটা মেকানিক্যাল মেথড। দেখো, ম্যানুয়াল মেথড কি? ক্লিয়ারিং দ্য এয়ার ওয়েজ ভায়া মাউথ টু মাউথ অ্যান্ড বাই দ্য কম্প্রেশন কার্ডিওপালমোনারি রিসাসাইটেশন। তার মানে কি, এখানে মাউথ টু মাউথ দিয়ে এই যে কন্ডাক্টিং জোন আছে সেটাকে অ্যাক্টিভ করা হয়, অথবা বুকেতে চাপ দিয়ে সেটাকে অ্যাক্টিভ করা হয়, তো এটা ম্যানুয়াল মেথড। আর মেকানিক্যাল মেথড মানে হচ্ছে ভেন্টিলেটর, ইউজ অফ দ্য ইনস্ট্রুমেন্ট টু হেল্প দ্য ব্রিথ লাইক ট্রাকিওস্টোমি টিউব, আয়রন লাং অ্যান্ড দ্য ভেন্টিলেটর। ক্লিয়ার? তো এটাকেই আমরা বলবো আর্টিফিশিয়াল রেসপিরেশন। এবং দেখো, মেকানিক্যাল মেথড ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য টেকনিক থ্রু হুইচ দ্য ব্রিদিং অ্যান্ড দ্য রেসপিরেশন ইজ পারফর্মড উইথ দ্য হেল্প অফ এক্সটার্নাল ডিভাইস। যখন বাইরের কোনো যন্ত্রপাতি দিয়ে যখন আমরা রেসপিরেটরি সিস্টেমকে পুনরায় চালু করছি, তো সেটাই মেকানিক্যাল মেথড। প্রথম যেটা আছে, তো সেটাই হচ্ছে ভেন্টিলেটর। ভেন্টিলেটর হচ্ছে মোস্ট কমন মেথড। আমরা প্রত্যেকেই জানি যে কোনো রোগীকে প্রধানত ভেন্টিলেশনে দেওয়া হয়। সো ভেন্টিলেশন হচ্ছে মোস্ট কমন মেথড। ভেরিয়াস মেশিনস আর ইউজ টু হেল্প দ্য পেশেন্ট ব্রিথ। পেশেন্টস ব্রিদিং থ্রু এ ভেন্টিলেটর আর সেইড টু বি লাইফ সাপোর্ট। তো তার মানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। আয়রন লাং, ইট ইজ অ্যান ইনক্লুজার ইউজ টু চেঞ্জ দ্য প্রেসার ইন দ্য স্পেস টু মেক দ্য পার্সন ব্রিথ। ঠিক আছে, তো এটাকেই আমরা বলবো আয়রন লাংস। এবং তার সঙ্গে সঙ্গে ট্রাকিওস্টোমি টিউব, ফ্যাসিলিটেট দ্য এন্ট্রি অফ এয়ার ইন্টু দ্য লাংস, একটা টিউব যেটা প্রধানত লাংসের মধ্যে এয়ারকে এন্ট্রি নিতে হেল্প করে। এরপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ দেখব, তো সেটাই হচ্ছে রেগুলেশন অফ ব্রিদিং। এই অংশ কিন্তু আমি আরও ডিটেলসে আলোচনা করব, তোমাদের একটা বেসিক আইডিয়া দিচ্ছি। দেখো, এই যে আমরা সারা জীবন ধরে অক্সিজেন নিচ্ছি এবং কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, আমাদের রেসপিরেটরি সিস্টেম সবসময় কাজ করছে, অল টাইম কাজ করছে, সেকেন্ড টু সেকেন্ড প্রধানত এইটা কাজ করছে। তো কিভাবে এটা রেগুলেটেড হয়? রেগুলেশন অফ ব্রিদিং নিউরাল রেগুলেশন হতে পারে অথবা কেমিক্যাল রেগুলেশন হতে পারে। নিউরাল রেগুলেশন মানে নার্ভাস সিস্টেম কন্ট্রোল করছে। দেয়ার আর টু সাইডস অফ দ্য নিউরাল রেগুলেশন। তো রেসপিরেটরি সেন্টার প্রধানত দুটো সেন্টার হয়, একটা মেডুলারি রেসপিরেটরি সেন্টার এবং একটা পন্স রেসপিরেটরি সেন্টার। দেখো, রেসপিরেশনকে কন্ট্রোল করছে কে? ব্রেন। তাহলে ব্রেনের দুটো জায়গাতে সেন্টার থাকে, সেখানকার নিউরনগুলো রেসপিরেটরি মাসেলসকে সিম্পলি অ্যাক্টিভ করছে এবং তার ফলে আমাদের রেসপিরেশন হচ্ছে। তো ব্রেনের যে জায়গা থেকে এই ইম্পালসটা যাচ্ছে, মানে সিগন্যালটা যাচ্ছে, তো তাকেই আমরা বলবো রেসপিরেটরি সেন্টার। ব্রেনের দুটো জায়গাতে এই রেসপিরেটরি সেন্টার থাকে, একটা মিডলাতে থাকে এবং আর একটা পন্সে থাকে, মানে ব্রেন স্টেমের পার্ট এগুলো। এবং কেমিক্যাল রেগুলেশন মানে কি? এই যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের যে ভ্যারিয়েশন, তো তার ফলে সেটাকে সেন্স করতে পারে আমাদের দুটো এরিয়া, একটা হচ্ছে কেমোসেন্সিটিভ এরিয়া অ্যাডজাসেন্ট টু দ্য রিদম সেন্টার, আর একটা ক্যারোটিড বডি অ্যান্ড দ্য অ্যাওটিক বডি। তো এই অংশগুলো কিভাবে রেসপিরেশনকে কন্ট্রোল করে এবার আমরা বুঝবো। এখান থেকেও যেমন দেখবো, তার সঙ্গে সঙ্গে আমি নোটস থেকেও তোমাদেরকে বলে দেব। দেখো, রেসপিরেটরি সেন্টার প্রধানত মেডুলারি রেসপিরেটরি সেন্টার। এখানে দেখতে পাচ্ছ ব্রেন স্টেম আছে এবং ব্রেন স্টেমের এই মিডলা অংশে প্রধানত যে রেসপিরেটরি সেন্টার থাকে তাকে বলে মেডুলারি রেসপিরেটরি সেন্টার। মেডুলারি রেসপিরেটরি সেন্টার হচ্ছে রিদম সেন্টার। এই যে আমরা একটা রিদমে অক্সিজেন নিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড ছাড়ছে, অক্সিজেন নিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড ছাড়ছে, তার একটা রিদম, এই ঘটনা সবসময় ঘটে চলেছে। সো দিস ইজ কল্ড অ্যাজ দ্য রিদম সেন্টার।
তার মানে ইন্সপিরেশন হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে এক্সপিরেশন হচ্ছে। তো এখানে ইন্সপিরেটরি গ্রুপ থাকে মেডালাতে আর এক্সপিরেটরি গ্রুপ থাকে। তো এগুলো ইন্সপিরেটরি গ্রুপ ইন্সপিরেশন করতে সাহায্য করছে, আবার এক্সপিরেটরি গ্রুপ কি করছে, এক্সপিরেশনে সাহায্য করছে। মানে 2 সেকেন্ড ইন্সপিরেশন করছে, 3 সেকেন্ড এক্সপিরেশন করছি, আবার পরের 2 সেকেন্ড ইন্সপিরেশন করছি, আবার পরের 3 সেকেন্ড এক্সপিরেশন করছে। এই যে একটা রিদম, এই যে একটা ছন্দ, তো এটাই এই রিদম সেন্টার কন্ট্রোল করে। ইন্সপিরেটরি গ্রুপ স্টিমুলেট দ্য রেসপিরেটরি মাসেলস টু কন্ট্রাক্ট ডিউরিং দ্য ইন্সপিরেশন। অবভিয়াসলি ইন্সপিরেশনের সময় কি হয়, ইন্সপিরেটরি মাসেল সংকুচিত হয়, যেটা ইন্সপিরেটরি গ্রুপ করে, আর এক্সপিরেটরি গ্রুপ স্টিমুলেট দ্য মাসেলস ফর এক্সপিরেশন। আর পন্সের যে রেসপিরেটরি সেন্টার আছে, তো পন্সের রেসপিরেটরি সেন্টার দুটো, একটা নিউমোট্যাক্সিক সেন্টার এবং আর একটা হচ্ছে অ্যাপনিউস্টিক সেন্টার। এখানে দেখতে পাচ্ছি নিউমোট্যাক্সিক সেন্টার আর অ্যাপনিউস্টিক সেন্টার। দ্য নিউমোট্যাক্সিক সেন্টার লোকেটেড ইন দ্য আপার পন্স, পন্সের উপরের দিকের অংশে থাকে, সেন্ড সিগন্যাল টু স্টপ ইন্সপিরেশন বাই ইনহিবিটিং অ্যাপনিউস্টিক সেন্টার। এই যে নিউমোট্যাক্সিক সেন্টার, এটা অ্যাপনিউস্টিক সেন্টারকে সিগন্যাল পাঠায় যাতে ইন্সপিরেশন যাতে না হয়। সো ইট লিমিটস দ্য টাইডাল ভলিউম। তার মানে কি, রেসপিরেটরি রেটকে এটা বাড়িয়ে দেয়। দ্য অ্যাপনিউস্টিক সেন্টার অ্যান্ড দ্য নিউমোট্যাক্সিক সেন্টার ওয়ার্ক এগেনস্ট ইচ আদার টুগেদার টু কন্ট্রোল দ্য রেসপিরেটরি রেট। এরা একে অপরের কে প্রধানত একসঙ্গে কাজ করে রেসপিরেটরি রেটকে কন্ট্রোল করে। আরও ভালোভাবে টোটাল বিষয়টা বুঝতে পারবে। দেখো এখানে চলে আসি, আমরা নোটসে চলে আসি। দেখো হিউম্যান ব্রিদিং রেট হচ্ছে 12 টাইমস পার মিনিট, প্রতি মিনিটে 12 বার আমরা প্রধানত ব্রিদিং করি। রেসপিরেশন হচ্ছে ডুয়াল কন্ট্রোল, একটা হচ্ছে নার্ভাস এবং আর একটা হলো কেমিক্যাল। তো নার্ভাস কন্ট্রোল প্রথমে আমরা দেখি রেসপিরেটরি রিদম সেন্টার। রেসপিরেটরি রিদম সেন্টার লোকেটেড ইন দ্য মিডালা অফ দ্য হাইন্ড ব্রেন, মেন সেন্টার দ্যাট কন্ট্রোল দ্য রিদম অফ দ্য ব্রিদিং, মানে নর্মাল এবং ফোর্সফুল ব্রিদিংকে এটা কন্ট্রোল করে। এবং রেসপিরেটরি রিদম সেন্টার নিউরন শো দ্য রিদমিক ডিসচার্জ। ঠিক আছে, তো এই রেসপিরেটরি রিদম সেন্টারে কি থাকে, ইন্সপিরেটরি নিউরন থাকে। ইন্সপিরেটরি নিউরন কোথায় অবস্থান করে, এই যে তোমাদেরকে দেখালাম গ্রুপ অফ নিউরন, ইন্সপিরেটরি নিউরন লোকেটেড ইন দ্য ডরসাল রেসপিরেটরি গ্রুপ। কোথায়, ডিআরজি, ডরসাল রেসপিরেটরি গ্রুপে ইন্সপিরেটরি নিউরন থাকে। ডরসাল রেসপিরেটরি গ্রুপ মেড বাই ইন্সপিরেটরি নিউরন, যখন স্টিমুলেটেড হয় তখন ইন্সপিরেশন স্টার্ট হয়। আর এক্সপিরেটরি নিউরন যেটা, সেটা কোথায় থাকে, ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপে থাকে। এটা এক্সপিরেটরি নিউরন দিয়ে তৈরি হয়। হুইন স্টিমুলেটেড কজ দ্য এক্সপিরেশন। সিম্পল। তাহলে আমাদের যে রিদম হচ্ছে, ইন্সপিরেটরি নিউরন কোথায় থাকে, ডরসাল রেসপিরেটরি গ্রুপে থাকে। আর এক্সপিরেটরি নিউরন কোথায় থাকবে, ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপে থাকে, যেটা মেডালা অবলঙ্গাটাতে এই দুটো গ্রুপ অবস্থান করে। মানে অনেক নিউরন নিয়ে এই গ্রুপটা তৈরি হয়। Respiratory rhythm center is primarily responsible for this regulation. Any change in the breathing pattern caused by respiratory rhythm center. তার মানে কি, এখন আমি নর্মাল ইন্সপিরেশন করছি, এক্সপিরেশন করছি, কিন্তু হঠাৎ এরকম হলো জোরে জোরে ইন্সপিরেশন এক্সপিরেশন করছি, তো এটাই করতে সাহায্য করছে কিন্তু রেসপিরেটরি রিদম সেন্টার। The inspiratory and the expiratory neuron have inhibitory connection to each other, that is reciprocal innervation between the two. তার মানে কি, ইন্সপিরেশন করলাম, যখন ইন্সপিরেশন করলাম সেই সময়টা এক্সপিরেটরি নিউরনগুলো তখন এখানে ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, আবার যখন এক্সপিরেশন করছে তখন ইন্সপিরেটরি নিউরনগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তার মানে একটা রিদমে টোটাল ঘটনাটা ঘটছে। সো দিস ইজ কল্ড এজ রিদম সেন্টার। এছাড়া আছে বাউদের নিউমোট্যাক্সিক সেন্টার, অ্যানাদার পার্ট অফ দ্য রেসপিরেটরি সেন্টার লোকেটেড ইন দ্য পন্স। পন্সে নিউমোট্যাক্সিক সেন্টার থাকে। দ্য আপার পার্ট অফ দ্য পন্সে নিউমোট্যাক্সিক সেন্টার এবং লোয়ার পার্ট অফ দ্য পন্সে যেটা থাকে, তো সেটাই হচ্ছে অ্যাপনিউস্টিক সেন্টার। তো প্রথমেই আমরা যেটা দেখবো, তো সেটা হচ্ছে নিউমোট্যাক্সিক সেন্টার, হুইচ ইজ অলসো কল্ড এজ দ্য সুইচ অফ সেন্টার। নিউমোট্যাক্সিক সেন্টারকে আমরা কি বলবো, সুইচ অফ সেন্টার। যখন এই নিউমোট্যাক্সিক সেন্টার যখন অ্যাক্টিভেটেড হয়, তখন ইট ইনহিবিট দ্য ডরসাল রেসপিরেটরি গ্রুপ। ডরসাল রেসপিরেটরি গ্রুপকে এটা কি করছে, ইনহিবিট করছে, যেটা এক্সপিরেশনে হেল্প করছে। অতএব ডিক্রিজ দ্য ডিউরেশন অফ ইন্সপিরেশন, মানে ফাস্টার ব্রিদিং, এটা খুব দ্রুততার সঙ্গে ব্রিদিং ঘটাচ্ছে। আর অ্যাপনিউস্টিক সেন্টার কি করছে, অ্যাক্টিভেট দ্য ইন্সপিরেটরি নিউরন অফ দ্য ডরসাল রেসপিরেটরি গ্রুপ, সো ইনক্রিজ দ্য ডেপথ অফ রেসপিরেশন। এই যে ডেপথ অফ রেসপিরেশন, ভালো করে দেখো, এই যে নিউমোট্যাক্সিক সেন্টার ইন দ্য পন্স, এটা কি করছে, এটা ডরসাল রেসপিরেটরি গ্রুপকে ইনহিবিট করছে। কাকে ইনহিবিট করছে, ডরসাল রেসপিরেটরি গ্রুপকে। তার ফলে আমাদের ইন্সপিরেশন হচ্ছে না। আবার দেখো, এই নিউমোট্যাক্সিক সেন্টার অ্যাপনিউস্টিক সেন্টারকে যখন এক্ষেত্রে অ্যাক্টিভ করছে, হচ্ছে না। ঠিক আছে, তার মানে এক্ষেত্রে ফাস্টার ব্রিদিং হচ্ছে। ইন্সপিরেশন হতে অনেকটা সময় লাগে, তাহলে এক্ষেত্রে ফাস্টার ব্রিদিং হচ্ছে। আর এখানে দেখো অ্যাপনিউস্টিক সেন্টার এবং তার সঙ্গে সঙ্গে এটা দেখো, এটাকে সুইচ অফ সেন্টার আমি বলছিলাম।
তাহলে নিউমোট্যাক্সিক সেন্টার ইনহিবিট দ্য ডরসাল রেসপিরেটরি গ্রুপ, ঠিক আছে। এবং তার সঙ্গে সঙ্গে দেখো এই যে অ্যাপনিউস্টিক সেন্টার কি করছে, অ্যাক্টিভেট ইনস্পিরেটরি নিউরন অফ দ্য ডরসাল রেসপিরেটরি গ্রুপ। তাহলে অ্যাপনিউস্টিক সেন্টার ইনস্পিরেটরি ডরসাল রেসপিরেটরি গ্রুপকে কি করছে, অ্যাক্টিভ করছে। যখনই এটাকে অ্যাক্টিভ করছে তখন কি হচ্ছে, যখন এটাকে অ্যাক্টিভ করছে সেই জন্য ইনক্রিজ দ্য ডেপথ অফ রেসপিরেশনের ডেপথকে অনেকটা বাড়িয়ে দিচ্ছে। সো ডরসাল রেসপিরেটরি গ্রুপ প্লাস ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ ফ্রম দ্য রেসপিরেটরি রিদম সেন্টার লোকেটেড ইন দ্য মেডালা, ক্লিয়ার। তো এটাই প্রধানত রেসপিরেটরি রিদম সেন্টার। ডিআরজি যখন অ্যাক্টিভেটেড হচ্ছে তখন ভিআরজি ইনঅ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে, আবার ভিআরজি যখন ইনঅ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে তখন ডিআরজি অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে। ইন্সপিরেশন তো আর এক্সপিরেশন তো একসঙ্গে চলতে পারে না, তো সেই জন্যই এই ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কেমিক্যাল রেগুলেশন। দেখো কেমিক্যাল রেগুলেশন বাই দ্য কেমো রিসেপ্টার, কিসের সাহায্যে হয়, কেমো রিসেপ্টারের সাহায্যে হয়। রিসেপ্টার্স দ্যাট আর সেন্সিটিভ টু দ্য কেমিক্যালস, আমাদের দেহতে এমন কিছু রিসেপ্টার থাকে যেগুলো বিভিন্ন কেমিক্যালে সেন্সিটিভ, তো সেগুলোই কেমিক্যাল রেগুলেশন করে। তো এই কেমো রিসেপ্টারকে দুই ভাগে ভাগ করা হয়, একটা সেন্ট্রাল কেমো রিসেপ্টার আর একটা হচ্ছে পেরিফেরাল কেমো রিসেপ্টার। আর পেরিফেরাল কেমো রিসেপ্টার আবার দুই ধরনের হয়, একটা অ্যাওটিক বডি এবং আর একটা হচ্ছে ক্যারোটিড বডি। এবার দেখো কেমোরিসেপ্টার নট সেন্সিটিভ ফর দ্য অক্সিজেন, ভালো করে মাথায় রাখো এটা অক্সিজেনের কিন্তু সেন্সিটিভ নয়। ডিটেক্ট দ্য কেমিক্যাল লাইক দ্য কার্বন ডাইঅক্সাইড এইচ প্লাস আয়নস ইন দ্য বডি ফ্লুইড, ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইড এবং এইচ প্লাস আয়নে এটা সেন্সিটিভ, অক্সিজেনে কিন্তু সেন্সিটিভ নয়। হুইন উই হোল্ড আওয়ার ব্রিথ, আমরা যখন আমাদের রেসপিরেশন যখন আমরা থামিয়ে দিই তখন আমাদের ইচ্ছা করে আর্জ টু ব্রিথ, তখন আমাদের মনে হয় যে আমাদের এক্ষুনি অক্সিজেন নিতে হবে ডিউ টু রাইজিং কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন, সো ব্রিদিং বিকাম ফাস্টার অ্যান্ড ডিপার। অনেকক্ষণ কেউ যদি আমাদের মুখ চেপে ধরে রাখে তখন কি হয়, তখন আমাদের দেহতে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হওয়ার ফলে আমাদের যে রিসেপ্টার যেগুলো আছে আমাদেরকে জোর করে ফোর্স করছে যে যাতে আমাদের অক্সিজেন আরও নিতে হবে, কার্বন ডাইঅক্সাইডকে রিমুভ করতে হবে, ঠিক আছে। সুতরাং এই কারণের জন্যই প্রধানত আমাদের ব্রিদিং রেট অনেক ফাস্টার এবং ডিপার হয়, খুব দ্রুত এবং অনেকটা করে তখন আমরা এয়ার নিতে থাকি। সেন্ট্রাল কেমোরিসেপ্টার দেখো অলসো কল দ্য মেডুলারি কেমোরিসেপ্টার, এটাকে মেডুলারি কেমোরিসেপ্টার বলা হয়। এটা কোথায় থাকে, লোকেটেড নিয়ার দ্য রেসপিরেটরি সেন্টার বাট সেপারেট ফ্রম ইট, রেসপিরেটরি সেন্টারের কাছে থাকে কিন্তু রেসপিরেটরি সেন্টার থেকে আলাদা। এনি চেঞ্জ ইন এইচ প্লাস অর দ্য কার্বন ডাইঅক্সাইড ইন দ্য সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, যখনই অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইডের যখন ভেরিয়েশন হয় সেটা কিন্তু আমাদের সেরিব্রোস্পাইনাল ফ্লুইডেও হয়। সো সেরিব্রোস্পাইনাল ফ্লুইডে এই যখন ভেরিয়েশন হয় তখন এই সেন্ট্রাল কেমোরিসেপ্টার তখন সেন্স করতে পারে। সেন্ট্রাল মানে কি, এটা ব্রেনেতে থাকে। তাহলে এইচ প্লাস এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যখন বেড়ে যায় ইন দ্য সিএসএফ অ্যান্ড দ্য ব্লাড, তখন সেন্ট্রাল কেমোরিসেপ্টার তখন সেক্ষেত্রে অ্যাক্টিভেটেড হয়। তখন সেই সেন্ট্রাল কেমোরিসেপ্টার সিগন্যাল টু দ্য রিদম সেন্টারকে সিগন্যাল দেয় এবং তার ফলে ইনক্রিজ দ্য ব্রিদিং রেট অনেক বেড়ে যায়। সো এলিমিনেট এইচ প্লাস অ্যান্ড দ্য কার্বন ডাইঅক্সাইড। সো দিস ইজ ফাংশন অফ সেন্ট্রাল কেমোরিসেপ্টার। এবং পেরিফেরাল কেমোরিসেপ্টার, এটা ভালো করে বোঝো, পেরিফেরাল কেমোরিসেপ্টার দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি রাইট অ্যাট্রিয়াম থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাওর্টিক আর্চ আসছে, ঠিক আছে, অ্যাওর্টিক আর্চ। এবং এই অ্যাওর্টিক আর্চে এখানে অ্যাওর্টিক বডি থাকে, ঠিক আছে। অ্যাওর্টিক আর্চ থেকেই আরও একটা ব্রাঞ্চ চলে আসছে, তো সেটা প্রধানত কমন ক্যারোটিড আর্টারি, এবং এই কমন ক্যারোটিড আর্টারি ইন্টারনাল এবং এক্সটার্নাল এই দুটো ভাগে বিভক্ত। দেখো অ্যাওর্টিক বডি সিচুয়েটেড ইন দ্য অ্যাওর্টিক আর্চ, অ্যাওর্টিক বডি তাহলে কোথায় আছে, অ্যাওর্টিক আর্চে আছে। কোথায় আছে, অ্যাওর্টিক আর্চে আছে। Carotid body situated in common carotid artery where it bifurcate into the external and the internal branch, তার মানে পেরিফেরাল কেমোরিসেপ্টার প্রথম যেটা আছে তো সেটা হচ্ছে অ্যাওর্টিক বডি সিচুয়েটেড ইন দ্য অ্যাওর্টিক আর্চ। এবং তার সঙ্গে সঙ্গে সেকেন্ড টাইপের যেটা আছে তো সেটা হচ্ছে ক্যারোটিড বডি। তো ক্যারোটিড বডি কোথায় আছে, কমন ক্যারোটিড, যেখানে ব্রাঞ্চিং হচ্ছে এক্সটার্নাল এবং ইন্টারনালের, তো সেই জায়গাতে আমরা এই ক্যারোটিড বডিকে দেখতে পাচ্ছি। এখন এই অ্যাওর্টিক বডি আর ক্যারোটিড বডি কিভাবে অ্যাক্টিভেটেড হচ্ছে দেখো, বলছে বোথ আর স্টিমুলেটেড বাই দ্য কেমিক্যালস। যদি কোনোভাবে অক্সিজেনের পরিমাণ কম হয় অর এইচ প্লাস অর এক্সেস অফ দ্য কার্বন ডাইঅক্সাইড ইন দ্য ব্লাড, মানে এখানে অক্সিজেনও কিন্তু একটা সেন্স করতে পারছে, ক্লিয়ার। সো দিস সেন্ড ইম্পালসেস টু দ্য রেসপিরেটরি রিদম সেন্টার অফ দ্য মেডালা, তার ফলে ইনক্রিজ দ্য ডেপথ অ্যান্ড দ্য রেট অফ ইন্সপিরেশন, ঠিক আছে। সুতরাং এইভাবে আমাদের দেহতে কেমিক্যাল রেগুলেশন হয়। দেখো তাহলে দেখো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে রিদম সেন্টার,
সুতরাং সেন্ট্রাল মানে যে রিদম সেন্টার আছে, তো রিদম সেন্টার কিভাবে কাজ করছে, নর্মাল কনসেন্ট্রেশন অফ দ্য কার্বন ডাইঅক্সাইড এন্ড দ্য এইচ প্লাস আয়ন ইত্যাদি বিষয়গুলো আছে। দেখো ক্যারোটিড বডি এবং তার সঙ্গে সঙ্গে অ্যাওটিক বডির পজিশন এবং মেডালা সেন্সেস, দ্য পিএইচ চেঞ্জেস। তো আমি আরও ডিটেলসে বলেছি, জাস্ট একটুখানি ছবিটা দেখে নাও। তাহলে এখানে সেন্ট্রাল কেমোরিসেপ্টার থাকে এবং তার সঙ্গে সঙ্গে অ্যাওটিড বডি আর ক্যারোটিড বডি, এইগুলো হচ্ছে পেরিফেরাল কেমোরিসেপ্টার, যেগুলো ব্রেন থেকে বাইরে থাকে, ব্রেনের বাইরের এরিয়াতে যেটা থাকে, তো সেগুলো হচ্ছে পেরিফেরাল কেমোরিসেপ্টার। এর সঙ্গে সঙ্গে আরও একটা অংশ আমরা পড়বো, তো তাকে আমরা বলবো হেরিং ব্রুয়ার রিফ্লেক্স। সো দিস রিফ্লেক্স প্রিভেন্টস অ্যালভিওলি ফ্রম দ্য বার্স্টিং। দেখো লাংস কিন্তু একটা ইলাস্টিক স্ট্রাকচার, এবং লাংসের মধ্যে যখন এয়ার ঢুকবে তখন লাংসের ইনফ্লেশন ঘটবে, তার মানে কি এটা প্রসারিত হবে, কিন্তু সেটা যাতে বার্স্ট যাতে না করে যায়, তো সেই কারণের জন্যই হেল্প করে হেরিং ব্রুয়ার রিফ্লেক্স। দেখো মেডুলারি রেসপিরেটরি সেন্টার ইনক্রিজ দ্য অ্যাক্টিভেট দ্য স্ট্রেচ রিসেপ্টার ইন দ্য টার্মিনাল ব্রঙ্কিওলস। তার মানে যখনই এয়ার যখন ঢুকছে তখন টার্মিনাল ব্রঙ্কিওল স্ট্রেচ হচ্ছে, তখন কি করছে, যখনই এই স্ট্রেচ যখন হচ্ছে তখন কি করছে, সেটা হেরিং ব্রুয়ার রিফ্লেক্স তখন এক্ষেত্রে অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে, তখন ইন্সপিরেশন আর হচ্ছে না, মানে অক্সিজেন আর বেশি ঢুকতে পারছে না। তার ফলে দিস প্রিভেন্ট দ্য অ্যালভিওলি ফ্রম দ্য ওভার স্ট্রেচিং অর দ্য বার্স্টিং, সো হেন্স দিস ইজ কল্ড এজ দ্য প্রোটেক্টিভ রিফ্লেক্স। তাহলে হেরিং ব্রুয়ার রিফ্লেক্স এই কাজেই সাহায্য করে লাংসের অ্যালভিওলি যাতে কোনোভাবে বার্স্ট না করে যায়, এবং সেটা স্ট্রেচ রিসেপ্টারের থ্রু দিয়ে প্রধানত এটা কাজ করে। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে রেসপিরেটরি ডিসঅর্ডার। প্রথমেই আমরা দেখব যে মাউন্টেন সিকনেস, বা যাকে আমরা বলবো হাইপক্সিয়া। আমরা যখন একদম প্লেন ল্যান্ড থেকে যখন আমরা পাহাড়ের ওপরে যখন উঠি তখন সেখানে পার্সিয়াল অক্সিজেন প্রেসার অনেক কম থাকে এবং টিস্যুতে তখন অক্সিজেনের ঘাটতি দেখা যায়, তো তাকেই আমরা বলবো হাইপক্সিয়া। যখন আমরা এনভায়রনমেন্টাল ফিজিওলজি পড়বো একদম ডিটেলসে হাইপক্সিয়া পড়বো। সো দিস অকার্স ডিউ টু দ্য হাইপক্সিয়া অ্যাট দ্য হাই অল্টিটিউড, মানে হাইপারবারিক কন্ডিশনে এই ঘটনাটা ঘটে। হাইপক্সিয়া মানে হচ্ছে শর্টেজ অফ অক্সিজেন। অকার্স ডিউ টু দ্য প্রেজেন্স অফ দ্য থিন এয়ার অ্যাট দ্য হাই অল্টিটিউড। যত হাই অল্টিটিউড মানে যত উচ্চতাতে যত আমরা যাব অক্সিজেনের পরিমাণ কম হবে, এবং এই হাইপক্সিয়াতে ভমিটিং হবে, বমি হবে, ব্রিথলেসনেস, শ্বাসকষ্ট হবে, হেডএক হবে এবং ডিসঅরিয়েন্টেশন হবে, আমাদের ব্যালেন্স কমে যাবে, ফ্যাটিক হবে এবং একটা অস্বস্তিকর সিচুয়েশন তৈরি হবে। সুতরাং হাই অল্টিটিউডে আমাদের হাইপক্সিয়া হতে পারে। এর সঙ্গে সঙ্গে দেখো ব্রঙ্কিয়াল অ্যাসমা। আগে এখানটা বলি, তারপরে আমি নোটসে চলে যাচ্ছি। দেখো ব্রঙ্কিয়াল অ্যাসমা হচ্ছে একটা ক্রনিক মেডিকেল কন্ডিশন হুইচ রেজাল্ট ইন দ্য সোয়েলিং অফ দ্য এয়ারওয়ে পাথ অফ দ্য লাংস হুইচ অ্যাজ এ রেজাল্ট বিকাম দ্য ন্যারো। তার মানে কি, এখানে লাংসের যে এয়ারওয়ে আছে তো সেই এয়ারওয়েতে সোয়েলিং হচ্ছে, ফুলে যাচ্ছে, এবং তার ফলে এই এয়ারওয়ে প্যাসেজ ন্যারো হয়ে যাচ্ছে। ডিউ টু দি সোয়েলিং দ্য এয়ার পাথ প্রডিউসেস এক্সেস মিউকাস মেকিং ইট হার্ড টু ব্রিথ। তার মানে কি, এখানে প্রচুর পরিমাণে মিউকাস তৈরি হয় এবং তার ফলে আমাদের মানে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদির এক্সচেঞ্জে আমাদের সমস্যা হয়। ইট ইজ কজড বাই দ্য মোল্ড, ডাস্ট মাইটস, ফ্র্যাগ্রেন্স, সিগারেট স্মোক, ক্লিনিং কেমিক্যালস, পেটস এটসেট্রা। এই সমস্ত কারণের জন্য এই ঘটনাটা ঘটে। সিমটমস হচ্ছে কফিং, হুইজিং এবং ডিফিকাল্টি অফ ব্রিদিং, মানে শ্বসনের সময় একটা শব্দ হয়, তো তাকেই আমরা বলবো হুইজিং। এরকম বিভিন্ন সিচুয়েশন হয়। দেখো ডিসঅর্ডার অফ দ্য রেসপিরেটরি সিস্টেমকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা অ্যাকিউট এবং আর একটা ক্রনিক। এই দুটো টার্ম একটু মাথায় রাখবে। অ্যাকিউট মানে হচ্ছে সিভিয়ার অ্যান্ড দ্য সাডেন, যেমন ধরো তা কেউ হঠাৎ করে তার হাড় ভেঙে ফেললো, হাত ভেঙে ফেললো, তো এটাকেই আমরা বলবো অ্যাকিউট। আর ক্রনিক মানে কি, যেটা লং ডেভেলপমেন্ট যখন হয় তো তখনই তাকে আমরা বলবো ক্রনিক। তো এই জায়গাতে আমরা কি দেখছিলাম, প্রথমে আমরা যেটা দেখছিলাম তো সেটাই হচ্ছে অ্যাসমা। ঠিক আছে, এবার দেখো এখানে একটু অ্যাসমাতে চলে এসো। অ্যাসমা, দেখো অ্যাসমা হচ্ছে একটা অ্যালার্জিক ডিসঅর্ডার কজড বাই অ্যালার্জেন। প্রধানত অ্যালার্জেনের সাহায্যে জেনারেলি এটা হয়, অ্যালার্জির সাহায্যে এটা হয়। ডিফিকাল্টি ইন ব্রিদিং, এখানে শ্বাসকষ্ট হয়। এক্সপিরেশন উইথ দ্য হুইজিং, যখন কার্বন ডাইঅক্সাইড আমরা ছাড়বো তখন একটা শব্দ হয়, হুইসেল লাইক সাউন্ড ইন দ্য চেস্ট, চেস্টে একটা সাঁই সাঁই শব্দ তৈরি হয়। তো কেন এই ঘটনাটা ঘটে, ইনফ্ল্যামেশনস ইন দ্য ওয়াল অফ দ্য ব্রঙ্কাই অ্যান্ড দ্য ব্রঙ্কিওলস। তাহলে এক্ষেত্রে ইনফ্ল্যামেশন মানে কি, রেডনেস অ্যান্ড দ্য সোয়েলিং। রেসপিরেটরি প্যাসেজে কি হচ্ছে, রেডনেস আর সোয়েলিং হচ্ছে। ব্রঙ্কাই এবং ব্রঙ্কিওলেও এই ঘটনাটা হচ্ছে কজ দ্য ব্রঙ্কোস্প্যাজম, তার ফলে ব্রঙ্কাস এক্ষেত্রে কি হচ্ছে, স্প্যাজম হচ্ছে, মানে কনস্ট্রিকশন হচ্ছে। অ্যাসমা অ্যাটাক মোর কমন অর দ্য সিভিয়ার ইন দ্য লেট নাইট। যাদের অ্যাসমা আছে তাদের কি হচ্ছে, এই অ্যাটাকটা প্রধানত রাতের শেষের দিকে অথবা আর্লি মর্নিংয়ে হয়, যখন কুল এয়ার কজ দ্য স্প্যাজম। ঠিক আছে, কুল এয়ার স্প্যাজম ঘটায়।
তাহলে এই জায়গাতে দেখতে পাচ্ছ যে নর্মাল ব্রঙ্কিওল আছে, এটা হচ্ছে নর্মাল ব্রঙ্কিওল। এবং যদি কোনোভাবে এই যে অ্যাসমা হয়, অ্যাসমা মানে কি এখানে এই ডায়ামিটারটা কমে যাচ্ছে, তার মানে যে পরিমাণ অক্সিজেন ঢোকার কথা সেটা ঢুকতে পারছে না। তাহলে এই ঘটনাটা হওয়ার কারণ কি? কারোর যদি কোনো অ্যালার্জি থাকে তো সেই অ্যালার্জেনের স্টিমুলাস অথবা কুল এয়ার যদি হয় তাহলে অ্যালার্জেন স্টাক অন দ্য ব্রঙ্কিয়াল মিউকোসা, তাহলে ব্রঙ্কিয়াল মিউকোসাতে এটা স্টাক করে যায়, মানে আটকে যায়, এবং তার ফলে ঘা হয় এবং ব্রঙ্কো কনস্ট্রিকশন বা স্প্যাজম হয়, আমরা শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। তো এই ঘটনাকেই আমরা বলবো প্রধানত এটাকেই আমরা বলবো অ্যাসমা। অ্যাসমাতে একটা শব্দ তৈরি হয়, সাঁই সাঁই করে একটা শব্দ তৈরি হয়। এরপরে আমরা যেটা দেখবো তো সেটাই হচ্ছে এমফাইসেমা। দেখো, এমফাইসেমা হচ্ছে একটা ক্রনিক ডিসঅর্ডার, দীর্ঘদিন ধরে হচ্ছে ডিউ টু এক্সেসিভ সিগারেট স্মোকিং। কেউ যদি প্রচুর সিগারেট খায় তখন তার এমফাইসেমা রোগ হয়। এক্ষেত্রে অ্যালভিওলার ওয়ালস ড্যামেজ, আমরা দেখতে পাচ্ছি নর্মাল অ্যালভিওলি আছে, এখানে নর্মাল অ্যালভিওলি আছে। এই নর্মাল অ্যালভিওলার ওয়াল যদি কোনোভাবে ড্যামেজ হয়ে যায় একটা বড় অ্যালভিওলার স্যাক তৈরি হয়, ঠিক আছে? বড় একটা অ্যালভিওলার স্যাক তৈরি হচ্ছে, তার ফলে সারফেস এরিয়া কমে যাচ্ছে। যত এরকম হবে তত সারফেস এরিয়া বেশি থাকবে, কিন্তু যদি সার্কেল যদি হয় তাহলে সারফেস এরিয়া কমে যাবে। সো অ্যালভিওলি ব্রেক টু ফর্ম দ্য লার্জ এয়ার স্যাক, সো ফিজিওলজিক্যাল ডেড স্পেস এখানে অবভিয়াসলি বেড়ে যাবে, তার মানে এখানে কিন্তু গ্যাসাস এক্সচেঞ্জ কমে যাবে। সো দিস এয়ার স্যাক ফিল্ড উইথ দ্য এয়ার, তার মানে এই এয়ার স্যাক তখন এয়ার ফিল্ড হয়ে থাকবে এবং এটাকেই আমরা বলবো এমফাইসেমা, ঠিক আছে? তার মানে এয়ার ওখানে ট্র্যাপ হয়ে গেল, এয়ার ওখানে আটকে গেল। দেখো বলছে এমফাইসেমা মানে হচ্ছে শর্টনেস অফ ব্রিদিং, আমাদের এক্ষেত্রে শ্বাসকষ্ট হবে, ঠিকঠাক আমরা অক্সিজেন নিতে পারবো না। ইট ইজ কজড বাই স্মোকিং অর ইনহেলেশন অফ দ্য টক্সিক গ্যাসেস। সো লস অফ ইলাস্টিসিটি অফ দ্য লাংসের ইলাস্টিসিটি কমে যায় এবং এক্সপিরেশন বিকাম ডিফিকাল্ট, আমাদের কার্বন ডাইঅক্সাইড ছাড়তে অসুবিধা হয়। ইনফ্লামেশনস অফ দ্য ব্রঙ্কিয়ালস অ্যান্ড দ্য অ্যালভিওলি অ্যান্ড দ্য এক্সপিরেশন বিকামস দ্য ডিফিকাল্ট। প্রিভেনশন কি? কোনো স্মোকিং করলে হবে না, ইউজ পলিউশন মাস্ক। এর সঙ্গে সঙ্গে আরও একটা ডিজিজ আমরা দেখে নিই, সেটা হচ্ছে অকুপেশনাল লাংস ডিসঅর্ডার। আচ্ছা, অকুপেশনাল লাংস ডিসঅর্ডার আসছে, তার আগে একটু আমরা টিউবারকিউলোসিস দেখে নিই। দিস ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পালমোনারি টিউবারকিউলোসিস ইট ইজ কজড বাই মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, এটা ব্যাকটেরিয়াল ডিজিজ। ইট ইজ অ্যান এয়ারবর্ন ডিজিজ, তাহলে টিবি কিন্তু একটা এয়ারবর্ন ডিজিজ অ্যান্ড স্প্রেড বাই ইনহেলেশন। আমরা যখন মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ব্যাকটেরিয়াকে যখন আমরা নিয়ে নেব তখন এই টিবি রোগটা হয়। ইট রেজাল্ট ইন ডিস্ট্রাকশন অফ দ্য লাংস টিস্যু, তার ফলে লাংসের টিস্যু নষ্ট হয়ে যায়, হুইচ দেন গেট রিপ্লেসড বাই দ্য ফাইব্রাস কানেকটিভ টিস্যু। এই ফাইব্রাস কানেকটিভ টিস্যু কোনো কাজ করতে পারছে না, লাংসের যে টিস্যু যেটা নষ্ট হয়ে গেছে সেই তার পজিশন নিয়ে নিচ্ছে ফাইব্রাস কানেকটিভ টিস্যু। সিমটমস কি? কফিং এবং চেস্ট পেন, কাশি হবে এবং বুকেতে যন্ত্রণা হবে, লস অফ অ্যাপেটাইট, খিদে হবে না, চিলস অ্যান্ড দ্য ফিভার, ঠান্ডা হবে, ঠান্ডা লাগবে এবং তার সঙ্গে সঙ্গে জ্বর হবে, নাইট সোয়েট, রাত্রিরে ঘাম হবে এবং তার সঙ্গে সঙ্গে ফ্যাটিক, অবসাদগ্রস্ততা। আর এমফাইসিমা তো আমরা দেখলাম। এরপরে যেটা আছে তো সেটাই হচ্ছে অকুপেশনাল লাং ডিসঅর্ডার। দেখো, ইট ইজ এনি লাং কন্ডিশন দ্যাট অ্যারাইজেস ডিউ টু দ্য রোল অফ দ্য পার্সন অ্যাট দ্য ওয়ার্ক প্লেস। কোনো কর্মক্ষেত্রে যখন এই লাংসের ডিসঅর্ডার হয় তো তখনই তাকে আমরা বলবো অকুপেশনাল লাং ডিসঅর্ডার। এটা কি কারণের জন্য হয়? ইট অকার্স বিকজ অফ দ্য রিপিটেড এক্সপোজার অফ দ্য সার্টেন টক্সিনস ওভার এ পিরিয়ড অফ টাইম, যেমন কোনো গ্যাস ফিউম, গ্যাস, ডাস্ট, সিলিকা অথবা অ্যাসবেস্টাস যদি আমাদের লাংসের মধ্যে ঢোকে তখন এই রোগটা হয়। প্রধানত যারা খনিতে কাজ করে, মাইনিং, স্টোন গ্রাইন্ডিং, পাথর ভাঙা অথবা স্টোন ব্রেকিং ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে এই রোগটা হয়। ইট রেজাল্ট ইন দ্য ফাইব্রোসিস অফ দ্য আপার লাং অ্যান্ড দ্য ইনফ্ল্যামেশন, মানে আপার লাংয়ে ফাইব্রোসিস হয় এবং ইনফ্ল্যামেশন হয় ডিউ টু দ্য ড্যামেজ অফ দ্য লাং টিস্যু। দ্য লাং বিকাম স্কেয়ার্ড অ্যান্ড দ্য থিকন্ড অ্যান্ড দ্য স্টিফ, লাংস ইলাস্টিক হতে হবে কিন্তু এক্ষেত্রে লাংস স্টিফ হয়ে যায়, মেকিং ইট ডিফিকাল্ট ফর দ্য লাংস টু ওয়ার্ক প্রপারলি। তাহলে এক্ষেত্রে ডিফিকাল্টি ইন ব্রিদিং হবে, প্রোটেকশন মাস্ক কিন্তু আমাদেরকে ইউজ করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, একটু আমার নোটসে আমি চলে যাই। দেখো, এরপরে আমরা যেটা দেখবো তো সেটা হচ্ছে অকুপেশনাল রেসপিরেটরি ডিসঅর্ডার। দেখো, পিপল ওয়ার্কিং ইন দ্য গ্রাইন্ডিং অর দ্য কোল অর দ্য স্টোন ব্রেকিং ইন্ডাস্ট্রি কাম ইন কন্ট্যাক্ট উইথ দ্য ডাস্ট অর দ্য পলিউট্যান্টের তারা কাজ করছে। দ্য আপার পার্ট অফ দ্য লাংস, এখানে ফাইব্রোসিস হচ্ছে। দেখো, আপার পার্ট অফ দ্য লাংসে কি হচ্ছে? ফাইব্রাস টিস্যু জমা হচ্ছে। এটা লাংস আছে, টোটাল লাংসের আপার পার্টে ফাইব্রাস টিস্যু জমা হচ্ছে। সো ব্রিদিং ডিফিকাল্টি, যেমন সিলিকন যদি জমা হয় তাহলে সিলিকোসিস হয়, অ্যাসবেস্টাস যদি জমা হয় তাহলে অ্যাসবেস্টোসিস হয়। সো ওয়ার্কার শুড ওয়্যার দ্য প্রোটেক্টিভ মাস্ক। এর সঙ্গে সঙ্গে কিছু কিছু টার্ম আছে যেগুলো প্রচুর ইম্পর্টেন্ট হয়। দেখো, ডিসপনোইয়া মানে কি? ডিসপনোইয়া মানে ডিফিকাল্টি ইন ব্রিদিং, মানে
আমরা নর্মাল যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড নিচ্ছি তো সেইটা করতেও আমাদের যখন কষ্ট হয় তো তখন তাকে বলে ডিসপনোইয়া। ব্রিদিং কনসিয়াস সো আনপ্লেজেন্ট অ্যান্ড দ্য ডিসকমফোর্ট, মানে কি অক্সিজেন আমরা নর্মালি আমরা প্রথমত রেসপিরেশন করি, কিন্তু ডিসপনোইয়া হলে তোমাকে রেসপিরেশন করার জন্য তোমাকে চেষ্টা করতে হচ্ছে, ঠিক আছে। সো ট্রাই টু ভেন্টিলেট 3 থেকে 4 টাইমস ফাস্টার। তো এই যে ঘটনা, তো একেই আমরা বলবো ডিসপনোইয়া। অ্যাপনোইয়া মানে কি ইনহিবিশন অর দ্য স্টপেজ অফ রেসপিরেশন, যদি কোনোভাবে রেসপিরেশন স্টপ হয়ে যায় তো তখন তাকে আমরা বলবো অ্যাপনোইয়া। এ ফর্ম অফ স্লিপ অ্যাপনোইয়া কল্ড সিডস সাডেন ইনফ্যান্ট ডেথ সিনড্রোম। অনেক সময় আমরা জানি যে কোনো বাচ্চা শিশু হয়তো মারা গেছে, এরকম আমরা খবর শুনি। এর কারণটা হচ্ছে এটা এক রকমের স্লিপ অ্যাপনোইয়া। হঠাৎ করে ঘুমের মধ্যে যদি এই ঘটনাটা ঘটে, হঠাৎ করে তার যদি রেসপিরেশন যদি বন্ধ হয়ে যায়, তাহলে সাডেন ইনফ্যান্ট ডেথ সিনড্রোম এক্ষেত্রে দেখা যায়। অ্যাসফিক্সিয়া মানে কি? অ্যাসফিক্সিয়া মানে হচ্ছে সাফোকেশন। ধরো তা কেউ আমাদের গলা টিপে ধরলো, তো এটাই হচ্ছে অ্যাসফিক্সিয়া। হুইন অক্সিজেন কন্টেন্ট ইন দ্য ব্লাড যখন ডিক্রিজ করে তখন তাকে বলে হাইপোক্সিয়া। আর যখন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যখন বেড়ে যায় ব্লাডেতে তখন তাকে বলে হাইপার ক্যাপনিয়া। CO2 এর পরিমাণ যদি বেড়ে যায় তো তখন তাকে আমরা কি বলবো? হাইপার ক্যাপনিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হাইপার ক্যাপনিয়া মানে কি? ব্লাডেতে CO2 এর পরিমাণ বেড়ে যাওয়া। ইট প্যারালাইসেস দ্য রেসপিরেটরি সেন্টার, এর ফলে রেসপিরেটরি সেন্টার প্যারালাইজড হয়ে যায় এবং ব্রিদিং স্টপ এবং তার সঙ্গে সঙ্গে ডেথ। সাফোকেশন মানে হচ্ছে শ্বাসকষ্ট। শ্বাসকষ্ট তখনই হয় যখন ব্লাডেতে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে। এই ঘটনা যদি হয় তখন রেসপিরেটরি সেন্টার প্যারালাইজড হয়ে যায়, কাজ করতে পারছে না এবং ব্রিদিং বন্ধ হয়ে যায়, আমাদের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাহলে আমরা দেখলাম যে রেসপিরেটরি সিস্টেম সম্পর্কে আমরা দেখলাম, এবং আমি তোমাদেরকে আবার বলছি যে এইভাবে আমি প্রধানত টোটাল ফিজিওলজি কভার করব। প্রথমে বেসিক আইডিয়া তোমাদেরকে দিয়ে দিলাম, তো এর উপর বেস করে এবার আমরা কিছু অংশ আমরা ডিটেলসে আলোচনা করব। এইভাবে আমি ফিজিওলজির বিভিন্ন পোর্শন তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রথমে আমি আলোচনা করলাম নর্মাল যে তাহলে এইভাবে ফিজিওলজির বিভিন্ন পোর্শন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো প্রথমে বেসিক আইডিয়া দিলাম, যদিও এটা একদম বেসিক ক্লাস, কিন্তু তবুও মাথায় রাখবে দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং যে তোমাদের 9-10 লেভেল এবং পিজি লেভেলের যে সিলেবাস আছে অন্তত 70% এক্ষেত্রে কভার হয়ে যাবে, 90 বলবো না। এরপরে বাকি যে অংশগুলো আছে ডিটেলসে বা একটু ডিপ লেভেলে বা হায়ার লেভেলের যে অংশগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব ধীরে ধীরে। প্রত্যেকটা অংশ আলোচনা করব, যেমন সারফেক্ট্যান্ট আছে, প্লাস তার সঙ্গে সঙ্গে অক্সিজেন টক্সিসিটি আছে। সো ডিফারেন্ট ইম্পর্টেন্ট টপিক আছে, সেগুলো ধীরে ধীরে আমি আলোচনা করব। তবে প্রত্যেকটা ক্লাসে এই যে বেসিক ব্যাপারগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছে, একদম ওয়ান শট ক্লাস তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এতে তোমাদের অনেকটাই সুবিধা হবে এবং টোটাল অংশ তোমার গ্রিপের মধ্যে আনতে পারবে। এই যে কনসেপশন তোমাদের তৈরি হচ্ছে, এই কনসেপ্টের উপর বেশ করে এর পরের অংশগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে। আজকে তাহলে এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো। So thank you and that's it.